কোশ্চেন তো বইতেই আছে, ঠিক আছে, বাট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক আছে আইসিডব্লিউ। এটা আপনাকে আইসিএবি হাতে দেবে না হয়তো, ঠিক আছে, এটা হয়তো মেনশনও করবে না, বাট আপনাকে ওটা জোগাড় করে নিতে হবে। এটা নিয়ে খেতে গেলে আপনারা পাবেন, মানে 200 করে পড়বে আর কি। এটা এটা জাস্ট আপনাকে বললেই হবে যে আইসিইউর P3 পেপারের কোশ্চেন ব্যাংক, জাস্ট আইসিডব্লিউ সার্টিফিকেট লেভেলের কোশ্চেন ব্যাংক বললেও ওরা বলে দিবে আপনাকে। সো ওটা নিয়ে এসে ট্রাই করবেন। 600+ কোশ্চেন্স আছে, ঠিক আছে, এত লাগবে না। মানে যেখানে যে চ্যাপ্টার গুলো মনে করছেন যে এক্সামে ওভাবে প্রিপারেশন লাগবে, ট্রাই দ্যাট। ওকে, চ্যাপ্টার 6 এ যেরকম লাগবে, ওকে, তারপর আপনাকে চ্যাপ্টার 3 বা চ্যাপ্টার 4 এরও কিছু জিনিস লাগবে। আর আপনাকে চ্যাপ্টার 11 এর জন্য অনেক কিছু ইয়ের জন্য লাগবে, যে আমাদের কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা আছে, ঠিক আছে। সো প্রিপারেশনের জন্য ওয়ে আছে, একেবারে যে নাই তা না, ঠিক আছে। আর অন্য কোনো সাবজেক্টের ব্যাপারে যদি বলি, আইটি অ্যান্ড লতে আসলে আমাদের ম্যাটেরিয়াল কম, এটা আমাদের টেস্টেবল ম্যাটেরিয়ালও কম, যেটা প্র্যাকটিসের কথা বলছেন। বাট এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি যখন এক্সামের জন্য বসবেন, ঠিক আছে, অ্যাটলিস্ট আপনাকে বেশি একটা স্ট্রাগল করতে হবে না, কারণ ঘুরে ফিরে একই নেচারের কোশ্চেন আসতে থাকে, ঠিক আছে। সো ট্যাক্স ইজ আ চ্যালেঞ্জ। অ্যাকাউন্টিং এর অনেক ব্রড রেঞ্জ কোশ্চেন আছে, এমআই তেও ব্রড রেঞ্জ কোশ্চেন আছে, বাট এমআই ইজ ইজি। ওকে, তারপর আপনাকে অ্যাসুরেন্স এরও কোশ্চেন ব্যাংক আছে, জাস্ট লাইক আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক আছে আপনার এর জন্য সার্টিফিকেট লেভেলে, ঠিক সেম ভাবে আপনার অ্যাসুরেন্স এরও আছে। সো দুটারই বেস মোটামুটি সমান, আর ওখান থেকেই রিপিট হয়। সো আমি বলি সার্টিফিকেট লেভেল আসলে আপনাদের জন্য একটু মানে বুদ্ধি করে যদি আগান, এটা কোনো প্রবলেম না, এটা কোনোভাবে আপনাকে চ্যালেঞ্জ করার কোনো কিছু নেই, ঠিক আছে। বাট নামতে হবে, প্র্যাকটিস করতে হবে হাতে কলমে, ঠিক আছে। সো এটা থাকলো আপনাদেরকে। আর যেটা বলছি যে আমাদের সিলেবাস অ্যাজ ইট স্ট্যান্ডস, আমরা যতটুকু পর্যন্ত পড়ে আসছি, আমার চ্যাপ্টার 6 শেষ হলো, ঠিক আছে। নন কারেন্ট অ্যাসেট আর হচ্ছে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি আপনাদেরকে দিয়ে ক্লোজ করবো আমার সিলেবাস। ওকে, আর আপনাদের তো ডেফিনেটলি আপনাদের ফ্যাকাল্টিও আছে, আর একজন ফ্যাকাল্টি উনিও হয়তো ক্লাস নিয়ে যাচ্ছে আপনাদেরকে। সো কনসেপ্ট গুলো ইন ট্যান্ডেম ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। একটার সাথে একটা যদি ক্লিয়ারও থাকে, দরকার হলে আমাকেও কোশ্চেন করবেন, ওনাকেও কোশ্চেন করবেন, ক্লিয়ার করে নেবেন যেগুলা লিঙ্কড চ্যাপ্টার আছে কিছু। ওকে, সো উইথ দিস আই উইশ টু স্টার্ট আমাদের চ্যাপ্টার, আজকের প্রেজেন্টেশনটা। ওকে, সো যেটা বলছিলাম যে নন কারেন্ট অ্যাসেট, সো নন কারেন্ট অ্যাসেটকে আমি যে কাজটা করি সবসময়, এটাকে আমি ভেঙে নিয়ে আসি, বা এক্সামে কি আসবে আমাদেরকে সেভাবে প্রিপারেশনটার জন্য আমি রেডি করি। ওকে, ফার্স্ট থিংস ফার্স্ট, আমার নন কারেন্ট অ্যাসেটে যেটা আমাকে জানতে হয় যে ডেপ্রিসিয়েশন কি, কনসেপ্ট অফ ডেপ্রিসিয়েশন। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোন কোন মেথডে ডেপ্রিসিয়েশন করে থাকি, ঠিক আছে। ডেপ্রিসিয়েশনের 6টা মেথড আছে, 6টা মেথড, বাট আমরা বইতে স্টাডি করবো হচ্ছে গিয়ে 2টা মেথড, একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, একটা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড। ওকে, সো ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা আমাদের জানতে হবে। ওকে, তারপর হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট, যেটা আমার কস্ট, ঠিক আছে, কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যেটা থাকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, দ্যাট ইজ মাই ক্যারিং অ্যামাউন্ট। এটার ক্যালকুলেশনটা আমাদের জানতে হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ দ্য ডেপ্রিসিয়েশন দ্যাট অ্যাকুমুলেটস ওভার পিরিয়ড। ওকে, অ্যাকাউন্টিং ফর ডেপ্রিসিয়েশন, ডেবিট ক্রেডিট কিভাবে আমরা করবো সেটা জানবো। রিভ্যালুয়েশন, এটা আমাদের বইতে পুরোপুরি নেই, বাট রিভ্যালুয়েশন আমাদের এক্সামে বারবার আসছে। এটা অ্যাপ্লিকেশন লেভেলের কনসেপ্ট, বাট এটা আমাদেরকে সার্টিফিকেট লেভেলে এটা আমরা টেস্টেড হচ্ছি এক্সামে। ওকে, সো এই জিনিসটাকে আমি এখানে হাইলাইট করে নিয়ে আসছি। ডিসপোজিং অফ নন কারেন্ট অ্যাসেট, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা অ্যাসেট অ্যাকুয়ার করতে পারি, ডেপ্রিসিয়েট করতে পারি, বাট ডিসপোজালের সামনে অনেক চ্যালেঞ্জ ফেস করে আমাদের স্টুডেন্টরা। সো এখানে আমরা একটু ফোকাস করবো। আর অ্যাকাউন্টিং ফর ডিসপোজাল অফ রিভ্যালুড অ্যাসেট, দেখেন অ্যাসেট আছে, ঠিক আছে, অ্যাসেটের ডেপ্রিসিয়েশনও আছে, অ্যাসেটের ডিসপোজালও আছে। সো অ্যাসেটের যেরকম ডেপ্রিসিয়েশন হয়, অ্যাসেটের কিন্তু রিভ্যালুয়েশনও আসে, ঠিক আছে। সো ওই রিভ্যালুড অ্যাসেট যখন আমরা ডিসপোজ করি, তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টও আমাদের জানতে হবে। ওকে, অ্যাসেট রেজিস্টারটাকে আমরা মেনটেন করি। ইনট্যাঞ্জিবল অ্যাসেট, সেটা হচ্ছে আমার ব্র্যান্ড, গুডউইল, পেটেন্ট, লাইসেন্স, সেটাকে আমরা কখন রেকগনাইজ করবো আর করলে কত অ্যামাউন্ট রেকগনাইজ করবো সেই পোর্শনটা। আর লাস্টে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, যে আমরা ব্যালেন্স শিটে যে শো করি তার কিছু নোটস থাকে। সো নোটস আমরা কিভাবে শো করবো আর কি শো করবো না সেই জিনিসটা আমি ডিসকাস করবো। একদম লাস্ট পার্টটা, আর অ্যাসেট রেজিস্টার আমাদের এক্সামে ওইভাবে আসে না, বাট এটা আমাদের প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ থেকে এটার নলেজটা আমাদের থাকা দরকার, ঠিক আছে। সো দ্যাট ইজ দি বেসিক গাইডলাইন অফ নন কারেন্ট অ্যাসেট, যেটা আমরা স্টাডি করবো, আর এক্সাম স্পেসিফিক আমরা স্টাডি করবো এখানে। ওকে, আচ্ছা, জাস্ট গিভ মি আ মিনিট, আমি একটু জিনিস ঠিক করে আসি।
এন্ড ফরমোস্ট আমরা যখন ডেপ্রিসিয়েশন নিয়ে কথা বলি, আমাদেরকে সবার আগে কথা বলতে হবে কিন্তু যেটা আমি বলছি যে অ্যাসেটের ডেফিনিশনটা আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, অ্যাসেটের ক্যালকুলেশনটা আমাদের জানতে হবে, বা অ্যাসেট আমরা কাকে কনসিডার করব সেই জিনিসটাকে আমাদের ডিফাইন করতে হবে। ওকে, যেমন ডেপ্রিসিয়েশন আমরা যে করি সেটা তো আমরা একটা অ্যাসেটের কস্টটাকে কি করি, আসলে অ্যালোকেট করে দেই ওভার আ পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আপনি যেটা আমরা ফার্স্ট ক্লাসে একদম আলাপ করেছিলাম যে কি কোন জিনিসটা আমার এক্সপেন্স এন্ড কোন জিনিসটা আমাদের অ্যাসেট। এক্সপেন্স হচ্ছে যেটার বেনিফিটটা হচ্ছে ইমিডিয়েট, ঠিক আছে, কারেন্ট ইয়ারের মধ্যে যে বেনিফিটটা আপনি এনজয় করছেন। নাও দ্যাট ইজ আ কেস অফ এন এক্সপেন্স, যেটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলি। এন্ড দেন দের ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা হচ্ছে আমার অ্যাসেট। সো অ্যাসেট যখন আপনি প্রকিউর করছেন, অ্যাসেটের ল বা অ্যাসেটের রুল হচ্ছে কি যে এটার বেনিফিটটা আপনার স্প্রেড আউট হবে ওভার আ সার্টেন পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, এক বছরের মধ্যে ওটা কনজিউম করবেন না, এটা স্প্রেড আউট হবে ওভার মোর দেন 1 ইয়ার। ঠিক আছে, 5 ইয়ার হতে পারে, 10 ইয়ার হতে পারে। ওকে, সো প্রথমত হচ্ছে অ্যাসেট তখনই হবে যখন একটা কোম্পানির রিসোর্স আপনি ওন করবেন, ওন অ্যান্ড কন্ট্রোল করবেন। ঠিক আছে, যদি আজকে আপনি আরেকটা কোম্পানির অ্যাসেট যদি আপনার প্রেমিসে থাকে, দ্যাট ইজ নট ইউর অ্যাসেট। ঠিক আছে, যদিও ফিজিক্যালি এটা আপনার পজিশনে আছে। ওকে, বিকজ ওই পার্টিকুলার রিসোর্স ওটা আপনার ওনারশিপ না, বা ওটা আপনার কন্ট্রোলে নাই। ঠিক আছে, বা আপনি যখন আছে কোনো একটা মেশিনারি যদি সেল করে দেন, সেল করে দিয়ে আপনার প্রেমিস একটা পড়ে আছে, আপনার প্রেমিস থেকে চলে যাবে হয়তো এটা আপনার আপনার ইয়ের কাছে, বায়ারের কাছে চলে যাবে। সো এটা আপনার হয়তো পজিশনে থাকতে পারে, বাট দ্যাট ইজ নট ইউর অ্যাসেট, বাট বিকজ এটার ওনারশিপ এন্ড কন্ট্রোল হ্যাজ অলরেডি বিন ট্রান্সফার টু দি আদার এন্টিটি। ঠিক আছে, টু দ্য বায়ার। সো এই জিনিসগুলো আপনাকে প্রথমে রাখতে হবে যে অ্যাসেট কনসিডার করবেন তাকে, সেই রিসোর্সটা যেটা বিজনেস ওন করে এন্ড কন্ট্রোল করে। শুধু আপনার প্রেমিসে থাকলে হবে না, সেটার আপনার কন্ট্রোল অথরিটি থাকতে হবে। এন্ড কন্ট্রোল ওয়ার্ডটা আমাদের অ্যাকাউন্টিং এ খুব ইম্পর্টেন্ট। কন্ট্রোল মানে হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অফ ওনারশিপ। ঠিক আছে, আপনি কন্ট্রোল হিসেবে কখন কনসিডার করবেন যে অ্যাসেটটা যদি নষ্ট হয়ে যায় সেটার ড্যামেজ আপনাকে নিতে হবে, দ্যাট মিনস দিস ইজ আন্ডার ইয়োর কন্ট্রোল। ওই যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, রিস্কটা আপনি এখানে কনসিডার করছেন, আর রিওয়ার্ডটা হচ্ছে এই অ্যাসেটটা থেকে যে বেনিফিট আপনার আসছে সেটার সোল বেনিফিশিয়ারি যখন আপনি হবেন, বিজনেস হবেন, দ্যাট মিনস ইউ হ্যাভ দ্য কন্ট্রোল। সো কন্ট্রোল বলতে যেটা আমরা বুঝি, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অফ আ সার্টেন অ্যাসেট কে বলা হয় যে কন্ট্রোল আছে আপনার। ঠিক আছে, এগুলো কনসেপ্টস এর জন্য আপনাদেরকে বলছি, এক্সামে আসবে না। ওকে, অ্যাজ আ রেজাল্ট অফ পাস্ট ইভেন্টস। সো পাস্ট ইভেন্টস হচ্ছে প্রিভিয়াস আপনি কিছু পারচেস করেছেন, সো পারচেস করে ফিক্সড অ্যাসেট পারচেস করেছেন। ঠিক আছে, সেই বিধায় আপনার কাছে অ্যাসেটটা এখানে আছে। ওকে, এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানে যে ফিউচার ইকোনমিক বেনিফিটস আর এক্সপেক্টেড টু ফ্লো টু দ্য এন্টিটি। মানে অ্যাসেট তখনই হবে যেটার থেকে আপনি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবেন, মানে অ্যাসেটটা ইউজ করে আপনি প্রোডাকশন পারপাসে ইউজ করবেন। যে অ্যাসেট ইজ আ বিল্ডিং যেখানে আপনি থাকছেন, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে আপনি ইউজ করছেন। ঠিক আছে, অনলি দেন এন্ড দেয়ার ইটস অ্যান অ্যাসেট। সো আপনি যদি একটা কিছু পারচেজ করেন, তার থেকে যদি কোনো ইকোনমিক বেনিফিট না পেয়ে থাকেন ফিউচারে, দ্যাট ইজ নেভার অ্যান অ্যাসেট। সেটাকে কি করবো আমরা, সেটাকে আমরা এক্সপেন্সে চার্জ করে দিব। ঠিক আছে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য উই মাস্ট ডিস্টিংগুইশ বিটুইন অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে আমার অ্যাসেটের বেসিক ডেফিনিশন। এটা হচ্ছে আইএস সাপোর্টেড ডেফিনিশন। আমরা অনেক ভাবে বলে থাকি, বাট এটা হচ্ছে রিসোর্স কন্ট্রোল বাই এন্টিটি, যেখান থেকে ফিউচার ইকোনমিক বেনিফিট আসে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমি এখানে লিখিনি, বাট এটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে অ্যাসেটের যে ভ্যালু আছে, উই শুড বি এবল টু কনক্লুসিভলি ভ্যালু মাই অ্যাসেট। সো অ্যাসেটের একটা ভ্যালু থাকতে হবে, কস্ট থাকতে হবে, আদারওয়াইজ এটাকে আমরা অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে পারি না। ঠিক আছে, সো যখন আমরা ফিক্সড অ্যাসেট নিয়ে যখন কাজ করব, ঠিক আছে, যেহেতু আমরা যে অ্যাসেট নিয়ে কথা বলছি দিজ আর ফিক্সড অ্যাসেট ইন নেচার, IAS 16, এটা আমাদের নন কারেন্ট অ্যাসেট। সো আমাদের ফোকাস থাকবে যে অ্যাসেটের কস্ট ডিটারমিনেশনটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো উই মুভ অন। আমরা যেটা বলছি যে প্রথম যে কথাটা, ওকে, যে ডেপ্রিসিয়েশন এখন আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটাকে যেটা আমরা বলি যে সিস্টেম্যাটিক অ্যালোকেশন অফ কস্ট। ঠিক আছে, আজকে যদি আমি 100 টাকার একটা ফিক্সড অ্যাসেট পারচেস করে নিয়ে আসি, যদি তাকে 5 বছর যদি আমি ইউজ করি, ঠিক আছে, আমি দুইভাবে আমি কাজ করতে পারি। এক, কস্টটাকে ইমিডিয়েটলি আমি চার্জ করে দিতে পারি আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। ঠিক আছে, বাট আমরা সেটা করবো না, কারণ তার লাইফ যদি হয় 5 বছর, তাহলে 5 বছর যদি আমি তাকে ইউজ করে থাকি এই পার্টিকুলার অ্যাসেটটা, তাহলে ইটস মোর জাস্টিফাইড অ্যাজ পার ম্যাচিং কনসেপ্ট। ঠিক আছে, ম্যাচিং কনসেপ্ট যেটা আমাদের আছে যে
তার লাইফ যতদিন, তার কস্টটাকেও ততদিন আমি সেগ্রিগেট করে দিব, স্প্রেড আউট করে দিব। ঠিক আছে, তাহলে আমার অ্যাকাউন্টিং এর ম্যাচিং কনসেপ্ট যেটা আছে যে আমি ইউজ করবো 5 বছর অ্যাসেট, বাট আমি কারেন্ট ইয়ারে যদি তাকে এক্সপেন্সে চার্জ করে দিই, তাহলে কি হলো, আমার ইনকাম এন্ড এক্সপেন্স উইল নট ম্যাচ। কারণ আমার এই ফিক্সড অ্যাসেটটা, সে 5 বছর লাগছে আমাকে, সে আর্নিং দিচ্ছে। ঠিক আছে, সো তার যে কস্ট আছে সেটাকে আমি 5 বছর ধরে আমি অ্যালোকেট করে দিব। ঠিক আছে, দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন, সিস্টেমেটিক অ্যালোকেশন অফ কস্ট। ইয়েস, টেল মি। ওকে, সো আচ্ছা, সো যেটা বলছিলাম যে প্রথমত হচ্ছে ডেপ্রিসিয়েশন হচ্ছে সিস্টেম্যাটিক অ্যালোকেশন অফ কস্ট। ঠিক আছে, আচ্ছা, আমরা আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যখন আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব আমাকে কয়েকটা কনসিডারেশন মাথায় রাখতে হবে। নাম্বার 1 কনসিডারেশন হচ্ছে কস্ট, যেটা নিয়ে জাস্ট ডিসকাস করলাম। নাম্বার 2 কনসিডারেশন হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। ঠিক আছে, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 5 বছর যদি অ্যাসেটের লাইফ হয়, তারপর যদি তাকে আপনি মার্কেটে সেল করেন, যে অ্যামাউন্টটা পাবেন। সো রেসিডুয়াল ভ্যালু কেন বলি, রেসিডুয়াল ইজ ভেরি মিনিমাম, মানে বেয়ার মিনিমাম যে অ্যামাউন্ট আপনি পাচ্ছেন, কারণ 5 বছর পর আসলে তার কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে, দিস ইজ ভেরি মাচ লাইক দ্য স্ক্র্যাপ ভ্যালু। ঠিক আছে, বা ডেপ্রিসিয়েটেড ভ্যালু যেটাকে আমরা বলে থাকি। তাহলে কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু করে যেটা আমরা পাই, দ্যাট ইজ মাই ডেপ্রিসিয়েশন। দ্যাট ইজ মাই ডেপ্রিসিয়েশন। কারণ কি, আমি আজকে পারচেস করছি 100 টাকা দিয়ে, যদি কোনো আমার ল্যাপটপ পারচেস করছি, দ্যাট ইজ মাই কস্ট। 5 বছর পর তাকে সেল করে দিয়ে যদি আমি 10 টাকা পাচ্ছি, দ্যাট ইজ মাই রেসিডুয়াল ভ্যালু। তাহলে তার ডেপ্রিসিয়েশন কত টাকা হলো ওভার 5 ইয়ার্স? 100 মাইনাস 10, দ্যাট ইজ 90 টাকা। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে, দিস ইজ মাই টোটাল ডেপ্রিসিয়েশন। আপনারা যারা ফাইন্যান্সে আছেন সবসময় দেখবেন যে আপনাদেরকে একটা খুব কঠিন একটা ডিসিশন মেকিং করতে হয়, যেটা ফাইন্যান্সের লোকরা আমি দেখি বসে করে, যে কয়েকটা ফিক্সড অ্যাসেট পারচেজ করবেন, আপনাকে ডেপ্রিসিয়েশন এখনই আপনার ডিসাইড করতে হয়। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন ডিসাইড করে তার লাইফের সাথে মিল রেখে আপনাকে দেখতে হয় যে কতদিন পর্যন্ত আপনি তাকে ইউজ করে রাখতে পারবেন, আর প্রতি পার্টিকুলার অ্যাসেটের জন্য, পার্টিকুলার ডেপ্রিসিয়েশন মেথডের জন্য কতটুকু এক্সপেন্স আমার পিএনএল এ চার্জ হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড ইভেন এট টাইম অফ ডিসপোজাল আমি কতটুকু ভ্যালু আসলে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। দিস আর ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এই ডেপ্রিসিয়েশনের ইম্প্যাক্ট কিন্তু আছে আমার ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশনে আছে। কারণ আমার ট্যাক্স ক্যালকুলেশন এক বেসিসে হয়, আর আমার ট্যাক্স ক্যালকুলেশন এক বেসিসে হয়। আচ্ছা, আমার ট্যাক্স ক্যালকুলেশন এক বেসিসে হবে, আর হচ্ছে কি আমার ডেপ্রিসিয়েশন, যে কোম্পানির ডেপ্রিসিয়েশন আমার ডিফারেন্ট বেসিসে হবে। এই দুই ডিফারেন্স বেসিসের উপর বেস করে কিন্তু আমার ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন আমরা বেস করি। সো ইটস ভেরি ভাইটাল কম্পোনেন্ট ডেপ্রিসিয়েশন বোঝা, বা আমাদের অ্যাসেটের কস্টের উপর যে বেসিসটা সেট করা। ঠিক আছে, ডেফার্ড আমি ট্যাক্স লায়াবিলিটিতে যাব না, ওটা ইটস আ ডিফারেন্ট কনসেপ্ট। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আমার সাথে আলাদা করে জানতে পারেন। ঠিক আছে, বাট দিস মাচ উই নিড টু নো, যে ডেপ্রিসিয়েশন যেটা আমরা চার্জ করব, ডেপ্রিসিয়েশন হ্যাজ এন ইম্প্যাক্ট অন আওয়ার প্রফিটস। ঠিক আছে, সো এখানে এই জন্য ডেপ্রিসিয়েশন ইজ আ চার্জ। এটাকে আমরা আরেকটা কথা বলে থাকি নন ক্যাশ এক্সপেন্স বলি। দেখেন, আমরা যখন এক্সপেন্স করি, দেয়ার আর টু কাইন্ড অফ এক্সপেন্সেস। এক হচ্ছে কি আমার ক্যাশ এক্সপেন্স, যে আমি পে আউট করছি। ঠিক আছে, আর আরো ধরনের এক্সপেন্স আছে যেটা হচ্ছে আমরা পে আউট করছি না, কিন্তু এটাকে আমরা চার্জ করব টু মাই পিএনএল অ্যাকাউন্ট। ঠিক আছে, সো আমি যে একটা ফিক্সড অ্যাসেট পারচেজ করে তাকে 5 বছর ইউজ করব, এই 5 বছর ধরে তাকে আমি কস্টটাকে চার্জ করব, অ্যালোকেট করব। দিজ আর নন ক্যাশ এক্সপেন্সেস, কোনো পে আউট করছি না আমি এই ডেপ্রিসিয়েশনের চার্জ। আমি যখন ফিক্সড কস্ট, ইয়েস টেল মি। একটা কোয়েশ্চেন ছিল ডেফিনেটলি তানভীর। স্যার, যেমন আপনি বললেন যে একটা ফিক্সড অ্যাসেট আমি কিনলাম, লেটস সে ওটার ভ্যালু 100 টাকা, আমি 5 ইয়ার্স ওটাকে ডেপ্রিসিয়েট করলাম। ইকুয়ালি ডেপ্রিসিয়েট করলে স্যার 20 টাকা পার ইয়ার আসে। আমি 5 ইয়ার্স পর আমি 20 টাকা করে ডেপ্রিসিয়েট করলে আমার 5 ইয়ার্স পরে আমার অ্যাসেটের ভ্যালুটা আর থাকে না, কিন্তু 5 ইয়ার্স পর আমি ওটাকে সেল করলাম 10 টাকায়। ওকে, সো আমার ডেপ্রিসিয়েটেড ভ্যালুর সঙ্গে তো স্যার তখন আমার মানে অ্যাকচুয়াল ডেপ্রিসিয়েশনটা মিলবে না এই ফর্মুলা অনুযায়ী, যে ডেপ্রিসিয়েশন ইকুয়ালস টু স্যার কস্ট অফ অ্যাসেট মাইনাস রেসিডুয়াল ভ্যালু। তখন তো ডেপ্রিসিয়েশন আমার 90 টাকা থাকবে, 100 টাকা তো হবে না। গট ইট। ঠিক আছে, এই জন্যই আমার ডেপ্রিসিয়েশন যখন আমি করে, আমি যখন অ্যাসেটটাকে সেল করি, মানে দ্য রাইট ওয়ার্ড ইজ ডিসপোজাল। ঠিক আছে, যখন আমি ডিসপোজ করব তখন হয় আমার আইদার গেইন হবে, নাহলে আমার লস হবে। এবার আপনি আসল জায়গাটাতে টাচ করেননি, সেটা হচ্ছে গিয়ে এই যে ডেপ্রিসিয়েশন করে যে আমরা করি, যারা ধরেন আরো মানে এফিশিয়েন্ট প্র্যাকটিশনার্স অফ ফাইন্যান্স, তারা যেটা করে
ডেপ্রিসিয়েশন দিয়ে কিন্তু তারা তাদের প্রফিট কি করে, প্রফিটটাকে আপনার স্মুথেনিং করে, তার যখন যেভাবে দরকার সে সেভাবে ম্যানেজ করে। যেমন এই এক্সাম্পলটা আমি বললাম, ঠিক আছে, এটারও অ্যাডভান্স কনসেপ্ট। আজকে আমার ডেপ্রিসিয়েটেড অ্যাসেট করে আমি দেখছি যে 5 বছর শেষে 20 টাকা করে চার্জ করলে আমার শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি যখন 5 বছর পর যখন সেল করতে গিয়ে আমি দেখি যে এখানে আসলে ভ্যালু আছে আমার 10 টাকা, তাহলে আপনি আমাকে বলেন তানভীর যে আমি ডেপ্রিসিয়েশন কি বেশি করছি না কম করছি? স্যার যদি আমি 10 টাকা ইয়া করে আবার সেল করতে পারি স্যার, তাহলে তো অ্যাকচুয়ালি আমার হিসাবে বেশি হচ্ছে স্যার। ভেরি গুড, ঠিক আছে। সো ডেপ্রিসিয়েশন আমি কখন বেশি চার্জ করি? ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করি যখন আমার বিজনেস ইজ গোয়িং রিলি ওয়েল, ঠিক আছে, আমার প্রফিট বেশি হচ্ছে, বাট আমি চাচ্ছি যে প্রফিট কম দেখাতে, আমি ট্যাক্স কম দেখাতে চাচ্ছি, ঠিক আছে। জাস্ট একটা বেসিক এক্সাম্পল বলি, একটা কর্পোরেট রেটেড ট্যাক্স হচ্ছে 27.5%, ঠিক আছে, বাট আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা আছে সেটা হচ্ছে 15%। ওকে, সো আমি যখন ডেপ্রিসিয়েশন চার্জ করব, যদি বেশি ডেপ্রিসিয়েশন দেখায় ফেলি তাহলে আমার প্রফিট কমে যাবে, ট্যাক্স আমি কম জি দিচ্ছি, স্যার। ঠিক আছে। বাট আমি যখন পরে এসে আমি যখন তাকে ডিসপোজ করে যে 10 টাকা পাবো, এটার উপর যখন আমি ট্যাক্স দিব, দ্যাট ইজ ক্যাপিটাল গেইনস ট্যাক্স, দ্যাট ইজ আপনার 15%, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি আপনাকে বলি, মানে আসলে এটা অ্যাকাউন্টেন্টরা এটাকে মিসইউজ করে। যেমন কয়েকটা জায়গাতে আমি বলি যে আমাদের সাবজেক্টিভ ইউজেজ আছে, ঠিক আছে, যেমন ধরেন লাইফ অফ ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অফ দ্য ফিক্সড অ্যাসেট। এই জিনিসগুলা আপনারা যখন অডিট করেন, আপনাদের কাজ হচ্ছে কি সেই জিনিসগুলাকে ডিটারমাইন করা, যে তার কি তার লাইফ ডিটারমাইন করে ঠিক মতো ডেপ্রিসিয়েট করতেছে। এখন দেখা গেল তার লাইফ 7 ইয়ার, কিন্তু আমি যদি বলি 5 ইয়ার, তাহলে আমার বেশি ডেপ্রিসিয়েশন চার্জ হবে, ঠিক আছে। সো দিজ আর দি এরিয়াস দ্যাট উই মাস্ট ফোকাস, এন্ড দিজ আর দি এরিয়াস যেখানে আমাকে আইএফআরএস বা আইএস থেকে কিন্তু আমাকে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট করার সুযোগ দিয়েছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং, এটাই তানভীর। সো আপনি যদি বলে বলে আচ্ছা রাখি আপনাকে যে এক্সাম্পলটাতে, যেটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন আমি যদি বেশি করি আমার প্রফিট কম হবে, আদতে হচ্ছে আমার ডেপ্রিসিয়েটেড অ্যামাউন্ট যেটা থাকবে আর আমার রেসিডুয়াল ভ্যালু সেটা আসলে সমান হওয়া উচিত, ঠিক আছে। যদি মার্কেট রিজনের কারণে যদি কম বেশি হয়, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, কিন্তু প্রফিট ম্যানিপুলেশনের জন্য যদি এই কাজটা করা হয়ে থাকে তাহলে সেখানে অডিটরের কিছু কাজ আছে। ওকে, অনেক কারণ আছে এখানে, জি স্যার। ডেফার্ড ট্যাক্স ম্যানেজমেন্ট এন্ড মেনটেনেন্স আছে, ওটা হোল নিউ চ্যাপ্টার। ওকে, আচ্ছা, তাইলে এই জিনিসটাই গেল আমার ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হচ্ছে সোজা কথা হচ্ছে আমার যে কস্ট আছে আর রেসিডুয়াল ভ্যালুর যে মানে ডিফারেন্সটা, দ্যাট ইজ মাই ডেপ্রিসিয়েশন। মানে আমি অ্যাসেটটা যদি একটা সার্টেন টাইম বা পিরিয়ড ইউজ করি, যেভাবে আমার ভ্যালুটা কমে আসবে, ঠিক আছে। আর আরো যদি আমরা অ্যাকাউন্টিং কনসেপ্টে বলি, এটা হচ্ছে সিস্টেম্যাটিক অ্যালোকেশন অফ কস্ট অর কস্ট মাইনাস আপনার রেসিডুয়াল ভ্যালু। যেটা সিস্টেম্যাটিক অ্যালোকেশন হচ্ছে আমি চার্জ ইমিডিয়েটলি করছি না, আমি স্প্রেড আউট করে করছি, ঠিক আছে। আর আরেকটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট, ওভার ইটস ইউজফুল লাইফ, ঠিক আছে, লাইফ অফ অ্যান অ্যাসেট। এই জিনিসটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে, ঠিক আছে। আপনার লাইফ অফ অ্যান অ্যাসেট হচ্ছে একটা অ্যাসেটের 3 ধরনের লাইফ থাকে। একটা হচ্ছে তার ফিজিক্যাল লাইফ। ফিজিক্যাল লাইফ হচ্ছে যে আমি যদি পার্টিকুলার একটা মেশিনারি কিনি, আমি জানি সে আমাকে 20 বছর সার্ভিস দিবে, দ্যাট ইজ মাই ইউজফুল লাইফ, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আমার আপনার ইকোনমিক লাইফ। ইকোনমিক লাইফ কি? ইকোনমিক লাইফ হচ্ছে সে 20 বছর ইউজ হবে, ইয়েস, বাট মি অ্যাজ আ বিজনেস এন্টিটি আমি তাকে 20 বছর ইউজ করবো না, আমি তাকে 15 বছর ইউজ করবো বা 10 বছর ইউজ করবো। কারণ 10 বছর পর বা 15 বছর পর যে টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে, ওই চেঞ্জের কারণে আমি এই পার্টিকুলার অ্যাসেটকে ইউজ করবো না। সো যখন আমি ডিসাইড করছি যে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আমি একটা অ্যাসেটকে ইউজ করব, ঠিক আছে, কারণ সে আমার অ্যাসেটটা কি হয়ে যাবে, আউট অফ ডেট হয়ে যাবে, টেকনোলজিতে এসে সে হয়তো টিকতে পারবে না, ঠিক আছে, তখন আমাকে বিজনেস কারেন্ট কন্ডিশনে চালিয়ে রাখতে হলে আমাকে আবার নতুন হায়ার কোয়ালিটি অ্যাসেট, হায়ার টেকনোলজি অ্যাসেট আমাকে নিতে হবে, ঠিক আছে। সো দ্যাট ইজ মাই ইকোনমিক লাইফ। সো দ্য কোশ্চেন অ্যারাইজেস যে আমি যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব, আমি কোন লাইফটা নিয়ে কাজ করব, ইকোনমিক লাইফ নাকি আমার তার এক্সপেক্টেড লাইফ যেটা আছে কি? আর ইকোনমিক লাইফ নিয়ে কাজ করুন। ভেরি গুড, ঠিক আছে। এই ডিসপ্রিসিয়েশন গুলো আমাদের এমসিকিউতে এখন আসছে, ঠিক আছে। আর লাস্ট একটা হচ্ছে আমার অ্যাসেট রেসিডুয়াল ভ্যালু, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আমি যখন ডিসপোজ করবো আমার ফিক্সড অ্যাসেট, তখন যে ভ্যালুটা আমি পাচ্ছি। দেখেন রেসিডুয়াল ভ্যালু দুটো আছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল, যেটা আপনি সেল করার স্টেজে বসে পাচ্ছেন, আর আরেকটা হচ্ছে আপনার প্রেডিক্টেড। প্রেডিক্টেডটা হচ্ছে যখন আপনি আজকে অ্যাসেট পারচেস করছেন, যখন আপনি ডেপ্রিসিয়েশন কত হবে যখন চার্জ করবেন,
তখন আপনি একটা এস্টিমেটেড বা প্রেডিক্টেড একটা রেসিডুয়াল ভ্যালু বের করে তখন ক্যালকুলেট করবেন। সো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমি যখন ডেপ্রিসিয়েশন চার্জ ক্যালকুলেট করব, আমাকে তিনটা জিনিস জানতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসেটের কস্ট। সো অ্যাসেটের কস্ট হচ্ছে পারচেস প্রাইস থেকে শুরু করে আমার অ্যাসেটটাকে তার ইউজেবল অ্যান্ড রেডিনেস কন্ডিশনে আনার জন্য যা যা কস্ট আছে, দ্যাট ইজ গোয়িং টু বি মাই অ্যাসেট কস্ট। ওকে, লাইফ হচ্ছে যেটা আমরা জানি বাই নাও, দ্যাট ইজ গোয়িং টু বি মাই ইকোনমিক লাইফ, যে কতদিন আমি অ্যাজ আ বিজনেস আমি ইউজ করবো, নট দ্য অ্যাকচুয়াল লাইফ। ওকে, আর নাম্বার 3 হচ্ছে অ্যাসেট রেসিডুয়াল ভ্যালু, যেটা হচ্ছে আমার প্রেডিক্টেড, যে আজকে আমি যখন অ্যাসেটটা পারচেস করছি, আই ডিসাইড যে যখন আমি 10 বছর পর তাকে সেল করব, কত টাকা আমি তার কাছ থেকে সেল করে পাবো, সেটার মার্কেট ভ্যালু কিরকম হতে পারে। সো দিস ইজ অ্যান এস্টিমেশন। সো খেয়াল করে দেখেন এই ডেপ্রিসিয়েশন চার্জ, ওয়াই দিস ইজ সো ক্রিটিক্যাল। এটা প্রফিট ম্যানেজমেন্ট করতে পারে। আমি জাস্ট একটু দিয়ে আপনাদের জন্য এনাফ হতো, বাট এটা আপনাদেরকে ভাবানোর চেষ্টা করছি। অ্যাসেট কস্ট ইজ দি অনলি মানে ফিক্সড ভ্যারিয়েবল, ঠিক আছে। আর এই ইউজফুল লাইফ বলেন বা অ্যাসেট রেসিডুয়াল ভ্যালু যেটা বলেন, দিস ইজ সাবজেক্টিভ। আমি লাইফ যদি বেশি করে ফেলি, আমার ডেপ্রিসিয়েশন কম হবে। আমি যদি রেসিডুয়াল ভ্যালু যদি কমিয়ে নিয়ে আসি, ঠিক আছে, আমার ডেপ্রিসিয়েশন বেশি হবে। সো এই দুটা জিনিস, ইউজফুল লাইফ এন্ড অ্যাসেট রেসিডুয়াল ভ্যালু, আর সাবজেক্টিভ, ঠিক আছে। সো সেখানে যেটা করে যে অ্যাকাউন্টেন্ট বা ফাইন্যান্সের পার্সনরা, এখানে তার ম্যানিপুলেট করার কিছু স্কোপ থাকে। সো আমাদের আইডিয়াল এক্সপেকটেশন হচ্ছে অ্যাজ অ্যান অডিটর, যে কেউ তার প্রফিট স্মুথনিং করছে না, ঠিক আছে, প্রফিট ম্যানিপুলেট করছে না, সেই জিনিসটাকে হাইলাইট করে নিয়ে আসা। এন্ড তখন আপনাদের কাজ হবে যে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস অনুযায়ী যে দিস পার্টিকুলার অ্যাসেট তার ইকোনমিক লাইফ কতটুকু আর বিজনেস কতটুকু শো করছে, যে অ্যাসেট রেসিডুয়াল ভ্যালু কতটুকু আর আপনি কতটুকু শো করছেন, দিস বিকামস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা যখন ডেপ্রিসিয়েশন চার্জ ক্যালকুলেট করব, অ্যাসেট কস্ট, ইউজফুল লাইফ এন্ড অ্যাসেট রেসিডুয়াল ভ্যালুকে আমাদের বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। নাও কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। একটু আগে যে তিনটা এলিমেন্ট বলছি আপনাদেরকে, এই তিনটা এলিমেন্ট আমরা একটা একটা করে স্টাডি করবো এখানে। ওকে, ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে যে আমার কস্ট অফ নন কারেন্ট অ্যাসেট। সো আমার ডেপ্রিসিয়েশন কি করব না করব, সবার আগে আমাকে জানতে হবে যে আমার কস্ট কিসে দিয়ে হচ্ছে, ঠিক আছে। প্রথমত হচ্ছে আপনি যখন আজকে একটা ফিক্সড অ্যাসেট পারচেস করে আপনার প্রেমিসে নিয়ে আসছেন, ঠিক আছে, পারচেস করছেন যখন, যেই দামটা আপনি ইনভয়েস হয়েছে, দ্যাট ইজ ইউর পারচেস প্রাইস, তাহলে ডেফিনেটলি সেটা আপনার নন কারেন্ট অ্যাসেটের যোগ হবে। ওকে, নাম্বার 2, ডেলিভারি কস্ট। আপনি যদি আপনার সাপ্লায়ার প্রেমিস থেকে যদি আপনার প্রেমিসে যদি প্রোডাক্টটাকে নিয়ে আসেন, সেই কস্টটা যদি আপনাকে আপনার সাপ্লায়ার যদি না দিয়ে থাকে, সেটা যদি আপনি ইনকার করে থাকেন, সেটাকে কিন্তু আপনি ডেলিভারি এক্সপেন্স হিসাবে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে শো করবেন না, বিকজ দিস ডেলিভারি কস্ট ইজ রিলেটেড উইথ ইউর ফিক্সড অ্যাসেট। অ্যাজ আ রেজাল্ট, আপনি যখন ফিক্সড অ্যাসেট ক্যালকুলেট করবেন, তখন এই কস্টকে, ডেলিভারি কস্টকেও ইউ মাস্ট অ্যাড ইট উইথ ইউর পারচেস প্রাইস। ওকে, নাম্বার 3, স্টাম্প ডিউটি অ্যান্ড ইম্পোর্ট ডিউটি। এটা হচ্ছে গিয়ে আপনি যখন পোর্ট থেকে যখন ছাড়িয়ে নিয়ে আসবেন আপনার ফিক্সড অ্যাসেটটাকে, সো পোর্টে আপনাকে কিছু ডিউটি দিতে হবে, কাস্টমস ডিউটি দিতে হয়, ঠিক আছে। স্টাম্প কিনে আপনাকে রেজিস্টার করতে হয়। এই কস্ট গুলা কিন্তু আপনি কোথাও রিকভার করতে পারবেন না, আর এই কস্ট গুলাকে কিন্তু আপনি কখনো অপারেটিং এক্সপেন্সে শো করবেন না। এই কস্ট গুলা আপনি পারচেস প্রাইসের সাথে অ্যাড করে নিতে হবে, আপনার ফিক্সড অ্যাসেটের কস্টের সাথে যোগ হতে হবে। নাম্বার 4, আপনি প্রেমিসে নিয়ে আসেন। এখন প্রেমিসে নিয়ে আসতে হলে আপনাকে কি করতে হয়, এই অ্যাসেটটাকে আপনার কনস্ট্রাকশন ক্রিয়েট করে তাকে রাখতে হয়, ঠিক আছে, আপনাকে তাকে ইনস্টল করতে হয়, ওটাকে রেডি করতে হয়। সো যেই সেট আপ যে কস্টটা আছে, ঠিক আছে, দ্যাট উইল বি অলসো পার্ট অফ ইউর নন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। নাম্বার 5, প্রফেশনাল ফি। এই প্রফেশনাল ফি হচ্ছে আপনি একটা পার্টিকুলার ফিক্সড অ্যাসেট আনছেন, তাকে লয়ারকে দিয়ে দেখিয়ে নিচ্ছেন, ঠিক আছে, যে আপনাকে সে যেভাবে আপনি আনছেন বা এক্সপেক্টেড সেই অনুযায়ী প্রোডাক্ট আসছে কিনা, বা এনভায়রনমেন্টাল কোনো হ্যাজার্ড আসছে কিনা। তারপর যদি কোনো মডিফিকেশন করে থাকেন, তাহলে আর্কিটেক্টকে হায়ার করে আর্কিটেক্টের ফি, ম্যাপ, লেআউটের জন্য তাকে কিছু চার্জ করেন। সোজা কথা হচ্ছে যে নন কারেন্ট অ্যাসেটটা পারচেস করছেন, তার রিলেটেড যেই প্রফেশনাল ফি আপনি দিয়ে থাকবেন, লিগাল বলেন, আর্কিটেক্ট ফি বলেন, ঠিক আছে, মেকানিকের যদি কোনো খরচা থেকে থাকে, এটা আমার অপারেশনাল এক্সপেন্সে যাবে না, দ্যাট উইল বি পার্ট অফ ইউর ফিক্সড অ্যাসেট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে যে আপনি অ্যাসেট এনে তাকে সেট আপ করেছেন, সবই করছেন, তো তাকে তো আপনি ইমিডিয়েটলি তো আপনি প্রোডাকশনে নিয়ে যাবেন না, তার জন্য কিছু টেস্ট কন্ডাক্ট করবেন, যে অ্যাজ ডিজায়ার্ড সে ওভাবে চলছে কিনা। ওই যে টেস্টিং গুলো আপনি কন্ডাক্ট করবেন, ঠিক আছে, ওই টেস্টিং অনুযায়ী আপনার যে সময় পর্যন্ত, যেটা আনার পর থেকে টেস্টিং ফেজের পর্যন্ত যে কস্টিংটা আছে, দ্যাট উইল বি অলসো পার্ট অফ ইউর নন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে।
সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আরো একটা জিনিস বলবো যেটা আরো অ্যাডভান্স স্টাডিজ এর জন্য, যে দেখেন আপনি যদি এই কস্টটাকে ঠিকমতো চার্জ না করেন, আপনি যদি ডেলিভারি কস্ট দিতে ভুলে যান, আপনি যদি প্রফেশনাল ফিস গুলাকে যদি অপারেশনাল এক্সপেন্সে নিয়ে যান, এই ডেলিভারি অ্যান্ড প্রফেশনাল ফিস যেটা কিনা নন কারেন্ট অ্যাসেটের সাথে রিলেভেন্ট, তাহলে আপনার কি হচ্ছে খেয়াল করে দেখেন। তাহলে আপনার যেটা হচ্ছে, আপনি যে কস্ট শো করবেন সেটা কম হবে। এন্ড কস্ট শো করলে কি হচ্ছে, আপনার ব্যালেন্স শিটে আপনার নন কারেন্ট অ্যাসেট কমে যাচ্ছে। ওকে, আর নন কারেন্ট অ্যাসেট যদি আপনার কমে যায়, সেটার আমার ইম্প্যাক্টটা কোথায় আছে, আমার ডেপ্রিসিয়েশন কম আসবে। সো ডেপ্রিসিয়েশন কম আসলে কি হচ্ছে, আমার প্রফিট বেশি হয়ে যাচ্ছে। সো এই এলিমেন্ট গুলা কতটা জায়গায় টাচ করে, কারণ একটা ব্যালেন্স শিটে যে আইটেম গুলা দেখবেন আপনার যত শুরুতে থাকে উপরে থাকে, সেই আইটেম গুলা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে, বোথ ইন ব্যালেন্স শিট, বোথ ইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল যে আমার অপারেশন এক্সপেন্স কিন্তু বেড়ে যাবে, আমার নেট প্রফিট কিন্তু ওইদিকে কমে যাবে। আবার ওইদিকে কি হচ্ছে, ঠিক আছে, ওইদিকে আমার এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আমার ফিক্সড, আবার ফিক্সড কস্ট আমার বেড়ে যাচ্ছে, মানে সরি কমে যাচ্ছে, যদি আমি এটাকে শো না করি আমার ডেপ্রিসিয়েশন চার্জ দিয়ে কিন্তু কমে যাচ্ছে। সো যেখানে ডেপ্রিসিয়েশন হওয়া উচিত বেশি, সেটা না হয়ে আমার অপারেটিং এক্সপেন্স হয়ে যাচ্ছে আপনার বেশি। সো ক্যাটাগরি ওয়াইজ আমার এখানে প্রবলেম হচ্ছে। ওকে, সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল, উই মাস্ট বি ভেরি স্পেসিফিক when we are calculating the cost of the fixed asset, কারণ তার উপর বেস করেই আমার ডেপ্রিসিয়েশন চার্জ হয়। ওকে, সো দিস ইজ ইট। এই পাঁচটা জিনিস আপনাদের জন্য জানা দরকার। আর আরো দুটো জিনিস এটার কথা না বললে না, যেটা সেটা হচ্ছে আমরা যখন ফিক্সড অ্যাসেটের কস্ট নিয়ে কথা বলি, আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যেটা এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার আছে। ঠিক আছে, আজকে আমি ফিক্সড অ্যাসেট নিয়ে আসছি, 2 বছর পর যদি আমি নতুন কোনো খরচা করি, ফিক্সড অ্যাসেটের যদি কোনো পার্টস আমি পারচেস করে নিয়ে আসি, ঠিক আছে, ওই পার্টস এর যে এক্সপেন্স আছে সেটাও কিন্তু আমার নন কারেন্ট অ্যাসেটে যোগ হবে। দ্যাট উইল নট বি মাই অপারেটিং এক্সপেন্সেস। ঠিক আছে, ক্লিয়ার হতে হবে আপনাদেরকে। সো এই এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার যেটা আছে, ঠিক আছে, আর যেখানে আমার মেজর ইমপ্রুভমেন্ট যদি হয় আমার ফিক্সড অ্যাসেটের, তাহলে যে কস্টটা আমরা ইনকার করবো সেটা কিন্তু আমার পরের পিরিয়ডে এসে আমার কস্টে যোগ হয়ে যাবে। ওকে, দ্যাট শুড নেভার বি এক্সপেন্সড। সো দিস ইজ দি মেইন থিং। আচ্ছা, একটা কথা আসলে শুরুতে আমি বলিনি, কারণ এই জিনিসটা আসলে এখানে আমরা হাইলাইট ভাবে করি না, বাট আমাদের জানতে হবে যে চ্যাপ্টার নিয়ে আমরা কাজ করছি, আমাদের কস্ট অ্যান্ড আমাদের ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, সো ফিক্সড অ্যাসেট নিয়ে যখন আমরা কাজ করব, ট্যানজিবল ফিক্সড অ্যাসেট নিয়ে যে কাজ করব, দ্যাট ইজ অ্যাজ পার IAS 16। IAS 16 হচ্ছে ফিক্সড, যেখানে আমরা তিনটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হয়, যে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, সেখানে আমাকে তিনটা জায়গাতে ফোকাস করতে হয়। একটা হচ্ছে আমার অ্যাসেটের রেকগনিশন, যেটা এই মাত্র আমরা দেখলাম, যে কোনটাকে আমরা অ্যাসেট হিসেবে ডিটারমাইন করবো এন্ড তার প্রাইসটাকে কিভাবে আমরা ডিটারমাইন করব। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে ডিটারমিনেশন অফ ক্যারিং অ্যামাউন্ট। এই ক্যারিং অ্যামাউন্ট বলতে যেটা বুঝি, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ মাই ক্যারিং অ্যামাউন্ট। সো আমাকে একটা ফিক্সড অ্যাসেটের কস্ট ডিটারমাইন করি। ঠিক আছে, তারপর সেকেন্ড যেটা আমরা ডিটারমাইন করি হচ্ছে আমরা ব্যালেন্স শিটে কত টাকা ক্যারি করব ওভার পিরিয়ড আমার এই ফিক্সড অ্যাসেটকে। আর থার্ড যে জিনিসটা ফোকাস করি সেটা হচ্ছে প্রতি পিরিয়ডে আমার ডেপ্রিসিয়েশন কত হবে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, IAS 16 আমার তিনটা জিনিসকে ফোকাস করে। এটা হচ্ছে আমার আমার ট্যানজিবল মানে অ্যাসেটকে নিয়ে কাজ করে, কস্ট, ক্যারিং অ্যামাউন্ট এন্ড ডেপ্রিসিয়েশন চার্জেস। ওকে, আমাদের বইতে দেখবেন এই জিনিসগুলো দেওয়া আছে, আমি জাস্ট এটাকে হাইলাইট করে নিয়ে আসছি আপনাদের এক্সাম পারপাসের জন্য। ওকে, সো এরপর যে পার্টটা নিয়ে আমি আলাপ করবো, দ্যাট ইজ দি ইউজফুল লাইফ অফ দি অ্যাসেট। ঠিক আছে, আমার ইউজফুল লাইফ নিয়ে আমি একটু ব্রিফলি আমি আগের টপিকটাতে আমি শেয়ার করে দিয়েছি আপনাদেরকে, যে ইউজফুল লাইফ হচ্ছে আপনার জন্য যে যেটা আমি বলছিলাম যে আমার ইকোনমিক লাইফকে নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, ইউজফুল লাইফ জানতে হলে আরেকটা জিনিস আমাকে জানতে হবে, যে অ্যাসেটের ক্যাটাগরি আছে, কিন্তু আমার ডেপ্রিসিয়েবল অ্যাসেট আছে, আরেকটা হচ্ছে আমার কিছু অ্যাসেট যেগুলো কখনো ডেপ্রিসিয়েটেড হয় না। ওয়ান সাচ এক্সাম্পল ইজ ল্যান্ড। ল্যান্ডের ভ্যালু আপনি ইউজুয়ালি যেভাবে পারচেস করবেন, এটা ডেপ্রিসিয়েশন ছাড়া আমার একটা ক্যারি ফরওয়ার্ড হতে থাকে। ঠিক আছে, কেউ একজন হয়তো আপনার আমাকে বলবেন যে ঠিক আছে, আমার ল্যান্ড যদি ভেঙে যায়, ল্যান্ড যদি কেউ নিয়ে যায়, ঠিক আছে, ল্যান্ড যদি ধরেন নদীর বাঁধ ভেঙে যদি আমাকে হয়ে যায়, ইম্পেয়ার হয়, ঠিক আছে, দ্যাট ইজ কোয়াইট রেয়ার, বা দ্যাট ইজ সামথিং যেটা আসলে আমাদেরকে তখন কি করতে হয়, ইম্পেয়ার করতে হয়। উই ডু নট ডেপ্রিসিয়েট, উই ইম্পেয়ার। এই কোশ্চেনটা অনেকেরই থাকে। লেট মি ক্ল্যারিফাই, যে ল্যান্ডের ভ্যালু যেটা আমরা করি, ডেপ্রিসিয়েট করি না, কিন্তু তার ভ্যালু আমরা ইম্পেয়ারমেন্ট টেস্ট করি। এন্ড হোয়াট ইজ ইম্পেয়ারমেন্ট টেস্ট? ইম্পেয়ারমেন্ট টেস্ট হচ্ছে একটা সার্টেন পিরিয়ডের পর আমরা চেক করে দেখি যে আমার অ্যাসেটের যে ভ্যালুটা আছে, ঠিক আছে, এই ভ্যালুটাকে আমার ক্যারিং ভ্যালু
মানে মার্কেট ভ্যালুর থেকে আমার ক্যারিং ভ্যালু কম কিনা। মার্কেট ভ্যালু হচ্ছে আমি ইমিডিয়েটলি যদি সেল করে যদি আমি একটা সার্টেন অ্যামাউন্ট পাই, আর ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে আমি ডেপ্রিসিয়েট করে যে অ্যামাউন্টটা পাচ্ছি। সো যদি আমার মার্কেট ভ্যালু যদি বেশি থাকে, তাহলে আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচে কি ফিল করি, যে না ঠিক আছে আমার ক্যারিং অ্যামাউন্ট ইজ ফাইন। কিন্তু আমি যদি দেখি আমার মার্কেট ভ্যালু আমার ক্যারিং অ্যামাউন্টের থেকে কম আছে, তাহলে আমি তাকে ইম্পেয়ারমেন্ট টেস্ট করে যদি দেখি ইম্পেয়ারমেন্টটা পার্মানেন্ট, তখন তাকে আমার ইম্পেয়ারমেন্ট করি আমি, মানে তার ভ্যালুটাকে আমরা কমিয়ে দিয়ে এসে লোয়ার মার্কেট ভ্যালুতে নিয়ে আসি। ঠিক আছে। সো অ্যাসেটের যদি যেটা নিয়ে আমি আলাপ করছিলাম, যে তার লাইফ অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ লাইফের উপর ডিপেন্ড করবে তার ডেপ্রিসিয়েশন কমবে না বাড়বে। এন্ড লাইফের উপর ডিটারমাইন করবে যে একটা সার্টেন পিরিয়ডের পরে গিয়ে আমার অ্যাসেটটা কি ইম্পেয়ার হবে কি হবে না। সো লঙ্গার দ্য লাইফ, ততই মাই অ্যাসেট ইজ সাবজেক্ট টু ইম্পেয়ারমেন্ট। ঠিক আছে। সো অনেকে আছে, অনেক বিজনেস, এটা আমাদের দেশে বেশি করে হয়, যে ইচ্ছা করে ইউজফুল লাইফ অনেক বেশি দেখায়। সো এটা করলে কি হচ্ছে, ডেপ্রিসিয়েশন কমে আসে। সো যেসব কোম্পানি বা যেসব বিজনেস আপনার প্রফিট করে না, তারা বেশি প্রফিট দেখাতে পারে। কিন্তু আদতে দেখা যাচ্ছে কি যে 10 বছর ধরে একটা অ্যাসেটকে টানবেন, 5 বছর পর দেখবেন যে অ্যাসেট গন। কিন্তু ইমিডিয়েটলি আপনি কি করছেন, আপনি প্রফিট বেশি দেখাচ্ছেন, ম্যানেজমেন্টকে মিসলিড করতেছেন। ঠিক আছে। অনেক এমডি টেনার থাকে আপনার 3 থেকে 5 বছর। সো সে দেখা যায় যখন আসে, সে ইচ্ছা করে দেখা যায় যে খুব অল্প করে করে ডেপ্রিসিয়েশন চার্জ করে। ঠিক আছে। আরো খারাপ কাজ করে, অনেক সময় দেখা যায় যে তারা তাদের যে অপারেটিং এক্সপেন্স গুলো আছে এগুলোকে ক্যাপিটালাইজ করে নিয়ে আসে। সো অপারেটিং এক্সপেন্সে যখন ক্যাপিটালাইজ করে তখন কি হয়, অপারেটিং এক্সপেন্স ক্যাপিটালাইজ করলে আমার অ্যাসেট বেশি হয়ে যাচ্ছে, যেগুলো আসলে এক্সপেন্স হওয়া উচিত ছিল, আর এক্সপেন্স কমে গেলে আমার প্রফিট বেশি শো করে। সো ডিফারেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, হ্যাজ ডিফারেন্ট মোটিভস। আর আপনাদেরকে এই জিনিসগুলো এখানে খেয়াল করে রাখতে হবে এই জিনিসটা। ঠিক আছে। সো আমার ইউজফুল লাইফ হচ্ছে ইটস মাই ইকোনমিক লাইফ। ঠিক আছে, রাদার দেন মাই ফিজিক্যাল লাইফ। এই জিনিসটা আমি একটু আগে হাইলাইট করেছি। আর ল্যান্ডের ব্যাপারে যেটা বললাম, যে সার্টেন কাইন্ড অফ অ্যাসেট যেটার আসলে ডেপ্রিসিয়েশন হয় না, যেটা যদি কখনো হয় সেটা ইম্পেয়ারমেন্ট, বাট দ্যাট ইজ কোয়াইট রেয়ার। আচ্ছা। সো যেটা বলতেছিলাম যে রেসিডুয়াল ভ্যালু, এটা আমাদেরকে জানতে হবে। রেসিডুয়াল ভ্যালু হচ্ছে যে আমি আজকে বসে আমি ডিসাইড করবো 5 বছর পর আমি অ্যাসেট যদি ডিসপোজ করি কত টাকা আমি ভ্যালু পাবো। ঠিক আছে। আর ডিসপোজাল ভ্যালুতে আর রেসিডুয়াল ভ্যালুতে একটা জিনিস আপনাদের ফোকাস করতে হবে, যেটা আমাদের অনেক এক্সামিনি আছে যারা আপনারা জানেন না, সেটা হচ্ছে যে যখন আমি রেসিডুয়াল ভ্যালু ক্যালকুলেট করবো, ধরেন আজকে থেকে 5 বছর পর যখন আমি একটা অ্যাসেট 100 টাকার অ্যাসেটকে সেল করে আমি 10 টাকা পাবো, ওই 10 টাকা কিন্তু আমার রেসিডুয়াল ভ্যালু না। ওই 10 টাকার সাথে আমার কস্ট অফ ডিসপোজাল যেটা আছে, ওই যে পেপারে অ্যাড দিয়ে, ঠিক আছে, আপনার মিডল ম্যান হায়ার করে যে আপনি যে সেল করেছেন, ঠিক আছে, যেমন 10 টাকা আপনি সেল করে পেয়েছেন, কিন্তু মিডল ম্যানকে হায়ার করা আর পেপারে অ্যাড দিয়ে আর লিগাল কস্ট দিয়ে আপনার 2 টাকা খরচ হয়েছে। সো ইউর রেসিডুয়াল ভ্যালু ইজ নট গোয়িং টু বি 10, ইউর রেসিডুয়াল ভ্যালু ইজ গোয়িং টু বি 8। সো রেসিডুয়াল ভ্যালু ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে, যে রিসিপ্ট ফ্রম ডিসপোজাল মাইনাস এস্টিমেটেড ডিসপোজাল কস্ট, সেটা দিয়ে আমরা রেসিডুয়াল ভ্যালুটাকে আমরা বের করবো। ঠিক আছে। সো এখানে একটা এক্সামে আমাদের একটা কোশ্চেন আসে, ওরা যেটা করে, ওরা একটা আপনাকে ছোট একটা কথা, যদি ডিসপোজাল কস্ট আমার যদি হাই হয়, আমার কোশ্চেনটা মনোযোগ দিয়ে শুনেন, ডিসপোজাল কস্ট যদি আমার হাই হয়, তাইলে কি আমার ডেপ্রিসিয়েশন বেশি হবে না কম হবে? ইফ এনিওয়ান ক্যান অ্যান্সার দিস। স্যার ডেপ্রিসিয়েশন বেশি হবে। গুড, এক্সপ্লেইন দিস। স্যার রেসিডিয়াল ভ্যালুটা কমে যাবে, ওইটা ডেপ্রিসিয়েশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। ব্রিলিয়েন্ট। ঠিক আছে, ভেরি গুড। আমি যেটা বলছি যে আমাদের বইতে কখন এগুলো থাকবে না, বাট এক্সামে আমাদেরকে এইভাবে টেস্ট করা হবে, অ্যান্ড ফেয়ার অ্যান্ড স্কোয়ার উইদিন দ্য সিলেবাস। ঠিক আছে। সো জিনিসটা আমি কয়েকবার আমি পেয়েছি, যেন জিনিসটা আমি এখানে হাইলাইট করলাম। আচ্ছা। তারপর হচ্ছে যে আমার মেথড অফ ডেপ্রিসিয়েশন। সো আমরা যখন জানি যে কস্ট কি, কস্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে, তারপর আমরা জানলাম যে ডেপ্রিসিয়েশন কি, ডেপ্রিসিয়েশনকে আমরা কিভাবে চার্জ করি। ডেপ্রিসিয়েশনের 3টা ফ্যাক্টর আছে, কস্ট, লাইফ, আর এটা হচ্ছে অ্যাকুমুলেট আমার হচ্ছে কস্ট, লাইফ, আর একটা হচ্ছে আমার রেসিডুয়াল ভ্যালু। ঠিক আছে। এরপর যেটা নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে মেথড। ঠিক আছে, আমরা এটা খুব ভালো করে জানি, সো এটা নিয়ে আমি আসলে আর খুব ডেপথে যাব না। ঠিক আছে, আপনারা সারা জীবন এটা দেখে আসছেন। এক হচ্ছে আমরা বইতে 2টা মেথড নিয়ে কাজ করবো, তারপর দেয়ার আর 6 মেথডস। আমাদের সাম অফ ইয়ার ডিজিট থাকে, এক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন থাকে, তারপর রিডিউসিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন থাকে, ইয়েতে আপনার ডিক্লাইনিং মেথড ডেপ্রিসিয়েশন থাকে, অনেক ডেপ্রিসিয়েশন মেথড আছে যেটা আমাদের হয়তো ইউএস গ্যাপে পড়াবে বা সাপোর্ট করে, বাট আমাদের আইএস অনলি অ্যালাউজ দিস 2 মেথডস, স্ট্রেট লাইন মেথড
অ্যান্ড রিডিউসিং ব্যালেন্স মেথড। ওকে, আচ্ছা, দিস ইজ জাস্ট আ রিক্যাপ। আপনারা যারা জেনে আসেন স্ট্রেট লাইন মেথড কি, সবচেয়ে সহজ মেথড। স্ট্রেট লাইন মেথড হচ্ছে আমি আমার যতদিন আমার একটা অ্যাসেটের লাইফ থাকবে তার লাইফ হিসাব ধরে প্রতি পিরিয়ডে আমি ইকুয়াল অ্যামাউন্ট চার্জ করব। তাহলে আমরা যদি ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা যদি জেনে ফেলি তাহলে আমাদের জন্য খুব সহজ, কারণ প্রতি পিরিয়ডে একই অ্যামাউন্ট চার্জ হবে। তাহলে আমরা যেটা করি ওই ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটাকে ধরে তার লাইফ দিয়ে আমরা ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, আন্ডার দ্য স্ট্রেট লাইন মেথড। সো এখানে যেটা আমরা করি যে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্টটা কি, সেটা হচ্ছে কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু। ওকে, এন্ড তাকে আমরা ইকুয়াল অ্যামাউন্ট ইকুয়াল পিরিয়ডে চার্জ করব। সো তাকে আমরা ভাগ দিব কি দিয়ে, তার এক্সপেক্টেড ইউজফুল লাইফ দিয়ে আমরা ভাগ দিব। ঠিক আছে, সো এক্সপেক্টেড ইউজফুল লাইফ যদি হয় আমার যেটা আসবে সেটা দিয়ে ভাগ দিলে যেটা আমি পাবো কারেন্ট পিরিয়ডের ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, সো দিস ইজ ইট, দিস ইজ ভেরি বেসিক। এন্ড স্ট্রেট লাইন মেথডে অনেক সময় আপনাকে আরেকভাবে ক্যালকুলেট করতে পড়বে, যেটা আপনারা একটু কম ফ্যামিলিয়ার। আপনাকে বলা হবে যে ইউ হ্যাভ এন অ্যাসেট ভ্যালু কস্ট অফ টাকা 100। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন ইজ ডান এট 20%। দেখেন আপনারা স্ট্রেট লাইন মেথডে অভ্যস্ত কি, কস্ট, রেসিডুয়াল ভ্যালু, লাইফ। আমি আপনাকে লাইফও দিলাম না, রেসিডুয়াল ভ্যালু দিলাম না, আমি জাস্ট আপনাকে কস্ট দিলাম আর একটা সার্টেন পার্সেন্টেজ দিয়ে বললাম যে ডেপ্রিসিয়েটেড 20% ইকুয়ালি ওভার দ্য পিরিয়ড। এটা দিয়ে কিন্তু আপনাকে বের করতে হবে যে আসলে অ্যাসেটের লাইফ কতটুকু। যদি কখনো বের করতে চান তাহলে কি করবেন, 100 ডিভাইডেড বাই 20 হইতেছে আপনার রেট অফ ডেপ্রিসিয়েশন, করলে কি পাচ্ছেন 5। এই 5 হচ্ছে আপনার লাইফ অফ দি অ্যাসেট। ঠিক আছে, যদি লাইফটা আপনারা বের করতে চান, বাট দ্যাট কারেন্ট পিরিয়ড যদি ডেপ্রিসিয়েশন বের করতে চান জাস্ট কস্ট মাল্টিপ্লাই বাই 20% বের করে নিয়ে আসলেন। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আইদার ওয়ে আপনাকে এটা বের করতে হতে হবে, দিস ওয়ে অর দ্যাট ওয়ে। ঠিক আছে, নেক্সট, রিডিউসিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন। রিডিউসিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশনটা হচ্ছে আমরা একটা সার্টেন পার্সেন্টেজ ডেপ্রিসিয়েশন চার্জ করি। দেখেন স্ট্রেট লাইন মেথডে কি করতাম, একটা ইকুয়াল অ্যামাউন্ট চার্জ করতাম, আর রিডিউসিং ব্যালেন্স মেথডে এসে আমরা কি করি, আমরা ক্যারিং অ্যামাউন্টের উপর একটা সার্টেন পার্সেন্টেজ চার্জ করি। সো সেটা কিভাবে হয় আমার রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন, নাম্বার 1 আমার কস্ট থাকে, কস্টের উপর কি করবো, আমি একটা সার্টেন পার্সেন্টেজ দেওয়া থাকবে। তাহলে যদি 20% হয়, আমি 100 এর উপর 20% চার্জ করলে যে 20 টাকা পাবো, দ্যাট ইজ মাই ডেপ্রিসিয়েশন ফর ইয়ার 1। আচ্ছা, এবার আমি ইয়ার 2 তে গেলাম, ইয়ার 2 তে গেলে কি হবে, আমি কিন্তু কস্টের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করবো না, আমি কিন্তু আমার ক্যারিং অ্যামাউন্টের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করবো। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যখন আমি ইয়ার 2 তে যাবো, আমার ক্যারিং অ্যামাউন্ট হবে 100 মাইনাস 20, 80 টাকা। তাহলে 80 টাকার উপর আমি আবার 20% চার্জ করবো। সো 20% যখন আমি চার্জ করছি, ঠিক আছে, 20% চার্জ করলে আমার ডেপ্রিসিয়েশন আসতেছে কত, 32 টাকা আসছে। ঠিক আছে, সো আমার ইয়ার 2 এন্ডে ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে গিয়ে কত, 80, সরি কত হলো, 820 অফ 8 to 16, আচ্ছা সরি 16 টাকা ছিল ডেপ্রিসিয়েশন আমার। ঠিক আছে, তো 80 মাইনাস 16 করলে আমি যেটা পাবো 64 টাকা, দ্যাট ইজ গোইং টু বি মাই ক্যারিং ভ্যালু। এই ক্যারিং ভ্যালুর উপর ইয়ার 3 তে এসে আমি আবার 20% চার্জ করবো, and this process goes on and on and on. দেখেন স্ট্রেট লাইন মেথডে একটা ফিক্সড টাইম থাকে, বাট রিডিউসিং ব্যালেন্স মেথডে আমার কোনো ফিক্সড টাইম থাকে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু নো। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, রিডিউসিং ব্যালেন্স মেথডে কিন্তু রেসিডুয়াল ভ্যালুর কোনো দাম নেই, কোনো দরকার নেই এই ক্যালকুলেশনে। অনলি থিং ইউ নিড হচ্ছে কস্ট, সেকেন্ড থিং ইউ নিড ইজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, তারপর ক্যারিং অ্যামাউন্ট বের করে তার উপর আপনি পার্সেন্টেজ চার্জ করবেন। ঠিক আছে, আচ্ছা, সো আপনাকে রিডিউসিং ব্যালেন্স মেথডের জন্য যখন এক্সামে আসবে, আপনার থেকে তার জন্য রেসিডুয়াল ভ্যালু বা তার যে পার্সেন্টেজটা কিভাবে আসছে সেটা নিয়ে কিন্তু আপনার কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, অনলি থিং ইউ নিড হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট এন্ড তার উপর পার্সেন্টেজটা অ্যাপ্লাই করে রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশনটা বের করবেন। ওকে, এনি চ্যালেঞ্জেস সো ফার? চ্যালেঞ্জেস থাকলে আমাকে বলেন। ঠিক আছে, কারণ এখানে আমি একটা জিনিস ধরে নিচ্ছি যে আপনারা সবাই জানেন, বাট যদি এখানে 3 জন 4 জনও যদি থেকে থাকেন যে আসলে আপনার ডেপ্রিসিয়েশন বা এই কনসেপ্ট গুলাতে উইকনেস আছে, আই উইল গ্ল্যাডলি মানে ডিসকাস দিস। বইতে কোশ্চেন গুলো আছে অনেক স্ট্রেট ফরওয়ার্ড, যেগুলো আসলে আমাদের এক্সামে আপনারা পাবেন না। এত সহজ জিনিস দেবে না যে রিডিউসিং ব্যালেন্স মেথডের সাম বা স্ট্রেট লাইন মেথডের সাম, বাট আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড থেকে যদি কখনো কস্টে যান
বা কস্ট থেকে যদি রিডিউসিং ব্যালেন্স মেথড ডেপ্রিসিয়েশনে যান, তাহলে আপনার নিউ ডেপ্রিসিয়েশন কত হবে সেটা কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, সো উই মাস্ট বি কশাস ফর দি এক্সাম, যে কিভাবে আমরা তাকে অ্যাপ্রোচ করবো। ওকে, ঠিক আছে, এবার আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব। সো ডেপ্রিসিয়েশন যখন আমরা ক্যালকুলেট করি, সেই ডেপ্রিসিয়েশনকে আমরা কি বলি? ডেপ্রিসিয়েশন ইজ আ চার্জ, and depreciation charge is a non-cash expense. আচ্ছা, if anybody can tell me কেন depreciation কে আমি non-cash expense বলছি? Anybody? স্যার অ্যাকচুয়ালি কস্টটা তো স্যার কমছে না, এটা তো আমাদের ইউজফুল লাইফে এখনো আছে, আর আমরা এটাকে এক্সপেন্স হিসাবে চার্জ করছি স্যার, যেন আমাদের কারেন্ট ইয়ারের এক্সপেন্সটা যেন আমরা ইনকামের সঙ্গে ম্যাচ আপ করতে পারি। গুড, ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা আপনাদেরকে সবাইকে মানে ইনগ্রেইন করে রাখতে হবে জিনিসটা। ওকে, আচ্ছা, সো ডেপ্রিসিয়েশন যেটা আমরা বলছি, ইটস আ চার্জ, নন ক্যাশ এক্সপেন্স। এই চার্জটা কোথায় যায়? আমার ইনকাম স্টেটমেন্টে যায়। ঠিক আছে, আর এটা ওভার পিরিয়ড যে অ্যামাউন্টটা আমার বিল্ড আপ করতে থাকবে ডেপ্রিসিয়েশন, সেটাকে টোটাল করে আমরা কোথায় শো করি? আমরা ব্যালেন্স শিট শো করি আন্ডার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো আমি যখন আমার ব্যালেন্স শিটে দেখি, ব্যালেন্স শিটে আমরা কি দেখি? ব্যালেন্স শিটে আমরা কস্ট পাই, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাই। তারপর এটাকে যখন কস্টের থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সাবট্রাক্ট করি, যে অ্যামাউন্টটা থাকে সেটা হচ্ছে আমার নেট বুক ভ্যালু অর মাই কারেন্ট, মানে আমার ক্যারিং অ্যামাউন্ট আর কি। ঠিক আছে, সো এটাই হইতেছে আমার ব্যালেন্স শিটে যেটা আমরা দেখতে চাই। সবগুলাকে টাই আপ করবেন কনসেপ্ট গুলাকে একসাথে। ঠিক আছে, সো যখন আমরা স্ট্রেট লাইন মেথডে ক্যালকুলেট করি, আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে অ্যাসেট কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই মান্থস অফ ইউজফুল লাইফ। এটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন মান্থলি চার্জ। নেক্সট আপ ইজ রিডিউসিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন। সেখানে আমরা কি করি? ওই যে ক্যারিং অ্যামাউন্ট যেটা থাকে তার উপর পার্সেন্টেজ ডেপ্রিসিয়েশন চার্জ করে যেটা পাচ্ছি, সো দ্যাট ইজ মাই অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ। সো সেই জিনিসটা যখন আমার বিল্ড আপ হতে থাকবে, সেটা আমার ব্যালেন্স শিটে আমার যাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাবে। ওকে, আর লাস্ট যে কনসেপ্টটা সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন মেথড যেটাকে আমরা ইউজ করি, ইট মাস্ট বি অ্যাপ্লাইড কনসিস্টেন্টলি। IS1 একটা অ্যাপ্রোচ আছে, আমরা যেটাকে বলি যে অ্যাকাউন্টিং কনসেপ্ট অফ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির যে নিয়ম সেটা হচ্ছে যে আপনি যে অ্যাপ্রোচ ইউজ করে অ্যাকাউন্টিং করছেন সেই অ্যাপ্রোচটাকে কন্টিনিউ করবেন আনলেস অ্যান্ড আনটিল যে কারেন্ট অ্যাপ্রোচ যদি আপনাকে মিসলিডিং ইনফরমেশন প্রডিউস করে। ঠিক আছে, সো আপনি যদি, এটা লং স্টোরি শর্ট, আপনি কস্ট ক্যালকুলেশন যদি করেন তাহলে আপনি কস্ট বেসিসে আপনি আগাতে থাকবেন, স্ট্রেট লাইন মেথডে আপনি তাকে চার্জ করবেন। আপনি যদি রিডিউসিং ব্যালেন্স মেথডে যান তাহলে সেই পার্টিকুলার ক্লাস অফ অ্যাসেটস এর জন্য আপনি সেম ডেপ্রিসিয়েশন মেথড ফলো করবেন। এন্ড এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলবো যেটা এক্সামে আসে বাট আমাদের বইতে ডিসকাস করে না, সেটা হচ্ছে ক্লাস অফ অ্যাসেটস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে ক্লাস অফ অ্যাসেটস। যেমন আজকে যদি বলি যে আমরা IS16 এ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে নিয়েই তো কাজ করি। এখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে, ঠিক আছে, আর আমার যদি ওর ভেতরে যদি আমার অফিস ইকুইপমেন্ট থাকলো, একটা মেশিনারি থাকলো, মেশিনারি হচ্ছে ওয়ান ক্লাস অফ অ্যাসেট। ঠিক আছে, অফিস ইকুইপমেন্ট হচ্ছে অ্যানাদার ক্লাস অফ অ্যাসেট। সো ইভেন এক ডেপ্রিসিয়েশন মেথড কিন্তু শুড বি কনসিস্টেন্ট ওভার দ্যাট পার্টিকুলার ক্লাস অফ অ্যাসেট। সো মেশিনারির জন্য যদি স্ট্রেট লাইন মেথড করেন, মেশিনারি যদি 5টা থাকে 5টার জন্য একই আপনি ক্লাস অফ অ্যাসেটের জন্য একই ডেপ্রিসিয়েশন মেথড ইউজ করবেন। আর যখন ডিফারেন্ট ক্লাস হয়, যেমন অফিস ইকুইপমেন্ট থাকতে পারে, ঠিক আছে, আপনাকে এখানে IT ইকুইপমেন্ট থাকতে পারে, তো তার জন্য যে ডেপ্রিসিয়েশন মেথড গুলো হবে দ্যাট ক্যান বি ডিফারেন্ট। সো ওই যে একটা কথা বলছি যে ডেপ্রিসিয়েশন যেটা অ্যাপ্লাই করবেন তার মানে এই না যে আপনি সব ক্লাস অফ অ্যাসেটের জন্য একই ডেপ্রিসিয়েশন মেথড অ্যাপ্লাই করবেন। আপনাকে ক্লাস বুঝে, ক্যাটাগরি অফ অ্যাসেট বুঝে, যেটার সাথে যেটা রেলেভেন্ট সেই ডেপ্রিসিয়েশন মেথড অ্যাপ্লাই করবেন। এন্ড হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, যে যেটা অ্যাপ্লাই করবেন দ্যাট ইউ ডু নট চেঞ্জ। যদি অফিস ইকুইপমেন্টের জন্য যদি রিডিউসিং ব্যালেন্স মেথডে করেন, মানে হোল্ড অন টু দ্যাট, আনলেস যদি মনে করেন যে এটা আপনাকে একটা মিসলিডিং পিকচার দিচ্ছে বা প্রায়ার পিরিয়ড এররের কারণে আপনি করেছেন, তাকে আজকে রেকটিফাই করছেন। I hope I have made myself clear. It's a very, very important concept আপনাদের অ্যাকচুয়াল অডিট ক্যারিয়ারের জন্য। ঠিক আছে, আচ্ছা, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশনে আরো কয়েকটা পয়েন্ট, এটা আমি আসলে অ্যাড অন হিসাবে আমি রাখছি, যে এই যে একটু আগে বলেছিলাম একদম শুরুতে যে আমি কস্ট আনি, কস্টের উপর আমি ডেপ্রিসিয়েশন চার্জ করি। বাট আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার বলে একটা জিনিস আছে। এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে যে আজকে আমি যে ফিক্সড অ্যাসেট নিয়ে আসছি 2 থেকে 3 বছর পর হয়তো আমার তার উপর কোনো আরো মেজর কোনো রিনোভেশন করতে হয়েছে।
ঠিক আছে, বা মেজর কোনো ডেভেলপমেন্ট করতে হয়েছে। সো এই যে এক্সপেন্সটা যে আমি আবার গো থ্রু করলাম, দ্যাট উইল নট বি মাই অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে, সো 3 থেকে 4 বছর ডাউন দ্য লাইন যদি আপনি আবার সেই ফিক্সড অ্যাসেটের জন্য যদি কোনো খরচা করেন, and এই এক্সপেন্সের নেচার হতে হবে আপনার ডেভেলপমেন্ট নেচার, and এই এক্সপেন্সের নেচার হতে হবে যে তার লাইফ এক্সটেন্ডিং নেচারে হতে হবে। সে যদি এই নেচারে হয়, যে অপারেটিং এক্সপেন্স নেচারে হয়, যে ইমিডিয়েট কনজিউমড এক্সিস্টিং ক্যাপাসিটিতেই যদি পড়ে থাকে, তাইলে কিন্তু দ্যাট ইজ নট মাই এনহ্যান্সমেন্ট ইন এক্সপেন্ডিচার। বাট ওয়ান্স ইটস অ্যান এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার, তখন তাকে কি করতে হবে, তাকে ক্যাপিটালাইজ করতে হবে। ঠিক আছে, তাকে ক্যাপিটালাইজ করে তাকে আমার ডেপ্রিশিয়েট করতে হবে ওভার দ্য ইউজফুল লাইফ অফ দি অ্যাসেট। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি 100 টাকার অ্যাসেট কিনেছেন, 5 বছর লাইফ, আপনি তারপর 2 বছর যাওয়ার পর তার জন্য আরো 40 টাকা করে খরচা করেছেন, যেটার কারণে তার লাইফ আরো বেড়ে 5 থেকে 7 বছর গিয়ে দাঁড়াবে। তখন হোয়াট ইউ মাস্ট ডু, ঠিক আছে, কনসেপ্টটা দিচ্ছি, তখন আপনাকে যেটা করতে হবে, ওই যে এনহ্যান্সড লাইফ হলো, ওই এনহ্যান্সড লাইফের উপর আপনার ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, ওভার এনহ্যান্সড লাইফ ওভার এনহ্যান্সড অ্যামাউন্ট। ঠিক আছে, সো কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2 বছর পর যেটা থাকে, তার উপর আবার আপনি যে 40 টাকা খরচ করেছেন, দ্যাট শুড বি অ্যাডেড। ঠিক আছে, হয়ে এবার যে তার নতুন লাইফ আসলো, ওই নতুন লাইফের উপর আপনার ডেপ্রিসিয়েশন আপনার চার্জ করবেন। ওকে, আর নাম্বার 2 ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি আগে একবার বলেছি, আমি আবার জিনিসটা হাইলাইট করবো, পরেও আবার হাইলাইট করবো। সেটা হচ্ছে যে ক্যারিং অ্যামাউন্ট যেটা আছে আপনার ব্যালেন্স শিটে, এন্ড বাই ক্যারিং অ্যামাউন্ট উই নো যে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে অ্যামাউন্টটা আছে, সে অ্যামাউন্টটা প্রতি বছর আমাকে রিভিউ করতে হবে। এই রিভিউ ফর হোয়াট? দিস ইজ রিভিউ ফর ইম্পেয়ারমেন্ট। এন্ড ইম্পেয়ারমেন্টের একটা কনসেপ্ট আছে। ইম্পেয়ারমেন্ট হচ্ছে যেটা আমি আপনাকে বলছিলাম, যে মার্কেটে যদি আপনি অ্যাসেটটাকে সেল করে যে অ্যামাউন্ট পেতেন, আর যদি আপনি তাকে আজকে আপনার ক্যারিং অ্যামাউন্টে যে ভ্যালুটা তাকে রাখছেন, এই দুটার মধ্যে যে অ্যামাউন্ট আপনার লোয়ার, দ্যাট উড বি ইয়োর ব্যালেন্স শিট ফিগার। সো আজকে যদি আমি দেখি আমার মার্কেট ভ্যালু 120 টাকা আর আমার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা, তাহলে আমি তাই কি করবো, লোয়ার অ্যামাউন্ট, তাহলে আমার ক্যারিং অ্যামাউন্ট ওই 100 টাকাই থাকবে। কনজারভেটিভ অ্যাপ্রোচ। আরো দেখাচ্ছি কনজারভেটিভ অ্যাপ্রোচের এক্সাম্পল। মার্কেট ভ্যালু যদি হয় 80 টাকা আর আপনার ক্যারিং অ্যামাউন্ট যদি হয় 100 টাকা, তাহলে আপনি কি করবেন, ইউ মাস্ট রিভাইজ দিস ডাউনওয়ার্ডস। সেই রিভিশনটাকে আমরা বলি ইম্পেয়ারমেন্ট। এই টেস্টটাকে, যেটাকে প্রতি বছর বা একটা সার্টেন ইন্টারভাল পর করি, দ্যাট ইজ কল্ড টেস্ট অফ ইম্পেয়ারমেন্ট। আর ইম্পেয়ারমেন্ট যখন হয়, আমরা তাকে ইমিডিয়েটলি তার এক্সপেন্সটাকে রেকগনাইজ করি। খেয়াল করে দেখেন, যখন আমরা দেখি, আরেকবার একটু যদি বুঝাতেন মার্কেট ভ্যালু এটা এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, লেট মি এক্সপ্লেইন। এটা কোথায় গেল? আচ্ছা, ফার্স্ট এন্ড স্যার ফরমোস্ট, স্যার ইয়েস, ইনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচারে মানে একটা উদাহরণ দিয়ে যদি বোঝাতেন তাহলে ভালো হতো স্যার। অ্যামাউন্ট ঠিক দিয়ে আর আছে, কি amount। ঠিক আছে, আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল ইম্পেয়ারমেন্ট বলছি, কস্ট হচ্ছে 100, আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি দেখি আমার 80। ঠিক আছে, সো আমার ক্যারিং অ্যামাউন্ট, যেটা ক্যারিং অ্যামাউন্ট সবকিছু মিলায় এটা থাকলো 20। ঠিক আছে, বাট আমি যদি আজকে দেখি যে তার মার্কেট ভ্যালু হচ্ছে গিয়ে সেম অ্যাসেটের গোয়িং ভ্যালু, দুটা জিনিস হতে পারে। এক হতে পারে সে 30 টাকা আছে, আরেক হতে পারে যে আপনার মার্কেট ভ্যালু 10 টাকা আছে। সো যখন আমি দেখব যে আপনার এই জিনিসটা, যে ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন আপনার মার্কেট, ঠিক আছে, উই ইম্পেয়ার। আর যখন আপনার ক্যারিং অ্যামাউন্ট ইজ লেস দেন মার্কেট, ঠিক আছে, এটা হচ্ছে রিমেইন অ্যাজ ইট ইজ। তানভীর, আর ইউ ক্লিয়ার? এখন আমার কোয়েশ্চেনটা ছিল স্যার, ক্যারিং অ্যামাউন্ট যদি আমাদের মার্কেট ভ্যালু তো একটা স্যার, যেমন আমি মার্কেটে যদি সেল করি তাহলে হয়তো ওই ভ্যালুটা আমি পাবো অ্যাসেটটাকে সেল করলে। কোনটার কথা বলছেন, মার্কেট ভ্যালু? হ্যাঁ, আমি যদি হুম। মার্কেট ভ্যালু বলতে আমরা কি বুঝছি, যে আমরা অ্যাসেট যদি ওই মার্কেটটাতে ওই সময় সেল করি তাহলে আমরা হয়তো মার্কেট ভ্যালুতে 30 টাকা পাবো। এক্স্যাক্টলি। জি স্যার, তাহলে আমার 20 টাকা ধরার কেন হচ্ছে, আমি ইম্পেয়ার করবো কেন? তাহলে তো আবার আচ্ছা। রিভ্যালুয়েট করে এটা করা উচিত। না, ওয়েট, আমরা তো ইম্পেয়ার করবো না। আমরা ক্যারিং অ্যামাউন্ট যদি কম থাকে, আমার মার্কেট ভ্যালু যদি বেশি থাকে, উই ডু নট ইম্পেয়ার। ঠিক আছে, এই যে ক্যারিং অ্যামাউন্ট, এটাকে আমি আবার বলি, ক্যারিং অ্যামাউন্ট যদি আপনার মার্কেট থেকে বেশি হয়, ঠিক আছে, ক্যারিং অ্যামাউন্ট 20, ঠিক আছে, মার্কেট হচ্ছে গিয়ে আপনার 10, বুঝেন কিন্তু আমার কাছে, দিস এক্সাম্পল হ্যাভ আ লুক, ক্যারিং অ্যামাউন্ট 20, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন করে আসছি, মার্কেট ভ্যালু হচ্ছে আপনার 10, তো ক্যারিং অ্যামাউন্ট
greater than market value, only then we impair. জি স্যার, বুঝতে আর পারছি। ক্যারিং অ্যামাউন্ট যদি আপনার কি হয়, কম হয় মার্কেট ভ্যালু থেকে, তাইলে আমরা কি করি দেখেন, আমরা কিন্তু কনজারভেটিভ অ্যাপ্রোচে যাচ্ছি। ঠিক আছে, কনজারভেটিভ অ্যাপ্রোচে আমরা চাইলে তাকে রিভ্যালু করতে পারি, বাট ইউজুয়ালি উই ডু নট রিভ্যালু। কেন রিভ্যালু করি না বা রিভ্যালু কখন করি, ওটা আমি একটু পরে আমি বলতাম, বাট আগে একটু এখানে একটু হ্যাঁ hint স্যার, দিই। সরি, আমার এটাই কোয়েশ্চেনটা ছিল স্যার, যে ঠিক আছে, মার্কেট ভ্যালুতে তো করা উচিত ছিল। আমি বলি, revalue। হ্যাঁ রিভ্যালুর ব্যাপারটা আমি বলি। রিভ্যালু চাইলেই আপনি করতে পারবেন না। রিভ্যালু যদি দেখি আমার মার্কেট ভ্যালু থেকে যদি আমার কারেন্ট অ্যামাউন্ট কম থাকে, আমি রিভ্যালু তখন করি অ্যাজ পার কনজারভেটিভ অ্যাপ্রোচ, যে যখন আমার রিভ্যালুয়েশন অ্যামাউন্টটা যখন কনসিস্টেন্ট হবে, এক, রিভ্যালুড অ্যামাউন্ট যখন আমার পার্মানেন্ট হবে, ঠিক আছে, আর থার্ড, রিভ্যালুড অ্যামাউন্ট আমার পাস্ট কোনো ইম্পেয়ারমেন্ট নাই। এই তিন জিনিস যদি ধরেন ঠিক থাকে, তাইলে উই রিভ্যালু। কারণ কি দেখেন, আপনার যদি আজকে মার্কেট ভ্যালু বেশি হলো, পরের দিন এসে দেখলেন মার্কেট ভ্যালু পড়ে গেল, তাইলে আপনি কি তাকে রিভ্যালুয়েশন রাখবেন? নো স্যার। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমরা যেটা করি কনজারভেটিভ অ্যাপ্রোচে সবসময়, যে কারেন্ট অ্যামাউন্ট যদি কমে আসে মার্কেট থেকে, সাথে সাথে ইম্পেয়ার করি। কিন্তু কারেন্ট অ্যামাউন্ট যদি আমার বেশি থাকে, আমরা তাকে চাইলেই আমরা রিভ্যালু করি না, কারণ সেটাকে কনসিস্টেন্ট অ্যান্ড পার্মানেন্ট হতে হবে। নাহলে কি কিন্তু হবে? এখন যদি এই অ্যাসেটটা দেখি যে গত মানে লেটস সে 1 ইয়ার যাবত এই অ্যাসেটের ভ্যালুটা বেড়ে আছে, হুম। কিন্তু আমার ক্যারিং অ্যামাউন্টটা কম, তখন কি রিভ্যালু করা যাবে? অ্যাবসলিউটলি নট। 1 ইয়ার তো সাবসিকুয়েন্ট বা সাফিসিয়েন্ট না। ঠিক আছে, মোর দেন সাফিসিয়েন্ট মানে লং পিরিয়ড অফ টাইমের জন্য আর কি হতে হবে। এক্স্যাক্টলি কনসিস্টেন্ট, মানে কনসিস্টেন্ট অ্যান্ড, মানে এটা আপনাকে যেটাকে আমরা বলি, এটা একটা খুব মানে সুন্দর ওয়ার্ড আছে, একটা হচ্ছে দ্য অ্যামাউন্ট ইজ কনসিস্টেন্ট, আর একটা হচ্ছে দ্য অ্যামাউন্ট ইজ সাস্টেইনেবল। এই দুটো জিনিস হতে হবে, অনলি দেন ইউ বুক। আদারওয়াইজ কি হবে, আমি আজকে ইম্পেয়ারমেন্ট, আমি রিভ্যালুয়েশন গেইন দেখালাম, আর 2 বছর পরে এসে আবার ইম্পেয়ারমেন্ট লস দেখালাম, তাহলে হলো কি? ঠিক আছে, এইটাই আর কি জিনিসটা। ওকে, তাই গেল এটা। Where is it? ওকে, সো যেটা বলছিলাম যে ক্যারিং অ্যামাউন্টকে আমার রিভিউ করতে হবে ফর ইম্পেয়ারমেন্ট। ঠিক আছে, আর রিভিউ করে যদি আমরা ইম্পেয়ারমেন্ট লস দেখি, উই বুক ইট ইমিডিয়েটলি। আচ্ছা, এবার আমি আপনাকে বলি যে ডেপ্রিসিয়েশন চার্জ যে আমরা করি, ডেপ্রিসিয়েশন চার্জ হ্যাজ ইম্প্যাক্ট। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন চার্জে কিন্তু আমরা জানি যেহেতু আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ইম্প্যাক্ট করে, সো ডেপ্রিসিয়েশনের যে প্যারামিটার, যে 3টা প্যারামিটার বলেছে, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে লাইফ, আর একটা হচ্ছে আমার রেসিডুয়াল ভ্যালু। সো এই যে এই দুটার কথা বললাম, যেটা সাবজেক্টিভ, যে লাইফ আমার কমতে পারে, বাড়তেও পারে। ঠিক আছে, আমার রেসিডুয়াল ভ্যালু যেটা আমি ক্যালকুলেট করেছিলাম আজকে বসে 10 বছর পর হবে একটা অ্যামাউন্ট, সেটা হয়তো 5 বছর পর গিয়ে আমি দেখলাম যে আসলে আরো যে 5 বছর লাইফ আছে, তখন যদি আমি সেল করি আমি হয়তো সেই অ্যামাউন্ট নাও পেতে পারি। তাহলে আমার রেসিডুয়াল ভ্যালু অ্যান্ড ইউজফুল লাইফ কিন্তু রিভিশন হতে পারে। সো রেসিডুয়াল ভ্যালু অ্যান্ড ইউজফুল লাইফ যদি আমার চেঞ্জ হয়, তাহলে আমার কি হবে, আমার ডেপ্রিসিয়েশন চার্জও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাট উই মাস্ট বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট। এবার আমি আপনাদেরকে খুব সহজ হিসাবে বলি, যেটা আমাদের এক্সামে আসে বেশি। আমার লাইফ বেড়ে গেল 5 থেকে 7 বছর, তাহলে আমার ডেপ্রিসিয়েশন কি বাড়বে না কমবে? বাড়বে। 5 থেকে যদি 7 বছর হয়, ঠিক আছে, আমার হ্যাঁ, কমবে স্যার, কমবে। কমবে কমবে। হ্যাঁ কমে যাবে। ঠিক আছে, আর আমার যদি রেসিডুয়াল ভ্যালু যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে আমার ডেপ্রিসিয়েশন কমবে না বাড়বে? স্যার কমবে। কমবে ভেরি স্যার। গুড, ভেরি গুড। মানে চিন্তা করে দেখবেন যে রেসিডুয়াল ভ্যালু যদি আমার বেড়ে যায়, তাহলে কি হবে, কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালুই তো আমার ডেপ্রিসিয়েশন। সো রেসিডুয়াল ভ্যালু যদি আমার বাড়ে, আমার ডেপ্রিসিয়েশন কমে যাবে। সো দ্যাট মিনস আপনার ইয়ারলি ডেপ্রিসিয়েশন চার্জ যেটা, সেটাও কমে যাবে। সো এই জন্য বলবো যে অ্যানালিটিক্যালি আপনাদেরকে আসলে চিন্তা করতে হবে এই জিনিসগুলো। ঠিক আছে, এটা একটা লাইন হয়তো ফিল করতে পারেন, বাট এটার অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট গুলা বা ফাইন্যান্সিয়াল নাম্বারস এর ইম্প্যাক্ট গুলো আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, ক্যারিং অ্যামাউন্ট যেটা আমরা জানি, ওয়ান ওয়ার্ড, যে কস্ট লেস অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন, এটাই কিন্তু আমার ব্যালেন্স শিট ফিগার। ঠিক আছে, এটা গেল। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে গিয়ে আমার কারেন্ট পিরিয়ড অ্যান্ড প্রায়ার পিরিয়ডের যে ডেপ্রিসিয়েশন গুলো আছে, সেই ডেপ্রিসিয়েশনের টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এন্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোথায় থাকে? আমার ব্যালেন্স শিটে থাকে। ঠিক আছে, এন্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কাজ কি? আমার ক্যারিং অ্যামাউন্টকে বের করার কাজে লাগে সে। ঠিক আছে, যে আপনি হয়তো অ্যাসেটটা পারচেস করেছেন, ধরেন 5 বছর আগে 100 টাকাতে পারচেস করেছেন, তার যদি 10 টাকা করে যদি ডেপ্রিসিয়েশন হয়, তাহলে আজকে এসে 5 বছর পরে এসে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 50 টাকা, যদি আপনি স্ট্রেট লাইন মেথড ফলো করেন।
ঠিক আছে, and এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমি কস্ট থেকে বাদ দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ক্যারিং অ্যামাউন্ট, which is my balance sheet figure. ওকে, আর অ্যাকাউন্টিং ফর ডেপ্রিসিয়েশন ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এটা আমরা আগে জানি, বাট এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যখনই আপনি স্ট্রেট লাইন মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথডের জন্য কোনো পার্টিকুলার পিরিয়ডের ডেপ্রিসিয়েশন বের করবেন, আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ইজ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হ্যাজ টু বি ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ ক্রেডিট। সো প্রতি পিরিয়ডে বসে বসে আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে আপনি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, accumulated depreciation credit, and depreciation expense টা কোন টার্ম? It's a part of income statement. Accumulated depreciation, where does it remain? সেটা আমার ব্যালেন্স শিট ফিগার। ঠিক আছে, আচ্ছা, রিভ্যালুয়েশনে যাওয়ার আগে, রিভ্যালুয়েশন আমাদের একটা কনসেপ্ট আমাদের বইতে আসলে ওরকম নাই, আমি দেখি আপনাদেরকে বইয়ের কিছু সাম আপনাদের সাথে ডিসকাস করি। আচ্ছা, এর আগে পেজ 239 এর একটা কনসেপ্ট আমি আপনাদেরকে বলি। আই বিলিভ যে আপনারা আসলে অ্যাডিকুয়েট কনসেপ্ট আছে টু নো দ্যাট দিজ আর ফলস। যেমন কমন ডেপ্রিসিয়েশন মিসকনসেপশন থাকে অনেকের মাঝে, ঠিক আছে, যে ইট ডাজ নট রিফ্লেক্ট দ্য ফল ইন ভ্যালু অফ অ্যান অ্যাসেট ওভার ইটস লাইফ। সো অনেকে মনে করে যে ডেপ্রিসিয়েশন মানে আমার অ্যাসেটের ভ্যালু যেটা কমে যাচ্ছে সেটাকে আমি শো করছি, বাট ইট ইজ নট। আমি আবার বলছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এই ডেপ্রিসিয়েশন জিনিসটা কি? ডেপ্রিসিয়েশন হচ্ছে সোজা কথা, ইটস আ সিস্টেম্যাটিক কস্ট অ্যালোকেশন। যে আমি যে আজকে ফিক্সড অ্যাসেটটা পারচেস করেছি, কিন্তু সে আমাকে 5 বছর সাপোর্ট দেবে, সো 5 বছর ধরে তার কস্টের যে চার্জ সেটাকে আমি অ্যালোকেট করছি। ইটস আ সিস্টেম্যাটিক কস্ট অ্যালোকেশন, নাথিং এলস। কিন্তু অনেকে মনে করে যে ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কি, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে আমার অ্যাসেটের ভ্যালু ফল করে যাওয়া। দ্যাট ইজ নট দ্য কেস। ওকে, আর সেকেন্ড যেটা, ইট ইজ নট সেটিং অ্যাসাইড মানি। এটা এখনো আমাদের অনেক সিনিয়র ম্যানেজমেন্ট ওগুলো বিশ্বাস করে যে ডেপ্রিসিয়েশন যখন আমরা চার্জ করি, সে কি মনে করে যে ডেপ্রিসিয়েশনকে যখন আমি ডেবিট করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করছি, আমি একটা ফান্ড ক্রিয়েট করছি। আদতে ডেপ্রিসিয়েশন কিন্তু কোনো ক্যাশ বা কোনো ফান্ড ক্রিয়েশন না, ইটস নাথিং বাট আ কস্ট অ্যালোকেশন। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে জানা দরকার যে এই ডেপ্রিসিয়েশন কোনো আপনার টাকা সরায় রাখা না বিজনেস পারপাসের জন্য। ঠিক আছে, আচ্ছা, এটা গেল বইতে যেহেতু আছে, এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম। আর which example to test you with? আচ্ছা, reducing any questions so far? আপনাদের বইতে কিছু ডেপ্রিসিয়েশনের সাম আছে, স্ট্রেট লাইন মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, এগুলো আমি আপনাদেরকে করাবো না, কারণ এই জিনিসগুলো আসলে মানে সোজা কথা কোনো কাজে আসবে না আপনাদের জন্য। ওকে, আপনার পেজ 243 তে একটা সাম আছে, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 2। ঠিক আছে, এইখানে আছে a lorry bought for business cost 17,000 plus VAT at 20% টাকা. It is expected to last for 5 years and then to be sold for 2,000 টাকা plus VAT. ঠিক আছে, এই জিনিসটাতে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে বিজনেসের জন্য যে আপনি কার পারচেস করবেন বা লরি পারচেস করবেন, ট্রান্সপোর্টেশন পারচেস করবেন, সেইটার যে ভ্যাট আছে, এই ভ্যাট কি আমি রিকভার করতে পারবো কি পারবো না? লাস্ট ক্লাসগুলো থেকে আপনারা কি শিখেছেন? টেল মি। পারবো না, কারের জন্য ভেরি গুড, মানে রিয়েলি হ্যাপি উইথ ইউ গাইস। ঠিক আছে, আচ্ছা, এবার আমি আপনাকে বলি আপনাদেরকে যে যেই কথাটা আপনারা বলছেন দ্যাট ইজ ফর কার্স অনলি। বিজনেস পারপাসে যখন আপনি গাড়ি পারচেস করবেন, গাড়ির উপর যে ভ্যাট হবে দ্যাট ইজ ইরিকভারেবল। কিন্তু আপনি যখন লরি কিনেন বা ট্রাক কিনেন, তার উপর যে ভ্যাট আপনি দিবেন দ্যাট ইজ রিকভারেবল। কনফিউশনস, টেল মি। আই এক্সপেক্ট কনফিউশনস। ঠিক আছে, এই জিনিসটা আমি বলি, এগুলো আসলে খুবই বাজে কিছু সাম। আপনারা এখানে দেখবেন যেটা নিয়ে যখন আমি নিজে পড়ছিলাম, আমরা বইতে পড়ছি যে আমরা যখন বিজনেস পারপাসে যখন ট্রান্সপোর্টেশন যখন ইয়ে করি, তখন সেটা আমার ফিক্সড হয়ে যায় এক। কিন্তু আমরা যখন IAS 16 নিয়ে যখন পড়ছি, তখন আমরা একটা ডিফারেন্ট ভ্যারিয়েশন পাচ্ছি। এই জন্য আপনাদেরকে আমি এক্সাম্পলটা করালাম, নাইলে ইটস আ ভেরি ইজি এক্সাম্পল। আমার সময় নষ্ট করার জন্য আসলে কোনো এখানে অবজেক্টিভ ছিল না, বাট টু গেট দিস মেসেজ ক্লিয়ার। IAS 16 এ আমি আপনাকে আবার বলে থাকি জিনিসটা, যে গাড়ির জন্য, ঠিক আছে, দিস ইজ কার স্পেসিফিক্যালি, গাড়ির জন্য যখন আপনার ইয়ে হবে, যখন আপনি পারচেস করবেন, তার উপর যদি ভ্যাট দিয়ে থাকেন, দ্যাট ইজ ইরিকভারেবল, অনলি কার্স। ঠিক আছে, বাট লরির জন্য যে ভ্যাট আপনি দিয়ে থাকবেন, ট্রাকের জন্য যদি ভ্যাট দিয়ে থাকবেন, যেমন আমি ICAB পেপারস আমি দেখেছি যে গাড়ি দিয়ে যে অঙ্কটা করেছে, তারা সেখানে কি করছে, সেখানে অ্যাড করে দিয়েছে। আবার আরেকটা এক্সাম্পলে দেখলাম যে ট্রাক পারচেস করেছে যেখানে, সেখানে তারা কি করছে, সেটাকে কস্টের সাথে আপনার সে এটাকে ধরেনি,
সে অনলি কস্ট কে ধরেছে কিন্তু ভ্যাটটাকে আর অ্যাড করেনি, ঠিক আছে? সো লরি, ট্রাক, এনি আদার মোড অফ ট্রান্সপোর্টেশন, সেটার উপর যদি ভ্যাট দিয়ে থাকেন দ্যাট ইজ গোয়িং টু বি রিকভারেবল। সো যদি রিকভারেবল হয় আপনি অনলি কস্টটাকে কনসিডার করবেন ফর ডেপ্রিসিয়েশন পারপাস। আই হোপ আই এম ক্লিয়ার। বাট যখনই দেখবেন CAR কার্ড দেখবেন, ঠিক আছে, বি কেয়ারফুল, সেটা কস্ট আপনি অ্যাড করে ফেলবেন। কেন বা কি জন্য আই ক্যানট এক্সপ্লেইন, কিন্তু আমি পেপারস গুলোতে আমি এই জিনিসটা আমি আইডেন্টিফাই করেছি। ওকে, সেম এই এক্সাম্পলে দেখবেন যে ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 2 যেটা আমাদের আছে, ঠিক আছে, পেজ নাম্বার 243, এই যে লরি লিখেছে, যার কারণে আমি কিন্তু ডেপ্রিসিয়েশন যখন ক্যালকুলেট করবো আমি কস্ট হিসাবে কিন্তু অনলি 17,000 টাকাকে কনসিডার করেছি, নট 17,000 প্লাস 20% ভ্যাট। ওকে, এম আই ক্লিয়ার? আমার এবার বলেন আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? স্যার বুঝতে পারিনি, আরেকবার যদি একটু বুঝাতেন। আচ্ছা, কি বুঝতে পারেননি আপনি আমাকে সেটা বলেন তানভীর, তাহলে আমি বুঝবো যে কি বুঝতে চাচ্ছেন আপনি ইন দ্য ফার্স্ট প্লেস। স্যার লাস্টে যে আপনি বললেন যে কস্টটা অ্যাড করব লরির জন্য বা ইয়ার জন্য, এটা কি আচ্ছা, কস্টটা? আপনি আমাকে বলেন যদি আমার কারের জন্য কি ভ্যাট রিকভারেবল না ইরিকভারেবল? ইরিকভারেবল কারের জন্য। আচ্ছা, কারের জন্য ইরিকভারেবল, তাহলে কারের জন্য আমি যদি কস্ট ক্যালকুলেট করতাম তাহলে কত টাকা আমি কস্ট শো করতাম? স্যার আমার কস্ট প্লাস ভ্যাটটা। গুড। আর যেহেতু আমার লরি হিসাবে এখানে আছে, লরির জন্য আমি কত টাকা কস্ট আমি ক্যালকুলেট করব ফর আমার ডেপ্রিসিয়েশন বেস? লেস ভ্যাট। না, কস্ট লেস ভ্যাট না, আমি বলি আপনাকে এখানে কস্ট হচ্ছে 17,000, তার উপর প্লাস হবে ভ্যাট আপনার 20%। সো আমি এখানে কি 17,000 ক্যালকুলেট করবো নাকি 17,000 প্লাস ভ্যাট অ্যামাউন্ট আমি কনসিডার করবো ফর দিস লরি? এই 17,000 কিন্তু আপনার 20% নাই, এই কনফিউশন ক্রিয়েট করেন না। জি 17,000 ইজ জাস্ট দি কস্ট। 17,000টা তো ক্যালকুলেট করবো 100%। এটাই, ঠিক আছে? সো দ্যাট ইজ ইউর কস্ট, ভেরি ইম্পর্টেন্ট। স্যার ভ্যাটটা কি করব? ভ্যাটটা আপনি কনসিডারই করবেন না। আমি বলতেছি যেখানে ভ্যাট রিকভারেবল হবে সেখানে উই ডু নট অ্যাড দিস টু আওয়ার কস্ট। ওকে, এটা কি ক্লিয়ার তানভীর? জি স্যার। ভেরি স্পেসিফিক। আপনারা কোশ্চেন করলে আমি আপনাদেরকে আমি জিজ্ঞেস করবো যে আসলে কোন জায়গাটা আপনারা বুঝতে চাচ্ছেন, দ্যাট উইল মেক ইট ক্লিয়ার। ওকে, সো আমি যখন এখানে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন করবো, আমার এখানে কস্ট আছে 17,000, ইট ইজ এক্সপেক্টেড টু লাস্ট ফর 5 ইয়ার্স, সো আমি ইউজফুল লাইফ জানি 5 ইয়ার্স, ঠিক আছে, অ্যান্ড দেন টু বি সোল্ড ফর 2,000 টাকা প্লাস ভ্যাট। আচ্ছা, আমি এটা এই সোল্ড ফর 2,000 টাকা প্লাস ভ্যাট মানে কি, আমি যখন তাকে বেচে দিব, আমি ডিসপোজ করবো, সো আমার রেসিডুয়াল ভ্যালুটা স্যার মনে হয়। হ্যাঁ, আমার রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 2,000 টাকা। সো যেহেতু লরির জন্য আমি কখনো ভ্যাট কনসিডার করবো না অ্যাট পারচেজ, সো ইভেন অ্যাট সেলসও আমি তার জন্য কোনো ভ্যাট কনসিডার করবো না। তাহলে আমার কস্ট হচ্ছে 17,000, লাইফ হচ্ছে 5 বছর, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 2,000 টাকা। সো ক্যান উই ক্যালকুলেট স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন আন্ডার দিস মেথড? Yes sir, 3,000 per year. ইয়েস, ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর রিডিউসিং ব্যালেন্স মেথডে কি করি আমরা? সোজা কথা 17,000-এর উপর আমরা কত পার্সেন্ট আমরা চার্জ করবো? রেট দেওয়া আছে 35%, তাহলে 17,000, ঠিক আছে, মাল্টিপ্লাই মানে আমার 17,000-এর উপর 35% আমি চার্জ করবো। দ্যাট ইজ ইয়ার 1। ইয়ার 2 তে এসে কি হবে, আমাকে ক্যারিং অ্যামাউন্টের উপর আবার চার্জ করবে। সো দিস গোজ অন এন্ড অন এন্ড অন। সো এই ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 2টা আসলে খুব সহজ একটা সাম, কিন্তু এখানে আপনাকে দরকার হচ্ছে যে রিকভারেবল হলে আমরা কি করি আর ইরিকভারেবল হলে আমরা কি করি। যদি এটা ইরিকভারেবল হতো, সে যদি কার হতো, তাহলে 17,000-এর সাথে আপনি ভ্যাট অ্যামাউন্ট যোগ করে আপনি কস্ট বেস সেট করতেন, ঠিক আছে, তার উপর আপনার ডেপ্রিসিয়েশন চার্জ হতো, তাহলে তখন কি হতো, ডেপ্রিসিয়েশন বেশি আসতো যদি ইরিকভারেবল হতো। ঠিক আছে, আই হোপ আই এম ক্লিয়ার। কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? স্যার রিকভারেবল যদি হয় ট্রাক বা লরির ক্ষেত্রে, এখন কিভাবে রিকভারেবল হয় ভ্যাট, এটা একটু জানার ছিল। আচ্ছা, প্র্যাকটিক্যাল জানতে চাচ্ছেন যে কি হয়? জি স্যার, Okay. জি স্যার। ওকে, ঠিক আছে, ভেরি ভেরি গুড কোশ্চেন। রিকভারেবল জিনিসটা আমি বলি, ওই যে আমরা স্টাডি করেছিলাম চ্যাপ্টার 4-এ, যে যে কোনো কিছু এক্সপেন্স বা অ্যাসেট পারচেজ করার সময় আপনি যে ভ্যাটটা দেন সেটাকে আমরা কি বলি? জাকির, টেল মি। স্যার ইনপুট ভ্যাট। স্যার ইনপুট ভ্যাট। গুড। সো ইনপুট ভ্যাটকে আমরা কি করি? ক্লেম করি, ঠিক আছে, ক্লেম করি, বা আমার আউটপুট ভ্যাটের সাথে কি করি? অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করে দেই। ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং। সো ওই যে জিনিসটা আমি যখন পারচেজ করব তখন আমার ইনপুট ভ্যাট হিসাবে আসবে। দেখেন আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হচ্ছে,
আমার ফিক্সড অ্যাসেট 17,000 টাকা ডেবিট, ঠিক আছে। হ্যাঁ, ইন- ডেবিট। হ্যাঁ, ইনপুট ভ্যাট আমার এই 20% ডেবিট। তারপর আমি যেটা পেয়েবল, যেটা আমার, ঠিক আছে, পেয়েবল টু ভেন্ডার বা পেয়েবল টু সাপ্লায়ার, ঠিক আছে, সেটাকে আমি কি করব, এই 17,000 প্লাস 20% অ্যামাউন্ট আমি ক্রেডিট করবো। গট ইট? ইয়েস স্যার, ইয়েস। ঠিক আছে, ওই 17,000 টাকাই আমার ফিক্সড অ্যাসেট, নট 17,000 প্লাস 20% ভ্যাট। ইরিকভারেবল হলে 17,000 প্লাস 20% ভ্যাট দিয়ে আমি ফিক্সড অ্যাসেট রেকগনাইজ করতাম, আর পেয়েবলটাকে রেকগনাইজ করতাম ওই সেম অ্যামাউন্টে। জি এটাই স্যার। জিনিসটা গেল না, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলা প্র্যাকটিক্যাল লাইফে জানানো। এটা খুব সহজ চ্যাপ্টার, একদম ধরে শেষ করে দিতে পারতাম, বাট এখানে অনেক ডেপথের কোশ্চেন আসে আমাদের এতে এমসিকিউ গুলা। আচ্ছা, ডেপ্রিসিয়েটিং এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার, এখানে এটা খুব সহজ, এটা একটা ওয়ার্ক এক্সাম্পল ইন পেজ নাম্বার 243, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাকে যেটা জানতে হচ্ছে যে ম্যালকম বাইজ আ বিল্ডিং, মানে 1/1/2010 ফর 200,000 টাকা, মানে এটা আমার কস্ট। ওকে, অন 1/1/2002, তার মানে 2 বছর পর এসে হি অ্যাডস এন এক্সটেনশন দ্যাট কস্ট টাকা 50,000, তার মানে 2 লাখ টাকার যে অ্যাসেট আছে 2 বছর পর এসে তার উপর আমি 50,000 টাকা আমি এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার করলাম। ওকে, সো ক্যালকুলেট দ্য অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ বিফোর অ্যান্ড আফটার দ্য এক্সটেনশন ইজ বিল্ড। সো আগের ডেপ্রিসিয়েশন কত আর পরের ডেপ্রিসিয়েশন কত। সো আমরা জানি পরের ডেপ্রিসিয়েশন বেশি হবে। কেন বেশি হবে? কারণ আমি এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার করেছি অন দ্য বেসিস অফ স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন ওভার 10 years উইথ নো রেসিডুয়াল ভ্যালু। দেখেন, আমার লাইফও দিয়ে দিয়েছে 10 years, রেসিডুয়াল ভ্যালু নেই। তাহলে আমি খুব সহজে বের করতে পারি যে প্রথম মেথডে 2 লাখ ডিভাইডেড বাই 10 ইজ মাই ডেপ্রিসিয়েশন বিফোর, আর আফটার এক্সটেনশন খেয়াল করে দেখেন আমরা কি করি। প্রথমে তাকে বিফোর এক্সটেনশনের যে অ্যামাউন্ট আছে 2 লাখ ডিভাইডেড বাই 10 প্লাস, ঠিক আছে, প্লাস আমি 50,000 টাকা খরচা করেছি 2 বছর পর, আর আমার লাইফ কত দিনের বাকি আছে, আরো 8 বছর বাকি আছে। তাহলে আমি 50,000কে আমি ভাগ দিব হচ্ছে আপনার 8 দিয়ে ভাগ দিব। তাহলে আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে গিয়ে 2 লাখ ডিভাইডেড বাই 10 প্লাস 50,000 ডিভাইডেড বাই 8। এটা কেউ কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার আমার কনফিউশন স্যার, এটাকে আমি স্যার এভাবে কেন করলাম না যে 2 lakhs থেকে আমি যে 2 years চলে গেছে ওটার ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে আমি তারপর এই 50,000টা অ্যাড করে ওভারঅল মানে করতাম, ক্যালকুলেট করতাম। দ্যাট ইজ মাই মেথড, আমি হলে তাই করতাম, কিন্তু আপনাদেরকে শিখাবো আমি বইয়ের মেথড। ঠিক আছে, আমি একটা জায়গাতে আমি খুব মানে স্টিক টু করি, সেটা হচ্ছে আমাদের এক্সাম যেহেতু দিবেন যে বইয়ের উপর, ঠিক আছে, কোনো ডিফিকাল্টি বা কোনো ইয়ে করি না, বাট হ্যাঁ আমি অবশ্যই করতে পারি। আমার রিভাইজ যে অ্যামাউন্ট থাকবে, কস্ট বেস থাকবে, তার উপর আমি ডিভাইড করে আমি অবশ্যই বের করতে পারি 8 বছর, নো হার্ম, ঠিক আছে। বাট দিস ইজ অ্যানাদার অ্যাপ্রোচ, এটা আমাদেরকে বইতে দেখাচ্ছে, এটা হচ্ছে আরো ব্রেক ডাউন করে নিয়ে আসছে। তানভীর, এমনি কি কনফিউশন আছে কিনা, মেথডের কনফিউশন আছে কিনা? আপনি অ্যাপ্রোচ হয়তো বলতে পারেন। মানে ওটা করলে কি রাইট হতো নাকি স্যার, এটাই জানতে চেয়েছি আমি। হ্যাঁ, না, ইটস অলসো রাইট, 100% কারেক্ট। আমি এখনো বললাম আমি ওভাবেই করবো, বাট এটা আপনাদেরকে নিজেদের বোঝার জন্য যে আমার এক্সিস্টিং মেথড, ঠিক আছে, আমি তো প্রতি স্ট্রেট লাইন মেথডে চার্জ করে যাচ্ছি, রাইট। সো যদি আমি চার্জ করে যাই তাহলে আমি এক্সিস্টিং মেথডে ডেপ্রিশিয়েট করে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে আপনার 2 লাখ ডিভাইডেড বাই 10। ওকে, আর আমি 2 বছর পর আমি এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার করলাম 50,000 টাকা ডিভাইডেড বাই তার লাইফ কতটুকু আছে, আর 8 বছর বাকি আছে, ডিভাইডেড বাই 8। ঠিক আছে, বোথ অ্যাপ্রোচেস গো, বাট আমি যেটা চেষ্টা করি আপনাদেরকে আসলে এক্সামের বা বুকিশ অ্যাপ্রোচে স্টিক করতে, আনলেস আরো ইজিয়ার মেথড যদি থেকে থাকে তখন আমি ডেভিয়েট করি, বাট দেন এগেইন দুইটা শো করি। ওকে, আর যেটা বলা আছে যে ইন দি এক্সাম ইউ উইল নট বি রিকোয়ার্ড টু ডেপ্রিশিয়েট এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার ইউজিং রিডিউসিং ব্যালেন্স মেথড। সো এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচারে রিডিউসিং ব্যালেন্স মেথডে কিছু পাবেন না এক্সামে। ওকে, আচ্ছা, সো যেটা দিয়েছে একটা রিভিউইং এন্ড চেঞ্জিং ডেপ্রিসিয়েশন মেথড। ডেপ্রিসিয়েশন মেথড আমি বলেছি যে কনসিস্টেন্ট অ্যাপ্রোচে যেটা আছে সেটাই আপনি স্টিক করবেন একটা ক্লাস অফ অ্যাসেটের জন্য। সো চাইলে যে আপনি ডেপ্রিসিয়েশন মেথড চেঞ্জ করে ফেলবেন, ইউ ক্যানট ডু দিস, বাট এটাকে ইয়ার আপন ইয়ার আমরা রিভিউ করতে হবে। সো দ্যাট ইজ দি জব অফ অ্যান অ্যাকাউন্টেন্ট, যে কোম্পানির পার্সপেক্টিভ থেকে আছে, বা এজ অ্যান অডিটর আপনি যখন অডিট করতে যাবেন আপনি দেখবেন যে প্রুফ অফ রিভিউ, যে কোম্পানি কি তার ডেপ্রিসিয়েশন রিভিউ করে কিনা, জানা থাকাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেথড রিভিউ করার জন্য। আচ্ছা, এখানে রিভিউ করতে হবে, এটা কি অ্যাজ পার আইএএস এর গাইডলাইন? কঠিন কোশ্চেন করছেন, ঠিক আছে, আমি নিজে কখনো এটা পাইনি,
বাট আমি ছোটকাল থেকে আমি সারা জীবন শুনে আসছি এটা রিভিউ করতে হয়, ঠিক আছে। বাট আমি ISS 16 একদম এন্ড টু এন্ড আমি দেখেছি, আমি এই জিনিসটা পাইনি। রিভিউ করতে হয় লাইফ, রিভিউ করতে হয় ইম্পেয়ারমেন্ট, রিভিউ করতে হয় রিভ্যালুয়েশন, রিভিউ করতে হয় মার্কেট ভ্যালু, ঠিক আছে, অবসোলেসেন্স এর জন্য। কিন্তু ডেপ্রিসিয়েশন মেথডকে আমি জানি কনসিস্টেন্সির জন্য বলা হয়েছে, এন্ড ইফ নিডেড, ঠিক আছে, এন্ড ইফ নিডেড তখন আমার তাই কি করতে হবে, চেঞ্জ করতে পারি যদি আমি মনে করি যে আমার কারেন্ট অ্যাকাউন্টিং মেথড যেটা আমি ডেপ্রিসিয়েশন মেথড ইউজ করছি দ্যাট ইজ মিসলিডিং, এটা বলা আছে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার পেজ 244 এ আপনাদেরকে একটা সাম আছে, সেটা হচ্ছে চেঞ্জিং ডেপ্রিসিয়েশন মেথড। ওকে, এই সামটা আপনাদের জন্য এটা এক্সাম স্ট্যান্ডার্ড, এন্ড আমি বলবো যে ইটস আ ভেরি রিলেভেন্ট সাম, ঠিক আছে। সো লেট আস লুক এট দিস। ওকে, এখানে আমরা কি করছি যে ফর্ট PLC প্রিপেয়ারস ইটস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফর 12 মান্থস, ঠিক আছে। রিপোর্টিং পিরিয়ড হচ্ছে 31st December ইচ ইয়ার। ওকে, অন 1st January 2010 ইট বট আ মেশিন ফর 1 লাখ টাকা। তার মানে আমার কস্ট হচ্ছে, ঠিক আছে, এটা, and depreciated at 10% per annum on the reducing balance method. So আমার reducing balance method এ আমি তাকে কত 10% এ depreciation চার্জ করি। ওকে, on 31st December 2003 দেখেন এই জায়গাটা আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে আমি পারচেস করেছিলাম জানুয়ারি একদম ফার্স্ট ইয়ে থেকে। ওকে, আর আমি কোন পিরিয়ডে এসে অন ডিসেম্বর 2003 তে এসে আমি খেয়াল করলাম দ্য মেশিন উইল বি ইনক্লুড ফর স্টেটমেন্ট অ্যাজ, আচ্ছা, কস্ট দেওয়া আছে, ঠিক আছে, কস্ট দেওয়া আছে আপনাকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা আছে, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে আপনার 34,390। আচ্ছা, এই 34,390 কিভাবে আসছে আপনারা কি কেউ বলতে পারবেন? জাস্ট চেক করছে আপনাদের নলেজ যে আমার কস্ট যদি থাকে 1 লাখ, রিডিউসিং ব্যালেন্স মেথডের ডেপ্রিসিয়েশন হচ্ছে 10%। ওকে, আমার কয় বছর ডেপ্রিসিয়েশন হয়েছে? জানুয়ারি 00, জানুয়ারি 01, জানুয়ারি 02, ঠিক আছে। সো আমি যদি আজকে ডেপ্রিসিয়েশন যদি ইয়ে করি, আমি কিভাবে এই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট আমি আসছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কেউ বলতে পারবেন? স্যার এটা কি রিডিউসিং মেথড? রিডিউসিং ব্যালেন্স মেথড। আপনাদের তো নিয়ে তো আপনারা স্ট্রাগল করবেন, আমাকেও স্ট্রাগল করে ছাড়বেন, ঠিক 1 আছে? লাখ থেকে স্যার 10,000 মাইনাস করে তারপর 90,000 উপর আবার 10%, 9,000, তারপর 90,000 থেকে 9,000 মাইনাস করে বাকি টাকার উপর 10%, এইভাবে। ভেরি গুড, ভেরি গুড, দিস ইজ অল আই নিড, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই বাই 0.1 মানে আমার ক্যারিং অ্যামাউন্টের উপর আমি চার্জ করতে থাকবো, দিস মাইনাস দিস, ঠিক আছে, এইটা মাল্টিপ্লাই বাই 0.1, সরি, which is আমার ক্যারিং অ্যামাউন্ট যেটা থাকবে সেখানে আমার ডেপ্রিসিয়েশন কত বছর হলো। এখানে অনেকে মিস্টেক করেন, ডেপ্রিসিয়েশন 2000 থেকে শুরু হলো, আমি 31st December 2003 পর্যন্ত আমি ব্যালেন্স নিচ্ছি, তার মানে কতদিন হলো ডেপ্রিসিয়েশন? 4 বছর। 4 বছর স্যার। ভেরি গুড, ঠিক আছে। কারো কোনো কনফিউশন আছে যে আমি এটা 3 বছর ডেপ্রিসিয়েশন, কেননা অনেক আছে 00 কে ক্যালকুলেট করতে পারে না, ঠিক আছে। আসলে আমি 31 ডিসেম্বর থাকতো 2017, তাহলে সেক্ষেত্রে 3 বছর। এক্স্যাক্টলি, ঠিক আছে। আমার ইয়ার গুলা পিরিয়ড গুলা খেয়াল করতে হবে। 1st January 2000 মানে 2000 এ আমার ইয়ার স্টার্ট হলো, পারচেস করলাম, তাহলে পুরো 2000 গেল আমার, ঠিক আছে। এই যে দেখেন 2000 এর হিসাব ডেপ্রিসিয়েশন, 2001 এর হিসাব, 2002 এর হিসাব, 2003 এর হিসাব। সো 31st December 2003 তে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 34,390, ঠিক আছে। আর তাহলে আমার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে দিস অ্যামাউন্ট, ঠিক আছে। দিস ইজ ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমার 65,610 হচ্ছে আমার ক্যারিং অ্যামাউন্ট। দেখেন অঙ্ক এখানে শুরু হয়নি, এখন শুরু হবে। অন 1st January মানে একদম এর পরের বছরের শুরুতে দ্য কোম্পানি ডিসাইডেড টু চেঞ্জ দ্য বেসিস অফ ডেপ্রিসিয়েশন টু স্ট্রেট লাইন ওভার আ টোটাল লাইফ অফ 9 years, ঠিক আছে। দেখেন আপনার লাইফ কতদিন আছে, লাইফের কথা কি কোথাও আমাকে বলেছে? মেশিনারি বলেনি, কিন্তু আমার রিডিউসিং ব্যালেন্স মেথডে লাইফ লাগে না। রিডিউসিং ব্যালেন্স মেথডে
আমার রেসিডুয়াল ভ্যালু লাগে না। বাট নাও আমাকে 1st জানুয়ারি 2004 এ আমি এসে ডিসাইড করলাম আমি রিডিউসিং ব্যালেন্স মেথড থেকে আই উইল শিফট টু স্ট্রেট লাইন মেথড। ঠিক আছে, আচ্ছা স্ট্রেট লাইন মেথডে কি লাগে? স্ট্রেট লাইন মেথডে আমার দুটো জিনিস লাগে, একটা হচ্ছে কস্ট, ঠিক আছে, কস্ট আছে আমার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, ক্যারিং অ্যামাউন্ট উইল বিকাম কস্ট। এক, দ্বিতীয়ত আমার লাইফ আছে, লাইফের কথা বলে দিল যে over total life the basis of depreciation to straight line over a total life of 9 years, that is 5 years remaining। ঠিক আছে, আমার এখানে কনফিউশন কিন্তু ক্রিয়েট করবে দুটো জিনিস, যে ওর টোটাল লাইফ হচ্ছে 9 বছর, 4 বছর চলে গেছে, তাহলে বাকি আছে কত? 5 years আছে। সো যদি 9 দিয়ে করেন তাহলে ভুল করবেন। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা রেসিডুয়াল ভ্যালু দেখবো। রেসিডুয়াল ভ্যালু 0। দেখেন তাহলে আমার জন্য কি কোনো কঠিন কিছু? আমি এখন স্ট্রেট লাইন মেথডে আমি যদি ডেপ্রিসিয়েশন আমাকে বের করতে যেটা বলেছে, আমি কি করব? আমি এই যে কস্ট আছে, ঠিক আছে, কস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। ঠিক আছে, সো লেটস চেক এই জিনিসটা আমার কত আসছে। 13122 পার অ্যানাম। ঠিক আছে, তো দিস ইজ ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বলেন, আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা সো ফার? এনিবডি? ঠিক আছে, জিনিসটা খুব সহজ যদি আপনাদের কনসেপ্ট ওভাবে স্ট্রং থাকে, আদারওয়াইজ ইট ক্যান বি ভেরি চ্যালেঞ্জিং। মার্কস উঠানের জায়গা কিন্তু এই জিনিসগুলো আমাদের। ওকে, আরেকটা জিনিস করে আমি এখানে আপনাদেরকে ছাড়তেছি, এরপর রিভ্যালুয়েশনে চলে যাব। ঠিক আছে, which is this reviewing and changing carrying amount, that is fall in value। আচ্ছা, এখানে আমার একটা ওয়ার্ক এক্সাম্পল আছে। ঠিক আছে, আমরা সবসময় যেটা করব মনে রাখবেন যে ক্যারিং অ্যামাউন্ট, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, এই যে ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে আমার 20 টাকা, কস্ট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর মার্কেট ভ্যালু দেখবো। যদি দেখি মার্কেট ভ্যালু কম, ক্যারিং অ্যামাউন্ট বেশি, তাহলে তাকে আমরা স্ট্রেট ইম্পেয়ার করবো। এই ইম্পেয়ারমেন্ট এক্সপেন্সটাই আমার পিএনএল এ বা আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের চার্জ হবে আর কি, আমার টু কাম টু মাই নেট প্রফিট। ওকে, ইমিডিয়েটলি চার্জ করতে হবে। আচ্ছা, এইটা গেল আমাদের বিল্ডিং এর একটা এক্সাম্পল আছে আমাদের পেজ নাম্বার 205 এ, ওটা আমি যাব না। আরেকটা ওয়ার্ক এক্সাম্পল আছে চেঞ্জ ইন ইউজফুল লাইফ, যেটা সহজ। যদি আপনার 5 বছর থেকে 7 বছর হয়ে যায়, আপনার ডেপ্রিসিয়েশন কি হবে? কমে যাবে। এই হিসাবটা আপনাদের করতে হবে। ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 4 স্ট্যান্ডার্ড একটা সাম, এটা আপনারা বাসায় ট্রাই করবেন। দ্যাট ইজ মাই রিকোয়েস্ট টু ইউ। ওকে, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 5, এটা আই এম ইন টু মাইন্ডস, এটা আমি আপনাদের করাবো কি করাবো না? আচ্ছা করাই ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন, কারণ যেহেতু আমার সময় আছে, পুরো ক্লাসটা আমি আজকে নিব আপনাদের এইটার জন্য। লেট মি ডু দিস। সো ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 5 এ কি বলছে? ইম্পেয়ারমেন্ট। অন 1st January 2001 টাইগার বাইজ আ নন কারেন্ট অ্যাসেট ফর 120,000 টাকা। সো January 2001 ইজ মাই অ্যাকাউন্টিং পিরিয়ড। ওকে, আমার কস্ট হচ্ছে 120,000 with an estimated useful life of 20 years. So January 2021 যখন আমি কিনলাম, আমার লাইফ হচ্ছে 20 years। ঠিক আছে, and no residual value। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। রেসিডুয়াল ভ্যালু আপনাদেরকে চেক করে দেখতে হবে, থাকলে একরকম, ডেপ্রিসিয়েশন না থাকলে একরকম। টাইগার ডেপ্রিসিয়েটস দ্য নন কারেন্ট অ্যাসেটস অন আ স্ট্রেট লাইন বেসিস। সো আমার মেথড অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে স্ট্রেট লাইন মেথড। ওকে, আচ্ছা, ইটস রিপোর্টিং পিরিয়ড ইজ 12 months ended 31st December। কেন বারবার পিরিয়ডের কথা বলে? কারণ আপনার ডেপ্রিসিয়েশন ফ্র্যাকশন পিরিয়ডও হতে পারে, কিন্তু তখন কিন্তু তাকে প্রোরাটা করতে হবে। যদি 6 মাসের ডেপ্রিসিয়েশন হয়, তাহলে ডিভাইডেড বাই আপনার 2 করতে হবে, বা মাল্টিপ্লাই বাই 6/12 করে নিতে হবে। ওকে, আচ্ছা, অন 31st December 2003, দেখেন 31st December 2003, এখানে এসে আমরা দেখতে পারতেছি কি হচ্ছে, দ্য অ্যাসেট ইনক্লুডেড ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ ফলোজ, নন কারেন্ট অ্যাসেট অ্যাজ কস্ট, হুইচ ইজ অবভিয়াস। আমার 1,20,000 আছে, এটা আপনাকে ক্যারিং অ্যামাউন্ট দেখাচ্ছে এখানে। ঠিক আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ সো ইজি টু ক্যালকুলেট। আমি কি করব? কস্ট হচ্ছে 1,20,000 ডিভাইডেড বাই 20, সেটা হচ্ছে আমার 1 বছরের। সো আমার 3 বছর গড়াচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে সেই 3 দিয়ে যদি এটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাবো 18,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার ক্যারিং অ্যামাউন্ট যেটা আছে, ক্যারিং অ্যামাউন্ট ইজ দিস মাইনাস দিস, মানে 1,02,000। ঠিক আছে, এখন আমাকে কি বলছে? কনসিডার ইচ অফ দি অল্টারনেটিভ সেপারেটলি।
খুব স্পেসিফিক করে বলছে অন 1st January 2004, মানে বছর শুরুতে ঠিক, দ্য রিমেইনিং লাইফ ইজ রিভাইজ টু 15 years ফ্রম দ্যাট ডেট। দেখেন এই মেথড অনুযায়ী, ঠিক আছে, আমার লাইফ কত থাকা বাকি থাকার কথা এক্সিস্টিং মেথড অনুযায়ী? টেল মি। So 17 years. 17 years. 9 years. ভেরি গুড। কি জিনিস বলেন আপনারা, 9 years কোথা থেকে আসলো? আচ্ছা 17 years. হ্যাঁ 17 years, আপনার 20 বছর লাইফ মাইনাস 3 বছর চলে গেল, তাহলে 17 বছর থাকে। কিন্তু নিউ অ্যাপ্রোচে আমরা দেখতেছি বলে দিচ্ছে আমার ডেপ্রিসিয়েশন হবে গিয়ে 15 years এ। নাও ইউ টেল মি যে এই রিভাইজড অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ যেটা আমি করব সেটা কত টাকা হবে? সেটা কি বেশি হবে না কম হবে? So depreciation বেশি হবে because useful life কমে গেছে। ফ্যান্টাস্টিক, ঠিক আছে। এন্ড দিস ইজ গোইং টু বি মাই অ্যামাউন্ট। ওকে, এই জিনিসগুলো ছোট ছোট সাম আসে আপনাদেরকে ইয়ে করবে, এগুলো আসলে সহজ পোর্শনটা। একটু পরে আপনাদেরকে যেটা জিজ্ঞেস শুরু করবো ডিসপোজাল, তারপর রিভ্যালুয়েশন, ঠিক আছে, তখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স দিতে যাচ্ছি। On 1st January 2004, the remaining useful life is revised to 10 years from that date. এইবার আমার নিউ লাইফ হয়ে যাচ্ছে 10 year, ঠিক আছে। চ্যালেঞ্জ, তো যদি 10 year যদি হয় আমার কি হবে? So depreciation আরো বেড়ে বাড়বে, যাবে ঠিক অনেক। আছে? হ্যাঁ, ডেপ্রিসিয়েশন আরো বাড়বে। An alternative, an impairment review shows that value is 95,000 as on 1st January 2004. আরেকটি মানে ইয়ে আছে, দেখেন আমার ক্যারিং অ্যামাউন্ট কত ছিল? 1,02,000. ভেরি গুড, ঠিক আছে। বাট আমার এবার রিভাইজড ভ্যালু যেটা, আমি কি করেছি? ইম্পেয়ারমেন্ট টেস্ট করেছি, করে এসে দেখি আপনার অ্যামাউন্ট আছে অনলি 95,000 টাকা। দেখেন আই টোল্ড ইউ দিস, আমরা যদি কখনো দেখি যে আমার ক্যারিং অ্যামাউন্ট আমার মার্কেট ভ্যালুর থেকে বেশি আছে, তাহলে আমরা কি করি? ইম্পেয়ারমেন্ট করি। আর ইম্পেয়ারমেন্ট করে যে ইম্পেয়ারমেন্ট পেয়েছি সেটা কি হবে? So ইম্পেয়ারমেন্ট চার্জ, impairment debit cost credit. ইয়েস, ইম্পেয়ারমেন্ট ডেবিট কস্ট ক্রেডিট। এটা জাস্ট আমি আপনাদেরকে আপাতত এটা দেখাচ্ছি। দিস ইজ মাই ইম্পেয়ারমেন্ট চার্জ, এটাকে আমরা পিএনএল এ এক্সপেন্সের ক্যাটাগরিতে আমরা শো করবো ইম্পেয়ারমেন্ট চার্জ। কাজ এখানে আমার শেষ না, আমার তো ডেপ্রিসিয়েশনও বের করতে হবে, রাইট? সো ডেপ্রিসিয়েশন যখন আমি বের করবো, আমি কত টাকার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করবো? 1,02,000 না 95,000? So এখন তো 95,000-এর উপরে হবে। হ্যাঁ, রিভাইজড অ্যামাউন্টের উপর হবে, ডিভাইডেড বাই আপনার লাইফ নাম্বার অফ ইয়ার্স 9,500। এই তো খুব স্ট্যান্ডার্ড সাম বাট ইম্পর্টেন্ট, অনেকগুলো কনসেপ্ট টাচ করতে যাচ্ছে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন ছিল, ইয়েস টেল মি। ইম্পেয়ারমেন্টের সময় কি স্যার আমরা যে ডেপ্রিসিয়েশনটা রাখি ওটাও কি স্যার ইম্পেয়ারমেন্টের থ্রুতে ক্যান্সেল আউট করে দিই আমরা? ইম্পেয়ারমেন্ট শুনেন, সবার আগে মনে রাখবেন, আগে ইম্পেয়ারমেন্ট করবেন তারপর ডেপ্রিসিয়েশন করবেন। তো যখন আপনি ইম্পেয়ারমেন্ট করে আসবেন, অলরেডি কিন্তু আপনার ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টের কথা বলেন আর তার মার্কেট ভ্যালুকে আপনি যখন শো করতে যাচ্ছেন, ইটস অলরেডি বিং মানে অ্যাডজাস্টেড ফ্রম উইদিন, ঠিক আছে। যেমন 1,02,000 থেকে যখন আপনি তাকে 1,00,000 মানে 1,02,000 যখন আপনি পাচ্ছেন, হ্যাঁ আপনি যখন 1,02,000 পাচ্ছেন তখন কিন্তু 3 বছর ডেপ্রিসিয়েট করে আসছেন। কিন্তু 3 বছর পর যখন 4th ইয়ারে স্টার্টে গিয়ে বসলেন, আপনি যখন দেখছেন যে ও অলরেডি ডেপ্রিসিয়েটেড টু 1,02,000, কিন্তু দেখলেন যে তার রিভ্যালুয়েশনের ভ্যালু হয়ে যাচ্ছে 95,000 টাকা। সো ইট হ্যাজ অলরেডি বিন কনসিডার্ড, ঠিক আছে। আর যা ডেপ্রিসিয়েশন করবেন নিউ অ্যামাউন্টের উপর আমরা করবো। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, টাফ কনসেপ্ট। যদি আমি ডেপ্রিসিয়েশন আর কি আছে, মানে এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স, এটা ছোটখাটো জিনিস, এটা কিছু ইয়ে আসে না। ডিসপোজালের আগে আপনাদেরকে রিভ্যালুয়েশন ফর্মের দরকার, ঠিক আছে। আচ্ছা, রিভ্যালুয়েশন বইতে এনাফ নাই, বাট উই মাস্ট বি ভেরি স্পেসিফিক। যেমন আমরা নন কারেন্ট অ্যাসেটের রিভ্যালুয়েশন হয়, প্রথম কথা আপনাদেরকে জানতে হবে যে অনেকে মনে করে যে ইনভেন্টরি রিভ্যালুয়েশন হয়, ঠিক আছে, আমার কারেন্ট অ্যাসেটের রিভ্যালুয়েশন হয়। আসলে কারেন্ট অ্যাসেটের আমরা সবসময় যেটা করি, কস্ট অন নেট রিয়ালাইজেবল ভ্যালু, ঠিক আছে, হুইচ এভার ইজ হায়ার অর লোয়ার? টেল মি। লোয়ার। লোয়ার সবসময়, এটা IAS 2 দিয়ে ডিকটেট করে। সো এই কনফিউশন কেউ রাখেন না যে আমরা যখন রিভ্যালুয়েশন করব আমরা কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট সবকিছু করব। কারেন্ট অ্যাসেট যেটা আমার ইনভেন্টরি ইজ ডিকটেটেড বাই IAS 2, সেখানে বলা হচ্ছে আপনার কস্ট অন নেট রিয়ালাইজেবল ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার। বাট whenever we are talking about IAS 16, আমার নন কারেন্ট অ্যাসেট নিয়ে আমি যখন কাজ করব, ঠিক আছে, দেখেন এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে আমরা রিভ্যালুয়েশন নিয়ে যখন কথা বলবো, রিভ্যালুয়েশন ফর নন কারেন্ট অ্যাসেট ডিফারেন্ট, রিভ্যালুয়েশন ফর ইনভেন্টরি ইজ ডিফারেন্ট, রিভ্যালুয়েশন ফর ইনভেস্টমেন্ট প্রপার্টি ইজ ডিফারেন্ট। যেটা হচ্ছে আমার
এটা একটা আমার আলাদা আইএস আছে। আরেকটা হচ্ছে আমার রিভ্যালুয়েশন ফর IFRS 9, যেটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস আর ডিফারেন্ট। সো আগে ক্যাটাগরিটাকে ডিফাইন করতে হবে, দেন সেই অনুযায়ী সেই আইএস বা IFRS অ্যাপ্লাই করে আপনাকে কাজটা করতে হবে। ওকে, সো আমরা নন কারেন্ট অ্যাসেটের মার্কেট ভ্যালু কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়, ঠিক আছে? সো যে টাইম টু টাইম চেঞ্জ হয় এন্ড মার্কেট ভ্যালু ইউজুয়ালি বাড়ে, সেটা হচ্ছে আমাদের ল্যান্ডের। সো আমরা যখন ল্যান্ড নিয়ে কাজ করব তখন আমাদের রিভ্যালুয়েশনে আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে? এটা আমাদের সবচেয়ে কোম্পানিগুলার একটা খুব ফেভারিট টপিক হচ্ছে ল্যান্ডের ভ্যালু বেশি দেখায়, কোম্পানির ভ্যালুয়েশন বেশি দেখায়, তারা শেয়ার মার্কেট থেকে আইপিও থেকে টাকা তুলে নিয়ে আসে, যেখানে কিনা দেখা যাচ্ছে তার প্রফিটেবিলিটি নাই, ঠিক আছে, কিন্তু রিভ্যালুয়েশন গেইন দেখাচ্ছে, ঠিক আছে, আমাদের ইকুইটিকে বাড়াচ্ছে আর কি জিনিসগুলো। সো এই জন্য অ্যাজ এন অডিটর বা অ্যাজ এন ইনভেস্টর আপনাকে কেয়ারফুল করতে কেয়ারফুল হতে হবে যে যে গেইনটা আসে একটা বিজনেসের, সেটা কি অ্যাকচুয়ালি অপারেশনস থেকে আসে নাকি সব বিভিন্ন ধরনের রিভ্যালুয়েশন গেইন থেকে আসে। ওকে, সো নাও উই আর টকিং অ্যাবাউট রিভ্যালুয়েশন, যেখানে কিনা আমরা নন কারেন্ট অ্যাসেটের ভ্যালু যখন বেড়ে যায়, ঠিক আছে, উইচ ইজ সাস্টেইনেবল, যে কথাটা আমি বলছি যে খালি বাড়লে হবে না, সেটা কন্টিনিউয়াস অ্যান্ড সাস্টেইনেবল, ঠিক আছে, তখন আমরা তাকে রিভ্যালুয়েশন করব। এখন রিভ্যালুয়েশনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটাকে আমরা দেখব, ঠিক আছে, ফার্স্ট এন্ড ফরমোস্ট। সো আনডেপ্রিসিয়েটেড ফ্রিহোল্ড ল্যান্ড, যেটার কথা বললাম যে যে জিনিসের ডেপ্রিসিয়েশন আমরা সবচেয়ে বেশি দেখে থাকি, দ্যাট ইজ আপনার যেটা আনডেপ্রিসিয়েটেড ফ্রিহোল্ড ল্যান্ড। ল্যান্ডকে আমরা ফ্রিহোল্ড বলি কারণ এটা কিনে যেটা ফেলে রাখা হয়, আর আনডেপ্রিসিয়েটেড অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ আমাকে কি করতে হয়, মানে ল্যান্ডকে আমরা ডেপ্রিসিয়েট করি না, ঠিক আছে? এটা নিয়ে কেউ কোনো কনফিউশন থাকলে আসলে কিছু বলার নেই আপনাদেরকে, কারণ ল্যান্ড উই ডু নট ডেপ্রিসিয়েট, এটা মাঝে মধ্যে অনেকে বলে না আমি ডেপ্রিসিয়েশন করবোই ল্যান্ডকে, ঠিক আছে, দ্যাট ক্যান বি আ চ্যালেঞ্জ। আর ল্যান্ডের যখন আমরা ধরেন একটা সময় রিভ্যালুয়েশন করে দেখলাম যে তার ভ্যালু বেড়ে গেছে, 100 টাকার ল্যান্ড হয়ে গেছে 120 টাকা, সো হোয়াট ডু উই ডু? আমার অ্যাকাউন্টিং জার্নালটা কি হয়? দিস ইজ দি জার্নাল। আমার ল্যান্ডকে আমি ডেবিট করব আর ক্রেডিট করব হচ্ছে আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে, ঠিক আছে? দিস রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এটা নিয়ে অনেকের কনফিউশন হতে পারে, এটা কি, ঠিক আছে? যেমন আমার ইম্পেয়ারমেন্ট হলে যখন আমি করি ইম্পেয়ারমেন্ট এক্সপেন্সকে ডেবিট করি আর আমার অ্যাসেটকে ক্রেডিট করি, তাই না? আর এখানে যখন রিভ্যালুয়েশন হচ্ছে আমি কি করছি, আমি ফ্রি হোল্ড ল্যান্ডকে আমি ডেবিট করছি, বাট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাকে ক্রেডিট করছি, বাট দিস ইজ নট রিফ্লেক্টেড ইন মাই পিএনএল অ্যাকাউন্ট, দিস ইজ মাই আনরিয়ালাইজড গেইন। এই কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, দিস ইজ মাই আনরিয়ালাইজড গেইন, এন্ড আনরিয়ালাইজড গেইন কিন্তু আমার প্রফিট এন্ড লসের পার্ট না, আনরিয়ালাইজেশন গেইন ইজ পার্ট অফ মাই একুইটি, ঠিক আছে? একুইটি হলে তাকে কোথায় আপনি পাবেন, একটু দেখাইনি জিনিসটা আপনাদেরকে, একুইটির জায়গা এক জায়গায়, ঠিক আছে, একুইটি, দিস ইজ ওয়ের ইটস অ্যাভেলেবল। আমরা আজকে ব্যালেন্স শিট নিব, ব্যালেন্স শিট নিয়ে গিয়ে দেখবো যে টোটাল একুইটি অ্যান্ড লায়াবিলিটি পোর্শন যেটা আছে, সেখানে দেখবো যে আমার অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল থাকবে, ঠিক আছে, আমার শেয়ার প্রিমিয়াম থাকবে, রিটেন আর্নিং থাকবে, আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে আমার রিভ্যালুয়েশন রিজার্ভ। এটাই হচ্ছে সেই জিনিস যে আমার ল্যান্ডের ভ্যালু 100 থেকে যদি আজকে 150 হয়ে যায়, আমি ল্যান্ডকে ডেবিট করবো অ্যান্ড রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো, বাট নো ইম্প্যাক্ট, আবার খেয়াল করেন, আমি আপনাদেরকে বলি, নো ইম্প্যাক্ট ইজ শোন ইন মাই ইনকাম স্টেটমেন্ট। এটাকে আমি কখনো গ্রস প্রফিটের বা নেট প্রফিটের পার্ট হিসাবে রাখবো না। কারো কোনো কনফিউশন আছে উইথ রিগার্ডস টু দিস? চ্যালেঞ্জ এনিবডি? ওকে, এটা কি শুধু ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রেই হবে? হ্যাঁ, অফকোর্স ফিক্সড অ্যাসেট IAS 16, আমি ওই জন্য আপনাদেরকে আলাদা করে দিচ্ছি আগে, নট ইনভেন্টারি, নট ইনভেস্টমেন্ট প্রপার্টি, নট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, অনলি ফিক্সড অ্যাসেট, প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্টের কথা আমরা বলছি এখানে। ওকে, আচ্ছা, তাহলে দিস ইজ ইট, দিস ইজ মাই ফার্স্ট জার্নাল, যখন রিভ্যালুয়েশন হয়। আচ্ছা, when assets which has been depreciated are revalued upwards, এই ওয়ার্ডটা খুব মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? এতক্ষণ তো বলতাম ল্যান্ডের কেসে যেটা ডেপ্রিসিয়েশন হয় না, সেটা যখন আমরা রিভ্যালুয়েশন করবো জাস্ট অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, বাট হোয়াট ইফ আমরা ডেপ্রিসিয়েবল অ্যাসেটকে নিয়ে আমরা যদি আজকে রিভ্যালুয়েশন করি, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পে অ্যাটেনশন। when assets which has been depreciated are revalued upwards, যেমন আমরা অফিস বিল্ডিং কে আমরা ডেপ্রিসিয়েশন করতে পারি, রাইট? we still increase the asset cost to its new value, তার মানে কি, ডেপ্রিসিয়েটেড অ্যাসেটকে যখন আমি রিভ্যালু করব, ঠিক আছে, আমরা কিন্তু ঠিকই অ্যাসেটের কস্টকে আমরা তার নতুন ভ্যালুতে ইনক্রিজ করব, বাট we shall also remove the accumulated depreciation that has been built up to date. দেখেন, এটা এতটা ইন্টারেস্টিং, এই জিনিস আমাদের বইতে নাই, বাট ইট কামস ইন এক্সামস।
ঠিক আছে, টুগেদার দিস অ্যামাউন্টস ক্রিয়েট দ্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা আমি বিল্ডিং কে ডেবিট করি, ঠিক আছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সবসময় কি হয়ে থাকে আমার ক্রেডিট, মানে ডেপ্রিসিয়েশন হয়ে থাকে। কি হতো, হ্যাঁ অ্যাকুমুলেটেড হয়ে সে ক্রেডিট হয়ে থাকে, ঠিক আছে। আমি যতটুকু ডেপ্রিসিয়েশন আমার চার্জ হয় ততটুকু আমি ঘুরাই দিব জিনিসটাকে, ঠিক আছে। তারপর আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো, ঠিক আছে। লেটস লুক এট অ্যান এক্সাম্পল, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে জিনিসটা। নট ইজি, আমি বারবার বলছি যে এগুলাই হচ্ছে আমাদের এক্সামের কনসেপ্ট পাইয়ে। এটা এই ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার বা আমার ফিক্সড অ্যাসেটের চ্যাপ্টারের সবচেয়ে বড় প্রবলেম কি, বই পড়বেন এটা, বাট এক্সামে আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল থেকে, যেটা লাস্ট ক্লাসেও একজন দুজন আমাকে বলছেন যে এগুলো আসলে কিভাবে ট্যাকেল করবেন, কারণ এক্সামে অনেক জিনিস আপনারা মনে করেন যে আপনারা বইতে পড়েনি, বাট ইট উইল কাম, কারণ আইএস যেহেতু আছে জিনিস চলে আসার স্কোপ থাকে, ঠিক আছে। কস্ট আপনার 1000 টাকা, ঠিক আছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে গিয়ে আমার 200 টাকা, ঠিক আছে। আমার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 800 টাকা, ঠিক আছে। নাও আমি এখন রিভ্যালুয়েশন করতে দেখলাম, আমার ভ্যালু এসে দাঁড়ালো 500 টাকা, ঠিক আছে। এই যে রিভ্যালুয়েশন আমার যে 500 টাকা বেড়ে দাঁড়ালো, হোয়াট ডু আই ডু, এটাকে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে দেখেছি যে কস্টকে আমরা ডেবিট করি, ঠিক আছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই পর্যন্ত যতটুকু হচ্ছে তাকে আমরা ডেবিট করবো, তাকে ঘুরায় ফেলবো, তার দরকার নেই। লাস্ট হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করবো, ঠিক আছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ কোথায় কত টাকা পাবো, দেখি হু ক্যান টেল মি। ডেপ্রিসিয়েশন 200 টাকা আমার ঘুরে যাবে, ঠিক আছে। কস্ট আমার 300 টাকা বাড়বে, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমার 500 টাকা আসবে। ইজ দিস ক্লিয়ার? চিন্তা No, করে sir. Confidence. তানভীর, হোয়াট ইউ ল্যাক ইজ কনফিডেন্স, জিনিসটা করে বুঝে দেখেন। দেখেন ফার্স্ট এন্ড ফরমোস্ট, আজকে যদি ওর কোনো ডেপ্রিসিয়েশন না হতো, এই আচ্ছা এটা একটা পাশে আমি ইয়ে করে দেখি, বুঝেন জিনিসটা বোঝার চেষ্টা করে ইয়ে করেন। কস্ট হচ্ছে 1000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 0, এটা কিন্তু আমি এবার ল্যান্ডের এক্সাম্পলটাকে বলছি, তাহলে পাশাপাশি রাখলে ইট উইল বি ইজি ফর ইউ, ঠিক আছে। ক্যারিং অ্যামাউন্ট ওর 1000ই ছিল, আর আমি যখন আজকে তাকে রিভ্যালুয়েশন করে আমার দেখছি কোয়েশ্চেনটা কিছুটা একটু কনসেপচুয়াল ছিল, যেমন স্যার রিভ্যালুয়েশনটা যে আমরা করি এটা কি মার্কেট প্রাইসের উপরে করি না? অ্যাবসলিউটলি, স্যার তাহলে মার্কেট প্রাইসের উপরে করলে আমার ক্যারিং অ্যামাউন্ট যদি মার্কেট প্রাইসের থেকে বেশি থাকে আমরা তো ইম্পেয়ারমেন্ট করবো। অ্যাবসলিউটলি, সেটা তো আমরা অলরেডি আগে ডিসকাস করে আসছি তানভীর, যে আমরা ইম্পেয়ার করি কখন, যখন আপনার ক্যারিং অ্যামাউন্ট বেশি থাকে আপনার মার্কেট ভ্যালুর থেকে, সাথে সাথে আমরা ইম্পেয়ার করি। কিন্তু যখন জি, স্যার। কনসিস্টেন্ট এন্ড এটা সাস্টেইনেবল হয়, যদি আমার মার্কেট ভ্যালু যদি বেশি থাকে ক্যারিং অ্যামাউন্টের থেকে, তখন উই ক্যান ডিসাইড যে আমরা তাকে রিভ্যালুয়েশন করবো। ডিফারেন্ট কোশ্চেন আচ্ছা, অলটুগেদার, কিন্তু আপনি আমাকে আই এম আস্কিং ইউ টু বি জাস্ট বি ভেরি স্পেসিফিক, যে এটা খুব ইম্পর্টেন্ট, এখন অন্য কিছু চিন্তা করবেন না। যেহেতু আমরা রিভ্যালুয়েশন নিয়ে কাজ করছি, ফার্স্ট রিভ্যালুয়েশন ওয়াজ ফর নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট। সো যখন নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট নিয়ে আমরা কাজ করি, আমার রিভ্যালুয়েশন ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। 100 টাকা ছিল আমার কস্ট, রিভ্যালুয়েশন হলো 1500 টাকা। আমি কি করবো এখানে, কস্ট, ঠিক আছে, ডেবিট বা ফিক্সড অ্যাসেট ডেবিট 500, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট 500। ইজ দিস ক্লিয়ার? এই জিনিসটা আপনাদের বলি, এটা হচ্ছে নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট ফর ল্যান্ড। বাট এবার আমি বলতেছি বিল্ডিং, ঠিক আছে, এটা হচ্ছে ডেপ্রিসিয়েবল অ্যাসেট। এই কেসে আমরা কি করি, এই কেসে আমরা যেটা করবো, আমরা দেখছি যে তার ভ্যালু হচ্ছে 1000, তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়ে আসলো 200 টাকা করে, 2 বছরে 200 টাকা করে আসলো। ক্যারিং অ্যামাউন্ট আমরা পাচ্ছি 800 টাকা করে পাচ্ছি, ঠিক আছে, স্বাভাবিক, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। বাট আমরা মার্কেট ভ্যালু দেখলাম বিল্ডিং এর, মার্কেট ভ্যালু করে আমরা যেটা জানতে পারলাম যে আসলে তার ভ্যালু আপনার 500 টাকা করে বেড়ে গেছে, ঠিক আছে, 500 টাকা করে বেড়ে গেছে। সো হোয়াট ডু উই ডু, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি কস্ট বাড়াবো অনলি 300 টাকা, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে ডেবিট 200 টাকা, এটা হচ্ছে আমার রিভার্সালটা যতটুকু বিল্ড হয়ে আছে, আর রিভ্যালুয়েশনে ক্রেডিট করবো হচ্ছে 500 টাকা। সো এই ভাউচারটা ইটস নট গোয়িং টু বি ইজি, আমি বারবার আবার বলছি এখানে কিভাবে আসবেন, ঠিক আছে। সবসময় মনে রাখবেন যে যখনই আমার
মানে ডেপ্রিসিয়েবল অ্যাসেটকে আমরা যখন রিভ্যালু করব, সবার আগে তার যে ডেপ্রিসিয়েশনটা বিল্ড আপ হয়ে আছে তাকে রিভার্স করে দিতে হবে আমার। ঠিক আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে অ্যামাউন্টের রিভ্যালুয়েশন হচ্ছে সেই অ্যামাউন্টটা আমি শো করবো। ওকে, সো রিভ্যালুয়েশন যদি আগে ক্রেডিট করেন 500, যে অ্যামাউন্ট আমার বেড়ে দাঁড়িয়েছে কস্টের থেকে, আর ওইদিকে হচ্ছে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটা কিনা আমার 200 টাকা আমি বিল্ড আপ করেছি, সেটাকে আমি এখন কি করতে হচ্ছে, রিভার্স করতে হচ্ছে। ঠিক আছে, আর আমার কস্ট এখন কি হবে, এই মিসিং ফিগারটা So বাকিটা আর কি কস্ট অ্যাড করবো, ডেপ্রিসিয়েশন অ্যাড করবো। ঠিক আছে। বুঝতে পেরেছি। I appreciate the fact that Tanvir you ask questions, but I'm also going to encourage you all যারা আছেন যে জিনিসগুলোকে কনফিউশন নিয়ে যেন না, বিকজ এক্স্যাক্টলি জিনিস এক্সামে আসবে, রিভ্যালুয়েশন আসবে, রিভ্যালুয়েশন ডিসপোজালে আসবে, এন্ড রিভ্যালুয়েশনের পরে ইনকাম স্টেটমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট, এই জিনিসগুলো আসবে, বাট দিস ইজ নট ইন আওয়ার বুকস। ওকে, সো এই জন্য আপনাদেরকে আমি মানে রিকোয়েস্ট করবো যে ওটা ফোকাসটা রাখবেন। সো দিস ইজ আ কেস অফ রিভ্যালুয়েশন ফর আপনার ডেপ্রিসিয়েবল অ্যাসেট। ওকে, আচ্ছা, যদি ডেপ্রিসিয়েশন আজকে আমার এরকম হতো যে রিভ্যালুয়েশন অনলি 100 টাকা হতো, তাহলে কি হতো? এই কোশ্চেনটা আপনারা করেছেন কিনা? যদি জাস্ট রিভ্যালুয়েশন 100 টাকা হতো, তাহলে হোয়াট উড বি মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? So এখানে তো স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার অনেক বেশি, 100 টাকাই বেশি। সেইখানে আমার যেটা হবে 100 টাকা রিভ্যালুয়েশন, ঠিক আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 100 টাকা, আর আমার কস্টে কোনো ইম্প্যাক্ট হবে না, না। দেখেন, এটা আপনাকে ভ্যারিয়েশন দিচ্ছি, বাট এটা এক্সামে আসে না। ঠিক আছে, আমি এখনো পাইনি এটা জিনিসটা, কোনো পাস্ট পেপারস আমি পাইনি, বাট দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। যেখানে আমার বেশিরভাগ এক্সাম্পল আমি দেখেছি যে আমার ডেপ্রিসিয়েশন যেটা থাকে তার থেকে আমার রিভ্যালুয়েশন বেশি হয়। ঠিক আছে, আসলে রিভ্যালুয়েশনের মার্কেটটাই অনেকটা এরকম, যে রিভ্যালুয়েশন যখন হয় অনেকদিন পর করা হয় এন্ড অনেক হাই ভ্যালু আসে, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ড আপ হয় তার থেকে বেশি হয়, বিধায় আসলে আমার রিভ্যালুয়েশনটাকে আমরা করি। ওকে, সো দিস ইজ দি অনলি থিং দ্যাট ইউ নিড টু নো, যে আমার রিভ্যালুয়েশন যত টাকা হয়েছে সেটা রিভ্যালুয়েশন ক্রেডিট হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন উইদিন দ্যাট আমার রিভার্স করতে হবে, আর বাকি যে টাকাটা বাড়ছে সেটা আমার কস্টে আমি রেকগনাইজ করবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমি আপনাদেরকে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন করি, যেটা সেটা হচ্ছে যে এখন আমার ডেপ্রিসিয়েশন কত টাকা চার্জ করবে? ডেপ্রিসিয়েশন চার্জ হবে, ডেপ্রিসিয়েশন সবসময় কিসের উপর হয়? কস্ট ডিভাইডেড বাই লাইফ। ঠিক আছে, তাহলে আমি যদি দেখি এখন আমার কস্ট কত হয়ে যাবে, 1300 টাকা ডিভাইডেড বাই লাইফ, যদি তার আরো 8 বছর থাকে 8 হবে। দিস ইজ গোয়িং টু বি মাই রিভাইজ ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট এই জিনিসটা আপনাদের। হ্যাঁ আতিক, 1000 টাকার উপরে 200 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ধরতেছি, আবার রেভ্যালুয়েশনে 500 টাকা সেম 200 টাকাই কেন ধরতেছি? আমি এই ক্যালকুলেশনটা বুঝতেছি না আর কি। আচ্ছা আবার বলি জিনিসটা, ফার্স্ট অফ অল রিভ্যালুয়েশন কত টাকা হয়েছে আতিফ? 500 টাকা হয়েছে, ঠিক আছে, আপনার মানে আমার 1000 টাকার জিনিস এখন 1500 টাকা হয়ে গেছে। আপনার 1000 টাকার জিনিস আপনার 1500 টাকা হয়ে গেছে। ঠিক আছে, এই কনসেপ্টে আপনি যাচ্ছেন। ওকে, বুঝছি, ডিফারেন্ট ওয়েতে যাচ্ছেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ক্যারিং ভ্যালু হচ্ছে 800, বাট আপনি মার্কেটে তাকে দেখতেছেন আপনার 1300। এভাবে বুঝেন জিনিসটা। ঠিক আছে, যে ক্যারিং অ্যামাউন্ট আর মার্কেট ভ্যালু দুটার মধ্যে গ্যাপটাই তো আমার রিভ্যালুয়েশন। জি স্যার। ঠিক আছে, সো আমি ক্যারি করছি 800, আমার মার্কেট ভ্যালু হচ্ছে গিয়ে আমরা দেখতে পারতেছি যে আসলে ভ্যালু হচ্ছে 1300। তাহলে অ্যাকচুয়ালি রিভ্যালুয়েশনটা ক্যালকুলেট হয় আপনার ক্যারিং আর মার্কেট। এই কথা কিন্তু আমি আপনাদের কয়েকবারই হাইলাইট করেছি, রিভ্যালুয়েশন ক্যালকুলেশনের বেস কিন্তু আপনার কস্টের সাথে না, রিভ্যালুয়েশন ক্যারিং বেস সবসময় হচ্ছে ক্যারিং এন্ড আপনার হচ্ছে গিয়ে মার্কেট ভ্যালু। তাহলে আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে আমি সবার আগে ক্রেডিট করবো, উল্টা দিক দিয়ে আসেন তাহলে ইজি হবে। ঠিক আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করছি, এটা কি ক্লিয়ার? জি স্যার, এটা ক্লিয়ার স্যার। ওকে, গুড। নাম্বার 2, ওর জন্য আমি ডেপ্রিসিয়েশন এই পর্যন্ত কত করে আসছি? 200 টাকা। জি স্যার। হ্যাঁ, এই 200 টাকা আমার এখানে আমি এখন আর রাখতে পারবো না, কারণ আমার ডেপ্রিসিয়েশন পুরোটাকে আমি কস্টে যদি দেই তাহলে আমার জিনিসটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ সে তো ডেপ্রিসিয়েট হয়ে আসছে। তো এই জন্য আমরা যেটা করবো, দেখেন, ডেপ্রিসিয়েশন না থাকলে আমি স্ট্রেইট অ্যাওয়ে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 500 আর অ্যাসেটকে ডেবিট করতাম 500, রাইট? এতটুকু ক্লিয়ার আতিফ? জি স্যার। জি স্যার। ঠিক আছে, একটু বুঝেন। এবার আমার যেহেতু ডেপ্রিসিয়েশন হয়েছে, ডেপ্রিসিয়েশনের কাজ কি? ডেপ্রিসিয়েশন তো আসলে আমার অ্যাসেটের ভ্যালুরে কমাই দিয়েছে, কস্ট কমাই দিয়েছে। তাহলে আমি এখন এই ডেপ্রিসিয়েশনটাকে রিভার্স করবো। সো ডেপ্রিসিয়েশন রিভার্স করতে গেলে আমার কি করতে হয়?
জি স্যার, এটাও ক্লিয়ার স্যার। ঠিক আছে, আর বাকি যেটা সেটা আমার কস্টের ভেতরে গিয়ে সে ইয়ে করবে, জায়গা করে নেবে জিনিসটা। স্যার এভাবে কি ক্যালকুলেশন করা যায় যে হচ্ছে আমি যখন 1,000 টাকা কস্ট ধরছি তখন আমার ডেপ্রিসিয়েশন হয়েছে 200 টাকা, যখন আমি রিভ্যালুয়েশন করতেছি যেই টাকাটা ওই টাকার উপরে আমি যদি ডেপ্রিসিয়েশন করি সেভাবে ক্যালকুলেশন করা যায়? মানে করা 1,000 যায়। টাকার উপরে হ্যাঁ, করে আমি 200 পাইছি, আমি 500 টাকার উপরে করে যেটা অ্যামাউন্ট আছে সেটা বসাবো, এরকম হয় নাকি ক্যালকুলেশন স্যার? এইটা আমি আসলে এভাবে কোনো চিন্তা করিনি, ঠিক আছে, কারণ এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, বাট আমি আসলে অ্যাডিকুয়েট থট দিইনি জিনিসটা। কারণ ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি একটা স্ট্রেট ওয়েতে আচ্ছা ঠিক আছে, আপনার কোশ্চেনটা আবার করেন, লেট মি হেল্প ইউ। হ্যাঁ স্যার, 1,000 টাকার উপরে যখন আমার 1,000 টাকা ছিল কস্ট, তখন তো আমি ওটাকে ডেপ্রিসিয়েশন করে আমি 200 টাকা পাইছি, কিন্তু 2-3 বছর পর যখন আমি বুঝলাম যে এটা আরো 500 টাকা রিভ্যালুয়েশন হচ্ছে, তাহলে আমি ওই 500 টাকার উপরে কেন আমি শুধু ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি না, আমি কেন টোটালটার উপরে শুধু 200 টাকা রাখতেছি, তাই বলছি, মানে 1,500 টাকার উপরে টোটালটাই তো 200 টাকা রাখতেছি। বুঝছি, আগে শুনেন, আগে রিভ্যালুয়েশন করেন, রিভ্যালুয়েশন করে তারপর ডেপ্রিসিয়েশন করেন। তো যখন আপনি এরপর ডেপ্রিসিয়েশন করবেন তখন আপনার যে 500 টাকা যে রিভ্যালুয়েশন করছেন সেই অ্যামাউন্টটাও কিন্তু আপনার ডেপ্রিসিয়েশন চার্জে চলে আসবে, স্টেপ বাই স্টেপ। ফার্স্ট কাজ রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন করলে আপনার অ্যামাউন্ট বেড়ে যাবে না, ক্যারিং অ্যামাউন্ট জি স্যার, ক্যারিং অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে আমার। বা রিভাইজড ভ্যালু আপনি পাচ্ছেন। জি তো স্যার। যখন ডেপ্রিসিয়েশন করবেন তখন আপনি নতুন লাইফ আর নতুন কস্টের উপর আপনি করবেন না, জি স্যার। তখনই তো আপনার ডেপ্রিসিয়েশন চলে আসছে, ঠিক আছে। এটা আপনি তো আমাকে টেনশনে ফেলে দিচ্ছেন যে কোন নতুন একটা জিনিস আবিষ্কার করছেন এখানে, ঠিক আছে, বাট যেটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশনটা যখন আমি ক্যালকুলেট করব আফটার রিভ্যালুয়েশন, ঠিক আছে, এটাই হচ্ছে আমার জিনিস আর কি। এটা এক্সাম্পল আমি নিয়ে আসবো কিছু টোভার্ট এক্সাম্পল থেকে, ঠিক আছে, বাট দিস ইউ মাস্ট নো অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কঠিন জিনিস আছে আরেকটা রিভ্যালুয়েশনের পর, সেটা হচ্ছে আপনাদের ডিসপোজালটা, ওটা আমি ব্রেক দিয়ে আমি আপনাদেরকে মানে নিয়ে বসবো। আচ্ছা, ফার্স্ট অফ এরপর হচ্ছে জার্নাল এন্ট্রি ফর রিভ্যালুয়েশন। আমরা যেটা করি, দ্য অ্যাসেটস অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, এই যে আপনাদের প্রশ্নটা চলে আসছে, দ্য অ্যাসেটস অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ অন দ্য ফুল অ্যামাউন্ট আফটার রিভ্যালুয়েশন ইজ চার্জ এজ অ্যান এক্সপেন্স ইন ইনকাম স্টেটমেন্ট। দেখেন, ঠিক আছে, ওই যে একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম যে আমার রিভ্যালুয়েশন করার পর রিভ্যালুড অ্যামাউন্টের উপরে, ঠিক আছে, আমি আমার ডেপ্রিসিয়েশন এরপর চার্জ করবো। এই ইনকাম স্টেটমেন্ট ডেপ্রিসিয়েশন রিভ্যালুড অ্যামাউন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আপনি পুরো অ্যামাউন্টের উপর আর ডেপ্রিসিয়েশন করবেন না, ঠিক আছে। এটা গেল, দিস ইজ ইট। আর ডিসপোজাল হইলে পরে রিটার্ন আর্নিংস এর সাথে এটা আসে জিনিসটা। আর এখানে যে লেখা আছে ডেপ্রিসিয়েশন চার্জ অন ফুল অ্যামাউন্ট আফটার দ্য রেগুলেশন ট্রানজাকশন আর কি, এটা কি স্যার কোনো আইএস এর কোনো রুলস আছে নাকি? মানে এই কথাটা আর কি রিভ্যালুয়েশনের ক্ষেত্রে যে এই কথাটা, এটা কি কোনো রুলস আছে? ফার্স্ট এন্ড ফরমোস্ট আদেক, আপনারা আসলে অনেক ফ্রাস্ট্রেটিং কিন্তু কিছু কিছু কেসে। আইএসডি কি করবেন, টেল মি, আপনারা আমাকে বলেন আইএসডি আপনি কি করবেন। আপনাকে ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি বলি, আপনাকে যেটা, হ্যাঁ আইএস এটা আছে, প্রথমত যে ট্রিটমেন্ট, এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, এটা সোললি আইএস এর ইলাস্ট্রেটিভ এক্সাম্পল থেকে নেওয়া জিনিসটা, ঠিক আছে, একদম স্পট অন ওখান থেকে নেওয়া। ওকে, তারপর আইএসডি কি করবেন আমাকে বলেন, কি জন্য জানতে চাচ্ছেন? এটা কি আপনি জানতে চাচ্ছেন আপনি প্র্যাকটিস করতে গিয়ে কোনো কিছু স্যার আমি বলতে পেয়েছেন স্যার দেখে? নীতি, স্যার নীতি রুলস, মানে রুলস অনুযায়ী আসতেছে কিনা, নাকি এটা কোনো একটা দেশের আচ্ছা তাদের নিজস্ব নীতি অনুযায়ী আসছে কিনা, এটার জন্য। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, নাও আই আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেনশন অফ ইউর কোশ্চেন, ঠিক আছে। কারণ অনেকে যখন আমাকে এই কোশ্চেনটা করেন আইএস অনুযায়ী কিনা, তখন তারা যেটা ফিল করে, আমার মেজরিটি স্টুডেন্টদের ওভার 10 ইয়ার্স আমি অনেক ডেভিয়েন্ট স্টুডেন্টও পাইছি, তাদের জিনিসটা হচ্ছে কি যে তারা ফিল করে যে এইভাবে না করে অন্য একটা ভাবে করানো যায়, ঠিক আছে। কথা হচ্ছে এটা আইএস সাপোর্টেড এন্ড আপনাকে এটা এইভাবেই করতে হবে। শুনেন, খুব সহজ, নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট হলে কি করি, কস্ট ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। আর যদি ডেপ্রিসিয়েবল হয়ে থাকে তখন আমাকে আগে দেখতে হবে যে আগে রিভ্যালুয়েশনটাকে আমি বুক করবো, তারপর ডেপ্রিসিয়েশন যতটুকু চার্জ হয় ততটুকু আমি কমাবো, বাকিটা আমার কস্টে যাবে, ঠিক আছে। আর যখন তার ডেপ্রিসিয়েশন চার্জ করবেন আপনি নিউ অ্যামাউন্টের উপর, রিভ্যালুড অ্যামাউন্টের উপর আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন ডিভাইডেড বাই লাইফ, ঠিক আছে। আইএস 16 সাপোর্টেড ইলাস্ট্রেটিভ এক্সাম্পল। নন ডেপ্রিসিয়েবল এর কথাটা যেটা বললেন স্যার, যে কস্ট ডেবিট ডেপ্রিসিয়েশন ক্রেডিট রিভ্যালুয়েশন ক্রেডিট, সরি স্যার, এটা যদি এখন রিভ্যালুয়েশন কম হতো তাহলে তো রিভ্যালুয়েশন ডেবিট কস্ট ক্রেডিট হয়ে যেত না? রিভ্যালুয়েশন ডেবিট হয়ে কস্ট ক্রেডিট, রিভ্যালুয়েশন কেন ডেবিট হবে তানভীর, টেল মি, রিভ্যালুয়েশন তো কস্ট বাড়লে হয় আপনার,
আপনার মার্কেট ভ্যালু যখন বেশি থাকবে তখনই আপনি করবেন, আর আপনি যখন কম করবেন দ্যাট ইজ ইম্পেয়ারমেন্ট, দিস আর টোটালি ডিফারেন্ট এক্সাম মানে কেসেস। ঠিক আছে, আই উইশ নট টু হিয়ার ফ্রম ইউ এনি কোশ্চেন উইথ রিগার্ডস টু রিভ্যালুয়েশন এন্ড মোর আপাতত সময়ের জন্য। ঠিক আছে তানভীর, নেক্সট ক্লাস অর আফটার দিস ক্লাস, কারণ দিস ইজ স্টপিং মি, আমি কিন্তু ডিসপোজালে যেতেও পারিনি এখন। ওকে, একদম স্পেসিফিক আমি আপনাদের বলেছি, জাস্ট স্টপ ইট হিয়ার, কারণ আপনারা এখন ডেভিয়েন্ট জায়গায় যাচ্ছেন, এটা আসলে আর আমাদের ডিসকাশনের বাইরে। ভ্যালু বাড়লে উই রিভ্যালু, ভ্যালু কমলে উই ডোন্ট রিভ্যালু। ঠিক আছে, ভ্যালু যদি কমে দ্যাট ইজ ইম্পেয়ারমেন্ট। আর হ্যাঁ এটা ঠিক, যদি আমার রিভ্যালু করে ফেলি কখনো, এটা আপনাদের সিলেবাসের স্কোপের বাইরে, যদি রিভ্যালু করে ফেলি তারপর যদি আমি তাকে ইম্পেয়ার করি কখনো, তাহলে সবার আগে আমার রিভ্যালুয়েশন থেকে কমে, তারপর আমার কস্ট থেকে কমে, বাট দ্যাট ইজ নট ইনক্লুডেড ইন আওয়ার সিলেবাস। ঠিক আছে, ওটা ডিফারেন্ট জিনিস, একদম স্টিক টু দ্য সিলেবাস। তাহলে হবে কি, এখান থেকে আপনি হয়তো কিছু জিনিস ক্লিয়ার করে নিয়ে যাবেন, বাট মেজরিটি ম্যাসিভ কনফিউশন নিয়ে এক্সামে গিয়ে ফেল করে আসবে, এন্ড দ্য ব্লাড উইল বি ইন ইউর হ্যান্ডস কিন্তু তানভীর। ওকে, আচ্ছা লেট আস প্রসিড। আমাদের ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট, আমি কি আপনাদেরকে ব্রেক দেবো নাকি আপনারা কন্টিনিউ করে ইয়ে করবেন? হোয়াট ডু ইউ প্রেফার? এন্ড আই উইশ টু হিয়ার ফ্রম অল। একদম আচ্ছা, নামাজের ব্রেক দেই 15 মিনিটস, আর বেশি কিছু না, ডিসপোজালটা আমরা জানবো, এক ডিসপোজালের রিভ্যালুয়েশনের ইম্প্যাক্ট আমরা জানবো, এন্ড রেজিস্টারের কিছু জিনিস আমরা দেখে উই ক্যান ক্লোজ। ওকে, আচ্ছা উই গো ফর প্রেয়ার ব্রেক, 15 মিনিটস ইট ইজ। ওকে, সো ডিসপোজাল সবার আগে আপনাদের জানতে হবে। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখন ডিসপোজাল নিয়ে করবো। আমাদের ডিসপোজালকে আগে জানতে হবে যে দেয়ার আর টু কাইন্ডস অফ ডিসপোজাল। এক হচ্ছে আপনার ডিসপোজাল অফ আপনার ফুল ডিসপোজাল যেটা, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আমাদের পার্ট ডিসপোজাল যেটা। ওকে, আচ্ছা সো ডিসপোজাল আগে জানতে হবে যে ফিক্সড অ্যাসেট আমরা পারচেজ করছি, কস্ট হিসেবে রেকগনাইজ করছি, তাকে ফুলি ডেপ্রিসিয়েট করছি, দেখা গেল তাকে মাঝে মধ্যে আবার রিভ্যালুয়েশনও করতে হলো। ঠিক আছে, আর তার এন্ড অফ লাইফ যেটা যেটা এখন আমরা স্টাডি করবো, দ্যাট ইজ দি ডিসপোজাল পার্ট। সো ডিসপোজালে আমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে একটা অ্যাসেট যখন ডিসপোজাল হয় তখন তার জন্য আমরা একটা ডিসপোজাল টি অ্যাকাউন্ট ওপেন করি। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডিসপোজাল টি অ্যাকাউন্ট যখন ওপেন করি, ডিসপোজালের চারটা জিনিস আমাদের জানতে হবে। নাম্বার ওয়ান ইজ দি ভ্যালু অফ দি অ্যাসেট। ঠিক আছে, সেটা কস্ট হতে পারে, আপনার রিভ্যালুড অ্যামাউন্ট হতে পারে। ঠিক আছে, ইউজুয়ালি আমরা কস্ট নিয়ে কাজ করি। সো আপনি যদি একটা অ্যাসেট যেই দামে পারচেস করেছেন, সেটা আপনার একেবারে যখন ডিসপোজ করবেন তখন সেটাকে আমাকে আবার নিয়ে আসতে হবে। ওকে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টিল ডেট, ওই অ্যাসেটটা আপনার জন্ম থেকে শুরু করে আজকে ডিসপোজালের ডেটের আগ পর্যন্ত যে যতটুকু অ্যামাউন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে সেটাকে আমার নোটিফাই করা লাগবে। নাম্বার থ্রি, ডিসপোজাল প্রসিডস, সেটা হচ্ছে আমি যখন অ্যাসেটটাকে ডিসপোজ করব কত টাকা আমি ক্যাশ পাচ্ছি, ঠিক আছে, বা কনসিডারেশন পাচ্ছি, দ্যাট ইজ দি ডিসপোজাল প্রসিড। আচ্ছা, এখন অ্যাসেট যখন আমি ডিসপোজ করি তখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আইদার আমার গেইন হচ্ছে বা লস হচ্ছে। ঠিক আছে, সো যখন আমার ডিসপোজাল প্রসিড, খেয়াল করেন এই ওয়ার্ডটি ইম্পর্টেন্ট, যে ক্যাশটা আপনি পেয়েছেন সেল করে, সেটা যদি আপনার ক্যারিং অ্যামাউন্টের থেকে বেশি হয় তাহলে আপনি প্রফিট করেছেন, আর যদি ডিসপোজাল অ্যামাউন্ট কম হয়, আপনার ক্যারিং অ্যামাউন্ট বেশি ছিল, তাহলে আপনি লস করেছেন। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। সো স্যার যদি কম বেশি না Yes. হয় সমান হয় সেক্ষেত্রে কি এটা বললাম বুঝিনি হাসিব, আবার বলেন। অ্যামাউন্টটা বেশি অথবা কম কোনোটাই না হয় সেক্ষেত্রে আমরা কি দেখাবো? আচ্ছা আচ্ছা, সেটাও হয় আমাদের, কম বা বেশি না হলে নো প্রফিট নো গেইন, আমরা জাস্ট তাকে ডিসপোজাল করেছি। আর যেটার কথা বলছিলাম যে গেইন বা লস, সেটা হচ্ছে গিয়ে আপনার ডিসপোজালে যদি আমার বেশি হয় প্রসিড তাহলে গেইন, কম হলে হচ্ছে লস, আর যদি কোনো কিছু না হয় তাহলে নো গেইন নো লস, ইটস জাস্ট অনলি ডিসপোজাল। আসিফ ক্লিয়ার? ঠিক আছে, সো এই জিনিসটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে কি লাগবে। ফার্স্ট অফ অল, যখন আপনি অ্যাসেট ডিসপোজ করবেন আপনাকে অ্যাসেটটার কস্ট জানতে হবে, বা তার রিভ্যালুড অ্যামাউন্ট থাকলে সেটা নিতে হবে। আমরা ইউজুয়ালি কস্ট নিয়ে কাজ করি, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কতটুকু ডেপ্রিসিয়েশন হলো। নাম্বার থ্রি হচ্ছে ডিসপোজাল প্রসেস। এই তিনটা জিনিস যদি আপনি পেয়ে যান তাহলে আপনারা তার গেইন বা লসটা আপনারা বের করতে পারবেন। কারণ ডিসপোজালের মেইন অবজেক্টিভ আমার কি, ওই নন কারেন্ট অ্যাসেটটাকে আমার ব্যালেন্স শিট থেকে বের করা, আর নাম্বার টু হচ্ছে যদি কোনো গেইন বা লস হয়ে থাকে তাহলে সেটাকে রেকগনাইজ করা। দ্যাট ইজ দি মেইন অবজেক্টিভ অফ ডিসপোজাল। ওকে, সো এতটুকু কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে?
এই স্লাইডস নিয়ে ডিসপোজালে। আচ্ছা, সো আমরা যদি পেজ নাম্বার 250 একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, ঠিক আছে, আমরা কুইকলি ওটা একটু দেখবো। পেজ 250 ওয়ার্ক এক্সাম্পল, disposal of non-current assets. So একটা business purchase করেছে non-current asset on 1st January 2001 for 25,000. Okay, তার মানে আমরা cost জানি 25,000. It has an estimated life of 6 years. 6 years হচ্ছে ওর লাইফ, কস্ট হচ্ছে আপনার 25,000 and an estimated residual value of 7,000. ঠিক আছে, and is depreciated on straight line basis, সব দেওয়া আছে। The asset was sold after 3 years. তো তার লাইফ যদি হয়ে থাকে 6 years, ঠিক আছে, আর আমি যদি 3 বছর পর তাকে সেল করে দিই, ঠিক আছে, on 1st January 2004 to another trader who paid 17,500 for it. এই 17,500 হচ্ছে কি আমার ডিসপোজাল প্রসিড, ঠিক আছে। আমার ভ্যালু কত, কস্ট হচ্ছে 25,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 25,000 মাইনাস আমার তার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ওভার 3 ইয়ার্স। তাহলে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত হবে, কিভাবে বের করবো আমরা স্ট্রেট লাইন মেথডে? এনিবডি? স্যার কথাটা বুঝিনি, আবার একটু বলবেন? আচ্ছা, আমি আবার বলি, আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন আপনারা? মানে কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলি। আমি এখন আমার বেসিক ডিসপোজালের প্রফিট বা লস আমি বের করবো, ঠিক আছে। সো আমাকে এই পার্টিকুলার বিজনেস মডেলে আমার কস্ট আছে 25,000। সো আমি এই 3টা আইটেম দিয়ে আমি আপনাদেরকে প্রফিট বা লসটা আমি বের করাতে চাচ্ছি, ঠিক আছে। সো আমার কস্ট কত, 25,000। সেকেন্ড, আমাকে বের করতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো যেটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আমার কস্ট হচ্ছে 25,000, লাইফ হচ্ছে 6 বছর, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 7,000, and my method of depreciation is straight line method of depreciation. তাইলে আমার পার ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ কত হবে? স্যার 25,000 থেকে 7,000 বাদ স্যার দিয়ে ইয়ারলি দিয়ে আমরা ভাগ দেব। 25,000 স্যার মাইনাস, 1800। কস্ট মাইনাস রেসিডিউয়াল ভ্যালু ভাগ এস্টিমেটেড লাইফ। গুড, ঠিক আছে, 25,000 মাইনাস 7,000 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে আপনার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ। আচ্ছা, কত বছর আপনি তাকে ইউজ করে সেল করে দিয়েছেন? 3 বছর ইউজ করছেন অ্যাসেটটা। ওকে, সো যদি 3 বছর অ্যাসেটটা ইউজ করে, তাহলে আমার কি করবো, আমি এই 3 মাল্টিপ্লাই বাই আমার এই পার ইয়ার ডেপ্রিসিয়েশন যেটা 3,000 আসছে, তাহলে 3 মাল্টিপ্লাই বাই 3,000 হচ্ছে 9,000। তাহলে আমি কি সেকেন্ড পোর্শনটা পেয়েছি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন? ইয়েস স্যার। জি ঠিক স্যার। আছে, কস্ট পাচ্ছি 25, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাচ্ছি 9,000। 9,000। আচ্ছা, লাস্ট লাইনে যেটা বলেছে, দ্য অ্যাসেট ওয়াজ সোল্ড আফটার 3 ইয়ার্স অন 1st জানুয়ারি, এই ডেট গুলো কিন্তু খেয়াল করবেন। 1st জানুয়ারিতে পারচেস করেছেন, 1st জানুয়ারিতে এসে সেল করেছেন। যদি মিড পিরিয়ড হয়ে যেত তাহলে আপনাকে কিন্তু প্রোরাটা করে বের করতে হতো। কথার কথা যদি বলি, এই অ্যাসেটটা যদি পারচেস করতেন 1st জানুয়ারি না হয় 1st জুলাই, তাহলে তার 1st ইয়ারের ডেপ্রিসিয়েশন কিন্তু কি করতেন, হাফ ইয়ারলি খালি চার্জ করতেন। কিন্তু ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে যখন আসতেন তখন কি হতো, 2.5 বছরের ডেপ্রিসিয়েশন আসতো। স্যার This is যদি very সেটা important. স্যার মার্চের 25 তারিখে হয় তখন? আচ্ছা, আমাদের অঙ্কতে না, গুড কোশ্চেন, এটা অঙ্কতে আমাদের ইউজুয়ালি পিরিয়ড বাই পিরিয়ড খুব স্পেসিফিক করে পায়, ঠিক আছে, যে আমাদের মান্থটাকে বেস ধরে পড়ে যে 31st মার্চ হবে বলে, ঠিক আছে, ওরকম হয় না। বাট যদি ওরকম কখনো হয়, টাফ কোশ্চেন, কারণ আমি এটা এই টাইপের কেস যেখানে দেখেছি এরকম হয়, সেখানে কেউ আমাদের ডেইলি বেসিসে ডেপ্রিসিয়েশন করে না, কারণ ডেপ্রিসিয়েশনটা আসলে আমার মান্থ ওয়াইজ হয়। সো মার্চ 25ও যদি হয় তাকে ফুল মার্চের হিসাব ধরে করা হয়। আর যদি আপনাকে অ্যাকচুয়াল করতে হতো তাহলে কিন্তু 25 মার্চের পর্যন্ত, জানুয়ারি থেকে 25 মার্চের ডে ডিভাইডেড বাই 365 দিয়ে করতে হতো। সেটা আমরা এখনো কেউ আসলে এক্সপেক্ট করি না। ঠিক আছে হাতে, এটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার আমি একবার এটা- অডিট করতে গিয়ে স্যার এরকম আর কি পাইছিলাম যে মার্চের 25 তারিখে এসে কিনছে, বাট সে সেটাকে দেখাইছে পুরো বছর জুড়ে সে দেখাইছে। ওরে বাবা, না, পুরো বছর তো করতেই পারবে না, আপনাকে অ্যাটলিস্ট মানে মাসের হিসাবটা রাখতে হবে। কারণ আমরা দেখেন ফাইন্যান্সিয়ালস কিন্তু আমাদের প্রিপেয়ার হয় কিন্তু মান্থলি বেসিসে। সো বেসিসটাকে ঠিক রাখতে হবে। আপনি ইয়ারলি করতেছেন ভালো কথা, কিন্তু আপনি যখন মান্থ অন মান্থ করবেন, আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ
এই 3 মাসে কিন্তু হয়তো আপনার ডেপ্রিসিয়েশন নাই, কিন্তু আপনি যদি ইয়ারলি করে যদি নিয়ে আসেন তাহলে দেখা গেল পুরাটার জি স্যার, ভুল করে পুরোটাই চলে আসতে পারে। 3 মাসেরটাও আসতেছে। জি স্যার। হ্যাঁ, দ্যাট শুড নট বি, মান্থসটাকে ঠিক রাখতে হবে। ওকে, তাহলে স্যার যদি মার্চের 25 তারিখে হয় তাহলে সেটাকে আমরা 1 এপ্রিল থেকে নিতে পারি, এভাবে নেওয়া যেতে পারে? আপনি যদি তাকে মার্চের প্রাইস, হ্যাঁ ঠিকই, আমি বলি 1 এপ্রিল দিয়ে নিতে পারেন, নো কোশ্চেন, নো প্রবলেম। ঠিক আছে, কারণ আমি আমার ব্যাংকের এক্সাম্পল বলি, আমাদের যত ফিক্সড অ্যাসেট পারচেস করা হয় আমাদের দুটা কাট অফ পিরিয়ড আছে, 25-এর আগে আর 25-এর পরে। আমি বুঝছি কেন আপনি 25-এর হিসাবটা বলছেন, কারণ 25 আমার ডেপ্রিসিয়েশন সাইকেল রান হয়। সো 25-এর পর যদি কোনো ফিক্সড অ্যাসেট আসে সেটা আমরা কারেন্ট পিরিয়ডে নিয়ে না, এটা পরের মাসে নিয়ে যাই। তার মানে মার্চ 25 হলে তাকে আমরা এপ্রিলে, 26শে মার্চ হলে তাকে আমরা এপ্রিলে নিয়ে যাবো, 27শে মার্চ হলে তাকে আমরা এপ্রিলে নিয়ে যাবো। কিন্তু ও, 20 জি স্যার। মার্চ যদি হয়, 21 মার্চ, 22 মার্চ যদি হয়, আমার ডেপ্রিসিয়েশন সাইকেল যেহেতু 25 মধ্যে রান করে, তাহলে তাকে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করবো অন ফর মার্চ। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। ও, জি স্যার, বুঝতে ওকে, পারছি। ঠিক আছে, মুভিং অন। যেটা আমরা এই অঙ্কতে আমরা দেখছি, আমার ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 9,000, কস্ট হচ্ছে 25,000, তাহলে আমার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 25 মাইনাস 9 হচ্ছে 16,000 টাকা। সো দিস ইজ মাই ক্যারিং অ্যামাউন্ট। এখন আমাকে বলছে যে গেইন বা লস করেছি, তাহলে আমি কি করবো? ডিসপোজাল প্রসিড হচ্ছে 17,500, এই 17,500 ইজ মাই ডিসপোজাল প্রসিড। ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে আমার 16,000 টাকা, যেটা কিনা আমার কস্ট মাইনাস অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন দিয়ে যেটা আমি পেয়েছি। ওকে, তাইলে আমার কি হচ্ছে এখানে, গেইন অর লস হচ্ছে? আমার এখানে প্রফিট গেইন হচ্ছে। অ্যাবসলিউটলি, ঠিক আছে। Okay. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই গেইনটাকে আমি ডেবিট ক্রেডিট কি করবো? বইতে নাই, বাট লেট আস ডিসকাস দিস। এই করা উচিত অ্যাকাউন্টিং। গেইনটাকে স্যার আমরা প্রফিট এন্ড লসের আদার্স ইনকাম হিসেবে দেখাতে পারি স্যার, নন অপারেটিং ইনকাম হিসেবে গুড, এটা তো করলেন, কিন্তু অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি করি আমরা? মানে প্রফিট অন লস, মানে কি ইয়ে, ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট হচ্ছে আমার ক্রেডিট, কাকে ডেবিট করি? টেল মি। ঠিক আছে, আমরা এই জিনিসটাই আসবো। ঠিক আছে, এই নলেজ গুলো আমরা গ্যাদার করবো। সো প্রথমত ডিসপোজালের একটা বেসিক এক্সাম্পল আপনারা দেখি। ঠিক আছে, যেটা ভ্যালু থাকবে আমার অ্যাসেটের, ওই ভ্যালুটা নিব, সাথে আমার যেটা গেইন আছে সেটাকে আমি প্লাস করে আর কি আলাদা হিসেবে দিব। এটা গেইন আমি বলি ইয়ে আছে, এটা যেটা হয় ডিসপোজাল অ্যাকাউন্টকে ডেবিট করে আমরা মানে প্রফিট অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট আমরা ক্রেডিট করি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। আমি ডিসপোজাল অ্যাকাউন্ট আমি একটু পর, এখনই আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আরেকটা ওয়ার্ক এক্সাম্পল করে নিই। ওকে, পেজ নাম্বার 251। A business purchased a machine on 1st July, এই যে দেখেন ফ্র্যাকশন পিরিয়ড চলে আসছে, 1st July 2001 for 39,000. The machine has an estimated residual value of 3,000 and a lifespan of 8 years. The machine was sold for 18,600 on 31st December 2004. দেখেন, আমি জুলাইতে কিনেছি 2001, তার মানে জুলাই 2001-এর 31st ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 6 মাস। ওকে, আর তারপর হচ্ছে 2002 পুরা, 2003 আর 2004, তার মানে এই মেশিনটা ব্যবহৃত হয়েছে আপনার 3.5 বছর। ওকে, তাহলে 3.5 বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লাগবে আপনার। To make the sale, business have to incur dismantling costs and costs of transporting the machine to the buyer's premises for 1,200 টাকা. This is also very important. একটা কথা আমরা বলছিলাম আপনাকে যে আমরা যে ডিসপোজাল প্রসিড, যে কথাটা বলে থাকি যে ডিসপোজ করে যে টাকাটা পাচ্ছেন, সেই টাকার কথা বলা হয়েছে কত? 18,600 টাকা পেয়েছেন, রাইট? ঠিক আছে, এই 18,600 থেকে কিন্তু আপনাকে 1,200 টাকা বিয়োগ দিতে হবে, বিকজ দিস ইজ দি কস্ট অফ ডিসপোজাল। তাহলে আমরা আরেকটা এখানে এই অঙ্কটা যখন করছি আমরা দুইটা প্যারামিটার ডিফারেন্ট দেখতে পাচ্ছি। এক হচ্ছে আমরা যে ফিক্সড অ্যাসেট পারচেস করেছি আগেরটাতে কি ছিল, ওটা সারা বছর ধরে চার্জ হয়েছে ডেপ্রিসিয়েশন, কিন্তু এবার হবে ফ্র্যাকশন পিরিয়ডে। আরেকটা জিনিস আমরা ফোকাস করলাম যে ডিসপোজ করে আমরা যে টাকাটা পেয়েছি, কিন্তু এই ডিসপোজ করতে আমার কিছু খরচাও গিয়েছে। তাহলে আমি ডিসপোজাল প্রসিড হিসাবে কত টাকা শো করবো? মানে ডিসপোজাল প্রসিড থেকে আমরা এই কস্ট অফ মেকিং দ্য সেল, এটাকে আমরা বাদ দিয়ে যেটা আনবো। ঠিক আছে, আসলে কেন করছি এখানে হচ্ছে, যখন আমরা গেইন বা লসকে ক্যালকুলেট করবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার গেইন বা লস যখন ক্যালকুলেট করবো, আমি তো বারবার বলছি যে আমার ডিসপোজাল প্রসিড থেকে আমি ক্যারিং অ্যামাউন্টকে বাদ দিব। সো আমি যখন এখন ডিসপোজাল প্রসিডকে আমি ক্যালকুলেট করবো, আমি 1,200 টাকা আমার বাদ দিয়ে নিতে হবে, কারণ এই টাকাটা আমার এক্সপেন্স হিসেবে গিয়েছে।
যে টাকাটা আমি ডিসপোজ করে পেয়েছি সেটা পেতে আমার 1200 টাকা খরচ হয়েছে। সো দ্যাট মিনস এই 1200 টাকা আমাকে বিয়োগ দিয়ে আমি যখন প্রফিট এন্ড লস ক্যালকুলেট করব তখন আমাকে এটা কনসিডার করতে হবে। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্টস গুলো আপনাকে বোঝাচ্ছি। তাহলে আপনাকে যেটা বের করতে, ডেপ্রিসিয়েশন চার্জ, আমরা ডেপ্রিসিয়েশন চার্জ কিভাবে বের করতে পারি বলেন? এই অ্যাপ্রোচে যেটা করেছে খুব সহজ একটা অ্যাপ্রোচে গেছে, যে আপনার 35,000 টাকা হচ্ছে কস্ট, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি দিয়েছে, দ্য বিজনেস পারচেজড আ মেশিন অফ টাকা 1st July ফর 39,000। আচ্ছা, এই 39,000, ঠিক আছে, মেশিন হ্যাজ এন এস্টিমেটেড রেসিডুয়াল ভ্যালু অফ 3,000 টাকা, লাইফ অফ আপনার হচ্ছে 8 ইয়ার্স। তাহলে হবে এটা আপনার 39, আমি তো অঙ্কটা করে আপনাকে দেখাই জিনিসটা। কস্ট 39,000, ঠিক আছে, আপনার এটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পরে ডিসপোজাল ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু অফ 3,000, ওকে, আর লাইফ হচ্ছে তার 8 ইয়ার্স। ওকে, তাহলে আমার ডেপ্রিসিয়েশন যদি আমি বের করতে চাই, কিভাবে বের করবো? পার ইয়ার ডেপ্রিসিয়েশন, কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা গেল ডিভাইডেড বাই 8, ঠিক আছে, 4,500 হচ্ছে আমার পার ইয়ার ডেপ্রিসিয়েশন। এই অঙ্কতে একটা কাজ করেছে, সে মান্থলিও বের করেছে। সে মান্থলি বের করছে কি, এই ইয়ারলি ডেপ্রিসিয়েশনটাকে সে 12 দিয়ে ভাগ দিছে, ডিভাইডেড বাই 12, তার মানে 375 টাকা হচ্ছে আমার মান্থলি ডেপ্রিসিয়েশন। কেন সে মান্থলি ডেপ্রিসিয়েশন করেছে? কারণ আমার ফার্স্ট ইয়ার যখন আমি মানে ফিক্সড অ্যাসেটটা কিনে আনছি, আমি কিন্তু ফ্র্যাকশন পিরিয়ড ইউজ করেছি, জুলাই থেকে ইউজ করেছি। তাহলে টোটাল আমার ডেপ্রিসিয়েশন মান্থ হচ্ছে কত? 3 বছর ফুল, ঠিক আছে, 3 বছর ফুল ইউজ করেছি প্লাস 6 মাস, তার মানে আমার ডেপ্রিসিয়েশন মান্থ কত হয়েছে? 36 প্লাস আরো 6, 42 মাস আমি ডেপ্রিসিয়েশন করেছি। তার মানে 375 মাল্টিপ্লাই বাই 42, 15,000 আপনার 750 হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা বের করতে কি আপনাদের কোনো চ্যালেঞ্জ আছে? টেল মি রাইট নাও। স্যার আবার একটু বলবেন স্যার, বেখেয়াল হয়ে গেছিলাম। আচ্ছা, আবার বলি। ফার্স্ট অফ অল ফরমোস্ট হচ্ছে আপনার অ্যাসেটের দাম কত? স্যার 39,000। আচ্ছা, 39,000, ঠিক আছে। আমার অ্যাকুমুলেটেড আমার ইয়ে কত, রেসিডুয়াল ভ্যালু কত? পড়ে দেখেন, এই জন্য বলছি আপনি আমার কথা মানে বেখেয়াল হন, কিন্তু বইটা তো আছে আপনার কাছে, পেজ 251, ওয়ার্ক এক্সাম্পল, ঠিক আছে। আপনার কস্ট হচ্ছে 39,000 আর রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 3,000, অল গিভেন, ঠিক আছে। লাইফও আছে আপনার 8। আমাকে 3টা জিনিস লাগে যখন আমি ডিসপোজাল করি, ডিসপোজাল আসবে এক্সামে, আমি এতটুকু বলছি। কস্ট লাগবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লাগবে, ঠিক আছে, আপনাকে তারপর ডিসপোজাল প্রসিড লাগবে। এই 3টা জিনিস হলে আপনি গেইন বা লস আপনি বের করে ফেলতে পারবেন। কারণ কি করেন, তখন আপনারা যেটা করেন, ডিসপোজাল প্রসিড থেকে আপনি ক্যারিং অ্যামাউন্ট, এই দুটা মিলে কিন্তু আমার ক্যারিং অ্যামাউন্ট, ঠিক আছে, এই দুটাকে আমরা তখন বিয়োগ করি। আপনার ডিসপোজাল প্রসিড থেকে আমরা ক্যারিং অ্যামাউন্ট বিয়োগ করলে যদি বেশি হয় তাহলে হচ্ছে আমার গেইন, কম হলে হচ্ছে আমার লস। কঠিন কিছু না, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন মান্থলি বের করেছে, মান্থলি বের করে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করেছে। এখন আমি কি করব, আমার কস্ট আছে, যদি ক্যারিং অ্যামাউন্ট বের করতে চাই, ঠিক আছে, ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 39,000 মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। আর আমার ডিসপোজাল কত? ডিসপোজাল ভ্যালু হচ্ছে 18,000, আপনার হচ্ছে 600 টাকা হবে। দেখেন এইখানেই এমসিকিউ তে আপনারা মিস্টেক করে ফেলবেন। আমরা দেখতে পাচ্ছি ক্যারিং অ্যামাউন্ট বেশি, ডিসপোজাল ভ্যালু কম, তার মানে হচ্ছে আমার লস হয়েছে, ঠিক আছে। কিন্তু এই লসের অ্যামাউন্টটা আমার ভুল হবে। কারণ কি, আমি একটা কথা বারবার বলছি, ডিসপোজাল ভ্যালুতে আমাকে খেয়াল করতে হবে যে কস্ট অফ ডিসপোজাল আছে কিনা, তাই না? সো কস্ট অফ ডিসপোজাল আমি সেল করে পেয়েছি 18,600 টাকা, কিন্তু এটাকে সেল করতে আমার লেগেছে আরো 1200 টাকা খরচ হয়েছে। তাহলে আমি ডিসপোজাল ভ্যালু আসলে কত টাকা শো করা উচিত? 17,000। ভেরি গুড, ঠিক আছে। এখানে 1200 টাকা বাদ দিয়ে আমাকে হিসাব করতে হবে। সো এই জিনিসটা মানে ইটস দি অনলি ডিফারেন্স বিটুইন মিস্টেক আর আপনার ইয়ে, মানে কারেক্ট অ্যান্সার আর মিস্টেকের মধ্যে এটা হচ্ছে পার্থক্য।
দিস ইজ ইউর অ্যান্সার, দিস শুড বি ইউর অ্যান্সার। কারণ এমসিকিউ তে এই জিনিস আসবে, বাট আপনার একটা অ্যান্সার থাকবে 4657। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাইলে আমি এই জিনিসটা পড়াতাম না কনসেপ্টস এর জন্য। আচ্ছা, এবার আমরা যাব অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। আচ্ছা, একটু আগে আমরা বলেছিলাম যে যখন আমরা ডিসপোজ করি আমরা কি করি, ফার্স্ট অফ অল একটা ডিসপোজাল টি অ্যাকাউন্ট ওপেন করি। ডিসপোজাল টি অ্যাকাউন্ট ওপেন করে যে ফিক্সড অ্যাসেটটা আমরা পারচেস করেছি সেই ফিক্সড অ্যাসেটের যে কস্ট আছে তাকে আমরা কি করি, ব্যালেন্স শিট থেকে বের করে দিই, তাই তো? কারণ সে ডিসপোজ হয়ে গেছে, এখন ব্যালেন্স শিটে কি অ্যামাউন্টটাকে আমি কস্ট হিসাবে ক্যারি করবো না। সো ফার্স্ট কাজ হচ্ছে আমি ডিসপোজাল অ্যাকাউন্টকে ডেবিট করে আমি নন কারেন্ট অ্যাসেট যে অ্যামাউন্ট আছে তাকে আমি ক্রেডিট করব। এই কাজটা হচ্ছে দ্য কস্ট অফ অ্যাসেট ইজ রিমুভ ফ্রম ব্যালেন্স শিট, কারণ সে ডিসপোজড। নাম্বার 2, এবার আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যতটুকু হচ্ছে সেটাকে আমি ডিসপোজ করব। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এতদিন যাবত কি হয়ে আসছে, ক্রেডিট হয়ে আসছে আমার। সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমি ডেবিট করে ডিসপোজাল অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করব। এটা হচ্ছে আমার একদম শুরু থেকে ডিসপোজালের আগ মোমেন্ট পর্যন্ত যতটুকু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়েছে। এন্ড ডেপ্রিসিয়েশন যেহেতু আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু আমার ক্রেডিট হয়, এখন তাকে আমি ডেবিট করব, করে ডিসপোজাল অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করব। নাম্বার 3, ডিসপোজাল প্রসিড যে টাকাটা আমি পেয়েছি ক্যাশকে আমি ডেবিট করব, ঠিক আছে, আর ডিসপোজাল অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করব। এই তিনটার যে গ্যাপ থাকবে দ্যাট ইজ মাই গেইন অর লস, যেটা কিনা আমার ডিসপোজাল অ্যাকাউন্টে আমরা দেখতে পাই। ঠিক আছে, সো লেটস হ্যাভ আ লুক। এই জিনিসটাই আমি আপনাদেরকে নিয়ে আসি এখানে। ঠিক আছে, ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রথমত আমরা কি বলি, যে কনসেপ্ট গুলো বুঝেন। এই যে কস্ট আমি ক্যারি করছি ব্যালেন্স শিটে, কস্টকে আমি কি করব, রিমুভ করব। সো কস্ট আমার কি হয়ে থাকে সবসময় বলেন, ফিক্সড অ্যাসেটের কস্ট, ইজ ইট ডেবিট অর ক্রেডিট ব্যালেন্স? ডেবিট। ডেবিট। তাহলে ডেবিটকে সরাতে গেলে আমার কি করতে হবে, আমার তাকে ক্রেডিট করতে হবে। Credit. হ্যাঁ, সবসময় লজিকে আসবে। ঠিক আছে, কস্ট ইজ অ্যান অ্যাসেট, মানে অ্যাসেটকে যখন আমি সরাবো তখন আমার তাকে ক্রেডিট করতে হবে। তাহলে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হচ্ছে, ফিক্সড অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট ক্রেডিট, ডিসপোজাল অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট। Debit. ঠিক আছে, এই যে লেটস জাস্ট সে আমি তাকে সরিয়ে দিলাম এখান থেকে। ওকে, এক, এখানে অ্যামাউন্ট ধরেন 1000 আমি সরিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমার এতদিন ধরে যে বিল্ড আপ হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তার জন্য তাকে আমার সরিয়ে দিতে হবে। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোন দিকে থাকে সবসময়, Credit. ক্রেডিটে থাকে। তাকে সরাতে গেলে কি করতে হবে, Debit. ডেবিট করতে হবে। তাইলে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে, ডিসপোজাল অ্যাকাউন্ট, ডিসপোজাল অ্যাকাউন্টে ক্রেডিট করব, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, Debit. ভেরি গুড। ঠিক আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেস 200 টাকা আমি তাকে সরিয়ে দিলাম। ঠিক আছে, আমরা দেখি বুঝতে পারতেছি তার ক্যারিং অ্যামাউন্ট কত হবে, ক্যারিং অ্যামাউন্ট 800 টাকা হবে, দেখে আমরা বুঝতে পারতেছি। এইবার আমি যে সেল করলাম, আমি সেল করে আমার কয়েকটা জিনিস হতে পারে। এক, আমি সেল করে পেতে পারি প্রসিডস। প্রথমত প্রসিডস হলো আমার 950 টাকা আমি প্রসিডস পেলাম। ঠিক আছে, দেখেন এই যে সেলস প্রসিডস হয় এটা কি পাচ্ছি, আমি ক্যাশ পাচ্ছি, তাই তো? তাহলে আমি ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করব আর ডিসপোজাল অ্যাকাউন্টকে ক্রেডিট করব। তাইলে এই যে এখানে আমি ক্যাশ বা প্রসিডস লেখে সেখানে আমি কত টাকা লিখবো, এখানে 950 টাকা আমি লিখবো এখানে। ঠিক আছে, এই তো গেল। এইবার আমি দেখবো যে তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা যে গেইন না লস হলো। আমরা এই টি অ্যাকাউন্ট করা লাগবে না, আমরা দেখেই বুঝতে পারতেছি যে এখানে গেইন হয়েছে, কারণ সেলস প্রসিডস আর মোর দ্যান মাই ক্যারিং অ্যামাউন্ট, তাই তো? তাহলে গেইন হলে আমরা কি, কত টাকা গেইন, প্রসিডস মাইনাস ক্যারিং অ্যামাউন্ট, এই 150 টাকার গেইন। এই 150 টাকার গেইন আমরা কোন সাইডে রাখবো, অন দ্য ডেবিট সাইড না ক্রেডিট সাইড? সেটা হবে কি আমার ম্যাচিং ফিগার। আমরা দেখছি যে এখানে দুই সাইড যদি হিসাব করি, আমার ক্রেডিট সাইড অফ ডিসপোজাল অ্যাকাউন্ট ইজ গ্রেটার দেন দ্য ডেবিট সাইড অফ মাই ডিসপোজাল। তাহলে আমার ব্যালেন্সিং করতে হবে ডিসপোজাল অ্যাকাউন্টকে ডেবিট সাইডে, এটাই হচ্ছে আমার গেইন, এই ব্যালেন্সিং ফিগারটা। ঠিক আছে, উল্টাটাও হতে পারে আপনাদের। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে ডিফারেন্ট এটা দেখাবো, খুব সহজ, বাট এই জিনিসগুলোতে কোনো উইকনেস রাখবেন না। এইবার আমার ক্যারিং অ্যামাউন্ট জানি আমার 800, কিন্তু আমি প্রসিড পেয়েছি আপনার 650 টাকা পেয়েছি। ঠিক আছে, তাইলে আমার এখানে কি হলো, লস হলো।
তাহলে আমরা যদি আবার টি অ্যাকাউন্টে যাই, আমার কস্ট হচ্ছে গিয়ে ডিসপোজাল অ্যাকাউন্টে ডেবিট, ঠিক আছে, আমার ডিসপোজাল অ্যাকাউন্টে ক্রেডিট করবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বই থেকে বের করে দিচ্ছি তাদেরকে। ওকে, আর টাকা পেয়েছি কম, 650 টাকা পেয়েছি, which means আমার ডেবিট সাইড এইবার বেশি, ক্রেডিট সাইড আমার কম। ঠিক আছে, তাইলে আমাকে কি করতে হবে এখানে? এখানে হবে গিয়ে আপনার ক্রেডিট লস লস। লস অন সেল। ঠিক আছে, দিস ইজ মাই ব্যালেন্সিং ফিগার। এই টি অ্যাকাউন্ট করেও করতে পারেন, টি অ্যাকাউন্ট ছাড়াও করতে পারেন, বাট অল ইউ নিড টু নো, ক্যারিং অ্যামাউন্ট বের করতে হবে, প্রসিড বের করতে হবে। যদি প্রসিডের ভিতর আপনার কি থাকে, প্রসিডের ভিতর যদি আপনার ওই যে ইয়ে থাকে, কস্ট অফ ডিসপোজাল কস্ট থাকে, থাকে সেটাকেও আপনাকে ডিডাক্ট করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। আচ্ছা, তো এই গেল আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। খুব কুইকলি আপনারা জিনিসটা বুঝে গেছে। আরেকটা জিনিস আমাদের এক্সামে আসে, যেটা নিয়ে আসলে স্টুডেন্টরা অনেক কনফিউজড হয়। এটা আসলে বইতে নাই, যে কারণে করবেন কি করে, যে আপনি রিভ্যালুড অ্যাসেট, যখন আমরা একটু আগে রিভ্যালুয়েশন স্টাডি করেছিলাম, রাইট? সো আজকে রিভ্যালুড একটা অ্যাসেট যদি ডিসপোজাল হয়, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনেন, আমার কিন্তু কাজ খালি গেইন বা লস ক্যালকুলেট করে শেষ না। ওই যে রিভ্যালুয়েশন আমি করেছিলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে টাকাটা পড়ে আছে আমার, তাকে কিন্তু কি করতে হবে, আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে তাকে রিটেইন আর্নিংস আমার নিয়ে আসতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ মিনস, আমি আবার কথাটা বলি, আপনি যখন অ্যাসেট ডিসপোজ করবেন, আপনাকে খেয়াল করতে হবে যে ওই অ্যাসেটের কোনো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আছে না নাই। ওকে, সো রিভ্যালুয়েশন অ্যামাউন্ট যদি ওখানে থেকে থাকে, আমাকে কি করতে হবে, রিভ্যালুয়েশন অ্যামাউন্টটাকে এখন ছেড়ে দিতে হবে, কারণ ওই রিভ্যালুয়েশন হচ্ছে আনরিয়ালাইজড গেইন। সো ওয়েন ইউ হ্যাভ রিয়ালাইজ দ্য গেইন, আপনার কাজ কি হবে, ওই আনরিয়ালাইজড গেইনটাকে রিয়ালাইজ করতে হবে। তখন আমরা কি করবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট করব, আর ক্রেডিট কাকে করব, আনরিল রিটেন্ড আর্নিংস। ভেরি গুড, ভেরি গুড তানভীর, একদম অন পয়েন্ট। কারণ আমাকে ওই রিয়ালাইজ করে রিটেন আর্নিংস এর হাত দিব। এখন দেখেন, আরেকটা কোশ্চেন আছে, ওগুলো কনসেপ্টের কোশ্চেন, মুখস্থ না করে এভাবে যাবো। অনেকে আমার স্টুডেন্টরা বলে যে তাকে কেন আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে শো করি না। তানভীর, ইউ মাস্ট অ্যান্সার দিস, বিকজ আই বিলিভ ইউ ক্যান। ঠিক আছে, যে কেন রিটেন আর্নিং আমি দিচ্ছি, কেন আমি তাকে কারেন্ট ইয়ারের গেইন লসে দিচ্ছি না? So quite not sure. আচ্ছা ঠিক আছে, নট আ প্রবলেম। এটা ইজ আ টাফ থিং টু সে, কারণ আমি বলি, আজকে আমি যখন রিভ্যালুয়েশনটাকে রিয়ালাইজ করে নিয়ে আসছি, আমি কারেন্ট ইয়ারে যদি প্রফিটে নেই, খেয়াল করে দেখেন, এই যে প্রফিটটা আমার আজকের বইতে যে আমি আজকে রিকগনাইজ করবো, এটা কি আমার কারেন্ট ইয়ারের প্রফিট? ডেফিনেটলি নট। এটা হচ্ছে যেই দিন থেকে আমি রিভ্যালুয়েশন করেছি, সেই দিন থেকে আজকের ডিসপোজাল পর্যন্ত আমার এই রিভ্যালুয়েশন গেইনটা কিন্তু আমার পিরিয়ডিক্যালি আমি তাকে রেকগনাইজ করতে পারতাম, আর যদি করতাম সেটা আমার ইয়ার বাই ইয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসতো, মানে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে আমার আসতো। কিন্তু যেহেতু আমি তাকে ধরেন রিভ্যালুয়েশনের 3 বছর পর সেল করেছি, আজকে এসে আমি তাকে ইনকামে রিকগনাইজ করবো, কিন্তু এই 3 বছরের যে ইনকাম আছে সেটা তো আমার আজকে ডাইরেক্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি আমি রিকগনাইজ করি, দ্যাট উড বি মিসলিডিং। এই জন্য আমাকে যেটা করতে হয়, আমি তাকে রিটেন আর্নিং দিয়ে শো করবো। দিস ইজ দি লজিক, ভেরি টাফ লজিক। ঠিক আছে, Yes. রিয়ালাইজ করছি ঠিকই, কিন্তু আমার গেইন লস দিয়ে রিয়ালাইজ করছি না, তাকে আমার রিটেন আর্নিংস দিয়ে যাচ্ছে। এটার আরেকটা লজিক আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি কারেন্ট ইয়ারের প্রফিট এন্ড লস দিয়ে রিকগনাইজ করতাম, আমার অপারেটিং প্রফিট আসলে মিসলিডিং হতো। এটা কিন্তু আমার অপারেটিং প্রফিট না। ঠিক আছে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্টস টু নো, এই জিনিসটা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, অ্যাসেট রেজিস্টার। ঠিক আছে, আই গেস দিস ইজ গুড টু গো। আমরা আরেকটা সাম করবো ডিসপোজাল অ্যাকাউন্টে, না এটা করার দরকার নাই, টি অ্যাকাউন্ট আমাদের আর আসে না। আচ্ছা, একটা জিনিস মিস হয়ে যাচ্ছিল, যেটা বলে আসলে অনেক খারাপ হতো। আমরা ডিসপোজাল নিয়ে কাজ করেছিলাম কিসের, স্ট্রেট আপ ডিসপোজাল, ক্যাশ রিসিভ করেছি ডিসপোজ করে, রাইট? নাও হোয়াট অ্যাবাউট পার্ট এক্সচেঞ্জ? এইটা হচ্ছে গিয়ে আসল ডিফিকাল্টি। ঠিক আছে, আমাকে ওই জিনিসটা এক সময় খুব এফেক্ট করতো, আপনার ডিসপোজাল অফ পার্ট এক্সচেঞ্জ। এখানে দুটা সাম আছে, আপনাদেরকে জানতে হবে এই জিনিসটা। ঠিক আছে, সো পার্ট এক্সচেঞ্জ মানে কি? লেটস জাস্ট সে যে আমার কাছে আছে অ্যাসেট এ, ঠিক আছে, আপনার কাছে আছে অ্যাসেট বি, আপনি অ্যাসেট বি সেল করেন। ঠিক আছে, আপনার বিজনেস হচ্ছে সেলিং মেশিনারি, ওকে, আর আমার বিজনেস হচ্ছে সেলিং প্রোডাক্টস।
সো আমি আজকে যে আপনার কাছ থেকে যখন আমি অ্যাসেট কিনতে যাব, when I wish to buy asset B, আপনি আমাকে বললেন there are two offers, যে স্ট্রেট আপ আমি আপনাকে অ্যাসেট বি ক্যাশ দিয়ে কিনে নিতে পারি, আর আরেকটা অফার আপনি আমাকে দিয়েছে যে ঠিক আছে আপনি আমাকে ফুল ক্যাশ দিতে হবে না অ্যাসেট বি, আপনি আমাকে অ্যাসেট এ দিবেন, অ্যাসেট এ প্লাস ক্যাশ দিবেন। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে আমি আপনার কাছ থেকে এই অ্যাসেটটা কিনে নিয়ে আসতে পারি। তাহলে দেখেন, আমি যখন আপনার কাছ থেকে অ্যাসেট বি পারচেজ করব, আমার জন্য কস্ট কি হবে তখন? অ্যাসেট বি এর যে কস্ট, দ্যাট উড বি মাই কস্ট, যেটা কিনা আমার ইকুইভ্যালেন্ট অফ হোয়াট, অ্যাসেট এ প্লাস ক্যাশ। এটা কি ক্লিয়ার? চিন্তা করে বলেন, আই এক্সপেক্ট কোশ্চেনস। এটা সহজ না এটা, ঠিক আছে। পার্ট এক্সচেঞ্জ মানে হচ্ছে আপনি স্ট্রেট কিনে নিতে পারতেন টাকা দিয়ে অ্যাসেট বি, আবার আরেকটা হচ্ছে আপনি অ্যাসেট বি কিনেছেন ঠিকই, সেখানে আপনি আপনার অ্যাসেট এ দিয়ে দিয়েছেন আর তাকে সাথে কিছু টাকাও দিয়ে দিয়েছেন, কারণ অ্যাসেট এর ভ্যালু তো কম, এটা ইউজড হয়ে শেষের দিকে আছে, ঠিক আছে। সো কম দামে কিনতে পারছেন, এটাই হচ্ছে কি অ্যাডভান্টেজ। তো যখন আপনি কস্ট হিসাবে রেকগনাইজ করবেন, আপনি তাকে কি করবেন, অ্যাসেট বি এর কস্ট অর অ্যাসেট এ এর ভ্যালু প্লাস ক্যাশ দিয়ে যেটা পাচ্ছেন, দ্যাট ইজ ইউর কনসিডারেশন। সো পার্ট এক্সচেঞ্জে বা এনি কাইন্ড অফ ডিসপোজাল আমার কি কি লাগে বলেন? নর্মাল ডিসপোজাল আমার কি লাগে? কস্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আরেকটা থাকে আমার প্রসিডস লাগে, রাইট? আচ্ছা, এই কস্ট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি? এই দুটো হচ্ছে আমার ক্যারিং অ্যামাউন্ট। আচ্ছা, আর প্রসিডস। তাহলে যখন আমি এখন পার্ট এক্সচেঞ্জ করবো ডিসপোজাল, তখন আমার ক্যারিং অ্যামাউন্ট কি হবে? চিন্তা করে বলেন, যখন আমি পার্ট এক্সচেঞ্জ নিয়ে কাজ করবো আমার ক্যারিং অ্যামাউন্ট কি হবে? প্রসিড কি হবে, ক্যারিং অ্যামাউন্ট কি হবে? অ্যাসেট বি এর নর্মাল যেই ভ্যালুটা, যেই প্রাইসে আমরা কিনতে পারি, মাইনাস অ্যাসেট এ এর সাথে অ্যাডিশনাল যেটা দিতে হবে। তো এখানে অ্যাসেট এ এর জন্য সেলার আমাকে যতটুকু কনসিডার করছে এটা হচ্ছে আমার প্রফিট। মানে সেলার যেটা কনসিডার করছে, এখানে ওয়ার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে সেলার যেটা কনসিডার, নট আমি যেটা ক্যারিং অ্যামাউন্ট নিয়ে বসে আছি, ঠিক আছে। কারণ আমার তো কস্ট আছে অ্যাসেটে, আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, দ্যাট উড বি মাই ক্যারিং অ্যামাউন্ট। কিন্তু সেলার যেটা কনসিডার করছে, দ্যাট উড বি মাই পার্ট এক্সচেঞ্জের আমার প্রসিডের জন্য, ক্যালকুলেশনের জন্য কনসিডারেশন হিসেবে তাকে দরকার আছে, ঠিক আছে। কারণ দেখেন, আমি যদি আজকে এটা আমি এক্সাম্পল দিয়ে যাবো, আপনাদের টেনশনের কোনো কারণ নেই, বাট কনসেপ্ট গুলা দিচ্ছি আগে। আমি যদি জানি যে আমার ফিক্সড অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 800 টাকা, কিন্তু তার সাথে যখন পার্ট এক্সচেঞ্জ করেছি, ঠিক আছে, আমার অ্যাসেট বি এর যে ভ্যালু আছে, লেটস জাস্ট সে যে অ্যাসেটের বি এর ভ্যালু হচ্ছে 1150 টাকা। এখন দেখা গেল আমি তাকে 250 টাকা দিয়েছি, আর বাকিটা হচ্ছে আমার কনসিডারেশন। লেটস জাস্ট সে এভাবে আসি, অ্যাসেট বি এর ভ্যালু 2000 টাকা, ঠিক আছে, অ্যাসেট ইজ 2000, আমি তাকে ক্যাশ দিয়েছি, লেটস জাস্ট সে যে 550 টাকা ক্যাশ দিয়েছি, তাহলে তার কনসিডারেশন কত? কনসিডারেশন ফর 1450। গুড, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আপনারা শিখবেন এইটা। আর আমার ক্যারিং অ্যামাউন্ট কত? আমি এটা আসছি, ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে আমার অ্যাসেট এর কস্ট ছিল হচ্ছে, লেটস জাস্ট সে এটাকে একটু ডিফারেন্ট ভাবে হিসাব করি, 1000 টাকা, ঠিক আছে। আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 300 টাকা আসছে, তাহলে আমার ক্যারিং অ্যামাউন্ট ইজ 700। 700। এইবার আমি চিন্তা করে দেখেন যে আজকে আমি গেইন বা লস যখন ক্যালকুলেট করি, যখন নর্মাল স্ট্রেট আপ ক্যাশ করতাম, আমার কি লাগতো? দুটো জিনিস লাগতো, একটা হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট আর একটা ছিল প্রসিডস। বাট যখন আমরা পার্ট এক্সচেঞ্জ করবো, আমার দুটো জিনিস লাগবে, ক্যারিং অ্যামাউন্ট ইজ জাস্ট দ্য সেম, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কনসিডারেশন, যে সে কি কত টাকা আমাকে এখানে ইয়ে করেছে। সো এক্সাম্পলটা আরো সহজ হতো যদি আমি আপনাকে এটা উল্টাটা যদি নিয়ে আসতাম, সে ক্যাশ দিচ্ছেন 1450, ঠিক আছে, আর কনসিডারেশন হচ্ছে আপনার 550 টাকা সে কনসিডার করছে, ঠিক আছে। সো এই দুটো জিনিস আমার লাগবে। তাইলে আমাকে বলেন, এই পার্সপেক্টিভে আমি যে অ্যাসেট এ ডিসপোজ করে অ্যাসেট বি নিয়ে আসছি, আমি কি গেইন করেছি না লস করেছি? লস করেছি 150 টাকা। ভেরি গুড, নাইস, ভেরি গুড। আবার আমি আপনাদেরকে বাকিতে জন্য বলছি, আই নো দিস ইজ নট ইজি, ঠিক আছে।
আমি যখন অ্যাসেট এ প্লাস কিছু ক্যাশ দিয়ে আমি যখন অন্য একটা অ্যাসেট নিয়ে আসছি, আমাকে ফার্স্ট কনসিডার করতে হবে যে আমি অ্যাসেটের বি এর দামটাকে আগে আপনাকে লাগবে। ঠিক আছে, অ্যাসেট বি এর ভ্যালু লাগবে। অ্যাসেট বি এর ভ্যালুর দাম হচ্ছে 2000 টাকা করে। তো 2000 টাকা যখন আমি একটা অ্যাসেট পারচেস করছি, আমি 1450 টাকা দিচ্ছি, প্লাস আমি আমার অ্যাসেট এ দিয়ে দিচ্ছি। তাহলে তার কাছে অ্যাসেট এ এর ভ্যালু হচ্ছে 550 টাকা, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনাকে কি করতে হবে? আপনার কাজ হবে যে ক্যারিং অ্যামাউন্ট বের করা, যেটা আপনি সহজেই বের করতে পারবেন, যে আপনার কস্ট মাইনাস অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন করে আপনি আপনার অ্যামাউন্ট পাচ্ছেন ক্যারিং অ্যামাউন্ট। তাইলে আমার প্রফিট না লস হচ্ছে আমরা যেটা জানি যে স্ট্রেট আপ ডিসপোজালে কি হয়, প্রসিড মাইনাস ক্যারিং অ্যামাউন্ট। আর পার্ট এক্সচেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার কনসিডারেশন, ঠিক আছে, মাইনাস হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট। তার কাছে অ্যাসেটের ভ্যালু হচ্ছে 550, আপনার কাছে অ্যাসেটের ভ্যালু ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 700 টাকা করে। দ্যাট মিনস আমার 150 টাকা আমার লস হচ্ছে, লস অন এক্সচেঞ্জ অফ ফিক্সড অ্যাসেট নিয়ে। ঠিক আছে, আসেন আমরা সাম করি, তাহলে ইট উইল বিকাম ইজি। ওয়ার্ক এক্সাম্পল 252, ঠিক আছে, অ্যাকাউন্টিং ফর ডিসপোজালস অফ নন কারেন্ট অ্যাসেটস গিভেন ইন পার্ট এক্সচেঞ্জ। আচ্ছা, এটাকে আমি কনসিডারেশনও বলি, বইতে যে টার্মটা ইউজ করে সেটা হচ্ছে পার্ট এক্সচেঞ্জ ভ্যালু বলে। ওকে, আচ্ছা, অ্যাসেট এ কস্টিং 20,000 টাকা, আসি আমরা এখান থেকে। ঠিক আছে, একটা একটা করে লিখে রাখতে হবে আমার। অ্যাসেট এ কস্ট হচ্ছে 20,000 টাকা, ইজ অ্যাকুয়ার্ড বাই দ্য বিজনেস ফর 12,000 টাকা ক্যাশ। তার মানে এই অ্যাসেটটা আমি পারচেজ করেছি আমি। ঠিক আছে, সো পারচেজ করতে আমার ক্যাশ দিয়েছি কত টাকা? ক্যাশ দিচ্ছি হচ্ছে 12,000 টাকা ক্যাশ। ঠিক আছে, প্লাস ইটস ওল্ড অ্যাসেট বি। আচ্ছা, আমি অ্যাসেট এ কিনতে আমি ক্যাশ দিয়েছি 12,000, আর পার্ট এক্সচেঞ্জ ভ্যালু কত টাকা? 8,000। হ্যাঁ, পার্ট এক্সচেঞ্জ ভ্যালু অফ বি। আমি বি প্লাস ক্যাশ দিয়ে আমি আমি আমার অ্যাসেট পারচেস করেছি 20,000 টাকা দিয়ে। তার মানে আমার ক্যাশের বাকিতে যেটা আছে দ্যাট ইজ মাই পার্ট এক্সচেঞ্জ ভ্যালু বা কনসিডারেশন। ঠিক আছে, এই জিনিসটাকে আমার দরকার গেইন বা লস ক্যালকুলেট করতে। ঠিক আছে, এবার আমি ফেরত আসছি। This amount must be compared with asset B's carrying amount in order to establish profit and loss on asset B's disposal. এটা আপনাকে বলে দিল যে এই ভ্যালুটা আপনার দরকার হবে গেইন লস ক্যালকুলেট করতে। ওকে, এবার অ্যাসেট বি যেটাকে আমি ডিসপোজ করেছি, ডিসপোজাল যেটা অ্যাসেট বি, তার কস্ট আছে কত? 15,000 টাকার কস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে ইট হ্যাজ 400 ডেপ্রিসিয়েশন চার্জ ইন রেসপেক্ট অফ ইট। আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 4,000 আছে। ওকে, সো ইটস ক্যারিং অ্যামাউন্ট। সো আপনি যখন তার ক্যারিং অ্যামাউন্ট ক্যালকুলেট করছেন কত পাচ্ছেন? 15,000 মাইনাস 4,000, দ্যাট ইজ 11,000। আচ্ছা, দ্যাট ইজ ইট। এই দুইটা ভ্যালু দিলেই আমি আমার গেইন বা লস বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমি বিজনেসে কি গেইন না লস করেছি বলেন? সো লস করেছি 3,000। রাইট, কারণ দেখেন আমি আজকে যদি আমার ক্যাশ যদি 12,000 সাথে যদি আমি আমার 8,000 টাকা দিয়ে যদি 20,000 টাকা কিনে নিয়ে আসি, ওর ভ্যালু তো 20,000 টাকা উইদাউট এনি কোশ্চেনেবল ডাউট। বাট যদি এরকম হতো আমি আজকে ক্যাশ 12,000 টাকা না দিয়ে আমি যদি 8,000 টাকার ক্যাশ দিতাম, ঠিক আছে, তাইলে আমার 12,000 থাকতো ওটার ভ্যালু। তাহলে কি হতো? আমার গেইন না লস হতো? সো তখন 1,000 গেইন হতো। ভেরি গুড, একদম অন পয়েন্ট। ঠিক আছে, এইটাই। ঠিক আছে, এখন আমাকে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনাদেরকে বলি। ঠিক আছে, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট একটা একটা করে আসবে। দেখেন কি কি ক্যালকুলেশন করতে হবে। নাম্বার ওয়ান, রেকগনিশন অফ অ্যাসেট এ। আপনি একটা অ্যাসেট পারচেজ করলে আপনি বুক করেন না? সো হোয়াট ইজ ইউর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? সবার আগে অ্যাসেট এ ওর কস্ট বুক করবেন। সেটা কি হবে? ডেবিট হবে। কত টাকা? 20,000 টাকা। ঠিক আছে, ক্রেডিট কে হবে? ক্যাশ পে করেছেন কত টাকা? এক্সাম্পলটা চেঞ্জ করে দিই, বইয়ের এক্সাম্পল নিয়ে যাই। 12,000, এটা হচ্ছে 8,000। ঠিক আছে, সো ক্যাশ পেমেন্ট করেছেন আপনি 12,000 টাকা ক্রেডিট করেছেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি আপনার ডিসপোজাল অ্যাকাউন্ট। এই ডিসপোজাল অ্যাকাউন্টে হচ্ছে আমার পার্ট এক্সচেঞ্জ ভ্যালু ক্রেডিট। দেখেন আপনি যখন ক্যাশ প্রসিড পেতেন তখন আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হতো? ক্যাশ ডেবিট, ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট, রাইট? জি স্যার। সেম থিং
আপনি এখানে যেহেতু ক্যাশ পাচ্ছেন না, বাকি যেটা হচ্ছে সেটা ডিসপোজাল অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সো অ্যাসেটের কস্টকে ডেবিট করে আপনি ডিসপোজাল অ্যাকাউন্টে ক্রেডিট করছেন। এইটা গেল হচ্ছে আপনার রিকগনিশন অফ এ। এরপর যে কাজ, এটা হচ্ছে ডিরিকগনিশন অফ অ্যাসেট বি, মানে অ্যাসেট বি কে বের করে ফেলবেন। তাকে কি করে বের করবেন? প্রথম কথা হচ্ছে আপনার তার ডেপ্রিসিয়েশন যেটা জমলো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটা তো ক্রেডিট থাকে, তাকে আপনি এখন ডেবিট করবেন। তার ডেবিট ডেপ্রিসিয়েশন হচ্ছে 4,000 টাকা করে আপনি যেটা করবেন, কোথায় কার সাথে করবেন? ডিসপোজাল অ্যাকাউন্টের সাথে করবেন। ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট 4,000 টাকা। আবার ওই যে কস্ট আছে, তার দাম ছিল কত? 15,000 টাকা, তাকেও ডিসপোজ করবেন। তাহলে হোয়াট ইজ ইউর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? এবার দিবেন ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট, কত হবে? 15,000 টাকা। আর ক্রেডিট হবে গিয়ে আপনার অ্যাসেট বি, যেটা হচ্ছে তার কস্ট ক্রেডিট। কোনো কোশ্চেন আছে এতটুকুতে? Tell me. এগুলা ক্লিয়ার না করলে আপনাদের কিন্তু পরে সবচেয়ে বাজে যে কাজটা করতে হবে, আবার প্রাইভেট টিউটরের কাছে যেতে হবে, এন্ড দ্যাট ইজ সামথিং ইউ শুড অ্যাভয়েড। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, কারণ স্যার হ্যাঁ, এই পার্টিকুলার ম্যাথের জন্য স্যার ডিসপোজাল ইয়ার যদি আমরা লেজার বানাই, এই লেজারটা কি হবে স্যার? কার জন্য? এই পার্টিকুলার ম্যাথের জন্য আপনি যেটা দেখালেন, ডিসপোজাল অ্যাকাউন্ট যদি একটা লেজার বানাই আমরা, কি অ্যাকাউন্ট? আচ্ছা ঠিক আছে, আমি এখনই দেখাচ্ছি জিনিসটা। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। ডিসপোজালের কাজ সবসময়, লেট মি শেয়ার দিস টু। ডিসপোজালের লেজার ক্যাশেরটা তো বুঝছেন, তো পার্ট এক্সচেঞ্জটা এখন দেখবেন, ঠিক আছে? এটা কোনো কনফিউজিং কিছুই না। সো ফার্স্ট অফ অল, আমরা যখন ডিসপোজাল অ্যাকাউন্ট করি, ডিসপোজাল অ্যাকাউন্ট, এখানে থাকে কস্ট থাকবে আমার, যাকে ডিসপোজ করছি 15,000 টাকা, ঠিক আছে? আমি শেষ করতে পারলে ভালো হতো আপনাদেরকে এটা, তাহলে মিল পেয়ে যেতেন, ঠিক আছে? আচ্ছা, লেট মি ফিনিশ দিস, তাহলে ইজি হবে। রেকগনিশন অর গেইন অন লস, এখানে তো আমরা বুঝতে পারছি যে তার ভ্যালু হচ্ছে আপনার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 11,000 আর পার্ট এক্সচেঞ্জ হচ্ছে 8,000, তাহলে আমার কি হচ্ছে? লস হচ্ছে 3,000 টাকা, রাইট? সো লস জি যদি স্যার। হয়, হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? আমার ইনকাম স্টেটমেন্ট হবে গিয়ে ডেবিট 3,000 টাকা, আর ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? নাও লেট আস কাম ব্যাক হিয়ার, যে যখন ডিসপোজ করি আমার তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে কস্ট, যাকে ডিসপোজ করছি সেটা ডিসপোজাল অ্যাকাউন্টে ডেবিটে বসবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটা হচ্ছে যে ডিসপোজ করছি যে অ্যাসেটটাকে, তার এই পর্যন্ত কত টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে, 4,000। ওকে, তারপর আমরা তাকে নিয়ে আসি কি ক্যাশ কনসিডারেশন, যে কত টাকা সেল করে ক্যাশ পাচ্ছি, বাট দিস ইজ নট গোয়িং টু বি ডান হিয়ার, কারণ সে কি, সে হচ্ছে পার্ট এক্সচেঞ্জ। আমরা ক্যাশের জায়গায় কি পেয়েছি? টেল মি। স্যার অ্যাসেট বিটা নিয়েছিলাম স্যার, রাইট। অ্যাসেট এটা। তো আমরা যখন, খুব মনোযোগ দিয়ে শুনেন, যখন ক্যাশ পেতাম আমরা করতাম কি, ক্যাশ ডেবিট ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? বাট এখানে যেহেতু পার্ট এক্সচেঞ্জ করছি আমরা, ঠিক আছে, পার্ট এক্সচেঞ্জ ইজ ডিফারেন্ট। পার্ট এক্সচেঞ্জে আমরা ক্যাশ পাচ্ছি না, আমরা কি করছি? অ্যাসেট, ঠিক আছে, বি, এটার যে পার্ট এক্সচেঞ্জ ভ্যালু, ঠিক আছে, পার্ট এক্সচেঞ্জ ভ্যালু, সেটাকে আমরা ডেবিট করব, আর ক্রেডিট করব কাকে? ডিসপোজাল অ্যাকাউন্ট। পার্ট এক্সচেঞ্জ ভ্যালু কত? যেটা হচ্ছে তার 8,000। 8,000, ঠিক আছে, ক্রেডিট 8,000। মানে ক্যাশ যেহেতু পাচ্ছি না, ক্যাশের জায়গায় যে কনসিডারেশন আছে, তাহলে ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট, তার মানে হচ্ছে এখানে আমি অ্যাসেট বি নিয়ে আসবো 8,000 টাকা। দেখেন, এটা দিয়েও আপনারা বুঝতে পারবেন, যেটা দিয়ে আমি চাই যে বইয়ের ফর্মুলা দিয়ে আপনারা জানবেন, যে যখন আপনি অ্যাসেট এ পারচেজ করছেন, আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে? অ্যাসেট এ ডেবিট মাস্ট, ক্যাশ হবে ক্রেডিট, কত টাকা দিয়েছেন, আর বাকিটা হচ্ছে আপনার পার্ট এক্সচেঞ্জ ভ্যালু, যেটাই হচ্ছে এই যে এটা আমি আপনাদেরকে করে দেখালাম, যে ডিসপোজাল অ্যাকাউন্টকে আপনি ক্রেডিট করছেন পার্ট এক্সচেঞ্জ ভ্যালু দিয়ে, ঠিক আছে? ডিরিকগনিশন, কস্ট ফেলে দিবেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফেলে দিবেন থ্রু ডিসপোজাল অ্যাকাউন্ট। আর লাস্ট একটা হচ্ছে যে গেইন বা লস হয়েছে, এটা যেহেতু আমরা দেখছি লস, তার মানে ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট। এই জিনিসটাই আমি এখানে নিয়ে আসছি, যে আমরা এভাবে দেখতে পাচ্ছি যে আমার ডেবিট সাইড 15,000, ক্রেডিট সাইড 12,000, দ্যাট মিনস আমার ডেবিট সাইডে কম, দ্যাট ইজ মাই
ইনকাম স্টেটমেন্ট অ্যাডজাস্টমেন্ট 3,000 টাকা ব্যালেন্সিং পিরিয়ডটা। তানভীর, আর ইউ ক্লিয়ার? স্যার ওটা রাইট সাইডে হবে না, এটা 15,000 এর। রাইট, এটা 15,000 ইজ হায়ার, অ্যাপোলজিস, এটা যাবে। আর এখানে যাবে হচ্ছে আপনার 3,000। ঠিক আছে, এটা লস। জি স্যার, থ্যাংক ইউ। স্ট্রেট ফরওয়ার্ড, খুব জিনিস বুঝলে এগুলোর জন্য কোনো প্রবলেম নাই আপনাদের, আদারওয়াইজ ইট উইল হ্যাম্পার ইউ বিগ টাইম। ওকে, সো দ্যাট ইজ ইট। আসলে এই অঙ্কটা আমার যে পার্ট এক্সচেঞ্জের 253 তে যে সামটা আছে ওটা এটাও অনেকটা কাছাকাছি। আমি আপনাদেরকে হোমওয়ার্ক রাখবো হচ্ছে ফর এক্সাম্পল 254 যেটা, এটা আপনারা বাসায় করবেন। আমি বসে করলে আমি জানি আপনারা আসলে ঘুমাবেন বসে বসে, কিছুই দেখবেন না। অল্প খুব সংখ্যক লোক আছে যারা এটা দেখবেন, বাট আই ওয়ান্ট ইউ টু প্র্যাকটিস দিস, স্টাডি দিস। ইন্টারেক্টিভ কোশ্চেন 6টা নিজেরা ট্যাকল করবেন, ঠিক আছে? স্যার লাস্টের যে জার্নালটা, Yes, এটা tell me. গেইনের ক্ষেত্রে স্যার কি হবে? আচ্ছা, যদি গেইন হতো, এই যে উপরের এক্সাম্পলটা নিয়ে আসি আমরা। ঠিক আছে, আজকে যদি আমার ক্যাশ পে করতাম 8,000 টাকা, তার মানে আমার পার্ট এক্সচেঞ্জ ভ্যালু বেশি 12,000 টাকা, আমার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 1,000 টাকা, তার মানে তো গেইন, রাইট? আনিস, বুঝেন? তার মানে তো এটা গেইন। সো যদি গেইন হয়, হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? গেইন হইলে আমার ইনকাম স্টেটমেন্ট সবসময় ক্রেডিট হয় 1,000 টাকা, ঠিক আছে? আর ওইদিকে ডিসপোজাল অ্যাকাউন্ট আমার ডেবিট হতো 1,000 টাকা। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, অ্যাসেট রেজিস্টার, ঠিক আছে? একদম লাস্ট স্টেজে চলে আসছি। আর দুটো জিনিস আছে, গুডউইল আছে আর অ্যাসেট রেজিস্টার আছে। সো অ্যাসেট রেজিস্টার তো সেটা আপনাদের নলেজের জন্য, এটা এক্সামে কিছু আসবে না। এটা আপনারা যখন অডিট করতে যাবেন, আপনি ব্যালেন্স শিটে যে ফিক্সড অ্যাসেট পাবেন সেটার আপনি নিটিগ্রিটি কখনো তো আপনার হাতে থাকবে না, কারণ ব্যালেন্স শিটে থাকে ক্লাব অ্যামাউন্ট, রাইট? অ্যাগ্রিগেট অ্যামাউন্ট থাকে। সো আপনি যখন অ্যাসেট রেজিস্টার নেবেন, একটা বিজনেসের ট্যাগ করা যত অ্যাসেট আছে সবগুলোর লিস্ট দেওয়া থাকে, তার কস্ট দেওয়া থাকে, তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া থাকে, অ্যাডিশনস এন্ড সাবট্রাকশনস সেখান থেকে পেয়ে যাবেন। সো এটাই হচ্ছে একটা বিজনেসের টোটাল নন কারেন্ট অ্যাসেটের ইনভেন্টরি লিস্ট, ঠিক আছে? সো ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট পাবেন, অ্যাসেট ক্যাটাগরি, ক্লাস, সবকিছু পাবেন। সো এই টোটাল ব্যালেন্সটাই আপনাকে ব্যালেন্স শিটের সাথে মিলাই নিয়ে দেখতে হবে যে অ্যাসেট রেজিস্টার টোটাল ব্যালেন্স ম্যাচেস উইথ দ্যাট অফ দ্য ব্যালেন্স শিট, আর না হলে দেয়ার ইজ আ প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, অ্যাসেট রেজিস্টারে কি থাকে? রেফারেন্স নাম্বার থাকে ফিক্সড অ্যাসেটের, ঠিক আছে? অ্যাসেটের ডেসক্রিপশন থাকে, ম্যানুফ্যাকচারার সিরিয়াল নাম্বার থাকে, অ্যাসেটের লোকেশন থাকে, ঠিক আছে? কোন ডিপার্টমেন্ট ইউজ করছে সেটা থাকে, পারচেজ ডেট দেওয়া থাকে, ঠিক আছে? কস্ট এন্ড এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার যদি পরে এক্সপেন্ডিচার কিছু হয়ে থাকে, ডেপ্রিসিয়েশন মেথড এন্ড লাইফ দেওয়া থাকে, আর লাস্টে কোনো রিভ্যালুয়েশন হলে সেটা আপনার হাইলাইট করা হয়ে থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি অনেককে দেখেছি যে অডিট করতে গেলে আপনি হয়তো কত করে পাচ্ছেন, 1 লাখ 1.5 লাখ করে পাচ্ছে, বাট আপনি একটা বিজনেসে যখন অডিট করছেন, অডিট করার পর যখন বিজনেসের ম্যানেজমেন্ট রিপোর্ট দিবেন, অনেক সময় দেখা যায় যে তার কোনো ফিক্সড অ্যাসেট রেজিস্টারই নাই। তো সেটা যদি আপনার অবজারভেশন হয়, আর এই অবজারভেশন অনুযায়ী যদি আপনি একটা বিজনেসকে তার পুরো ফিক্সড অ্যাসেটের কাজটা দাঁড় করিয়ে দিতে পারেন, ঠিক আছে, বেসড অন দিস, তাহলে আপনি জেনুইনলি একটা কোম্পানির ভ্যালুয়েশন করতে পারেন, আর কোম্পানির সাপেক্ষে আপনারা কিন্তু ভালো পেমেন্ট ডিমান্ড করতে পারেন। সো অডিট এন্ড অ্যাসুরেন্স সবসময় মনে রাখবেন, অডিট হচ্ছে এন্ট্রেন্স, আর বাকি যে কনসালটেন্সি আছে বা ম্যানেজমেন্ট সাপোর্ট যেটা আছে, দ্যাট ইজ ওয়্যার ইউ গেট পেইড অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, লাস্ট যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমার ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেটটা আমাদের একটা জিনিস জানতে হবে, যে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, একটা কোম্পানি সে অনেকদিন যাবত যদি বিজনেস করে, তার কিন্তু একটা সুনাম আসে, আর এই সুনামটা যেটা আমরা বলি, এটা কি আমরা আমাদের IAS 38 অনুযায়ী আমরা কি কখনো রেকগনাইজ করবো একটা কোম্পানির তার ইন্টারনালি জেনারেটেড গুডউইল? ইয়েস অর নো? সো ব্যালেন্স শিটে তো আমরা তত পর্যন্ত করি না যত পর্যন্ত বিজনেসটাকে আমরা সেল না করে দিই। সেল করলে হয়তো যে কিনবে সে করতে পারে। অ্যাবসলিউটলি। সো এই কথাটা এখানে একটা জিনিস জানতে হবে, যে আজকে আমি বিজনেস করছি, আমি জানি আমার গুডউইল আছে, ঠিক আছে? আমি জানি আমার ওভার দ্য ইয়ার্স আমার বিজনেস কন্ট্যাক্টস বলেন, আমার প্রোডাক্টের রেপুটেশন বলেন, আফটার সেলস সার্ভিস বলেন, ঠিক আছে, আমার হিউম্যান রিসোর্স বলেন, এগুলো দিয়ে আমি বুঝতে পারি যে আমার বিজনেসের একটা ভ্যালু আছে, যেটা কিনা আমার চেয়ার টেবিল ফ্যাক্টরির ভ্যালুর চেয়ে অনেক বেশি, এন্ড দ্যাট ইজ মাই গুডউইল। বাট দ্যাট ইজ মাই ইন্টারনালি জেনারেটেড গুডউইল, সেটা কখনো আমার কস্টের সাথে বা আমি বিজনেসে কখনো ব্যালেন্স শিটে শো করবো না। বাট আজকে যদি আমি অন্য কোনো বিজনেসকে পারচেস করি,
ঠিক আছে, তার চেয়ার টেবিলের বাইরে যে কস্ট আমি পে করে থাকি দ্যাট উইল বি কনসিডার্ড এজ গুডউইল। আজকে যদি বিজনেসকে তার চেয়ার টেবিলের ভ্যালু হচ্ছে 25,000 টাকা, কিন্তু আমি যদি পে করি তাকে 30,000 টাকা, ডেফিনেটলি আমি ওরকম কোনো বোকা কেউ না যে তার চেয়ার টেবিলের বাইরে তাকে আমি পেমেন্ট করছি, তাই না, 5,000 টাকা বেশি পেমেন্ট করছি, কারণ আমি জানি এই বিজনেসের ভ্যালু আছে যেটা কিনা আপনার চেয়ার টেবিল দিয়ে বা মেশিনারি দিয়ে তার মূল্যায়ন হবে না। তার যে এত বছর বিজনেস করছে তার সুনাম আছে, এটার একটা ভ্যালুয়েশন আছে, কিন্তু ভ্যালুয়েশনটা কখনো আমরা চোখে দেখতে পারবো না। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড এন ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আর এই ইনট্যাঞ্জিবল অ্যাসেট কে যখন আমরা পারচেজ করব তাকে আমরা গুডউইল হিসেবে রেকগনাইজ করি। সো গুডউইল ইজ এনি ভ্যালু ওভার দি নেট অ্যাসেট অফ দি অ্যাকুয়ার্ড বিজনেস, দ্যাট ইজ মাই গুডউইল। এই গুডউইল কে আমরা যখন একটা বিজনেসকে পারচেজ করব তখন আমরা শো করব তাকে ওয়ের ইন মাই ব্যালেন্স শিট আন্ডার ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। এখন গুডউইলের কি ডেপ্রিসিয়েশন হয়? অ্যান্সার ইজ নো। গুডউইলের কি ইম্পেয়ারমেন্ট হয়? অ্যান্সার ইজ ইয়েস। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। আর গুডউইলের ইম্পেয়ারমেন্ট যদি আমরা করি তাহলে কি হয় অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? গুডউইলের ভ্যালু যদি কমে যায় আমরা কি করি? ইম্পেয়ারমেন্ট এক্সপেন্স ডেবিট, আর গুডউইলকে আমরা ক্রেডিট করে গুডউইলের ভ্যালু কমিয়ে দিয়ে রাখি। ঠিক আছে, গুডউইল নিয়ে অনেক ডাইনামিক্স আছে, আসলে এই সেগমেন্টে বসে ডিসকাস করা হবে না, জাস্ট এক্সাম পার্সপেক্টিভ থেকে বললাম। আদারওয়াইজ দিস ইজ আ ভেরি ফেভারিট কনসেপ্ট অফ মাইন্ড, যে গুডউইল দিয়ে কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কে ম্যানিপুলেট করা হয়। ঠিক আছে, এই যে মার্জার গুলা যে পায়, ঠিক আছে, দেখা যায় 3 বছরের মাথায় সব গুডউইল জিরো হয়ে গেছে। ঠিক আছে, ম্যানেজমেন্ট করে কি ফোর্সফুলি একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে পারচেস করে, এন্ড যেহেতু তাড়াতাড়ি করতে অনেক বেশি দাম দিয়ে পারচেস করে। সো ম্যানেজমেন্ট তার সাকসেস দেখানোর জন্য সে করে কি গুডউইলটা অনেক বেশি করে শো করে। ঠিক আছে, পরে দেখা যায় যে আসলে তো সেই পরিমাণ গুডউইল নাই, 5-6 বছরের মাথায় সেই গুডউইল পুরো রাইট অফ হয়ে যায়। ঠিক আছে, সো দিজ আর দি এরিয়াস উই মাস্ট লুক ভেরি কেয়ারফুলি, গুডউইলের ট্রিটমেন্ট। আচ্ছা, আর কি আছে, দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল, ডেভেলপমেন্ট কস্ট। আমি এই কথাটা কেন বলছি, ডেভেলপমেন্ট কস্ট অনেক সময় দেখবেন যে ফিক্সড অ্যাসেট আমরা নিজেরা বানাই। ঠিক আছে, অনেক সময় ফিক্সড অ্যাসেট, বেশিরভাগ সময় ফিক্সড অ্যাসেট আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি। ঠিক আছে, বাট কিছু কিছু কেস আছে যে আমি আজকে আমার বিজনেসে বসে আজকে আমি কোনো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট দিয়ে, ঠিক আছে, আমি ব্যাংকের থেকে হয়তো লোন নিয়ে আমি একটা ফিক্সড অ্যাসেট বানাচ্ছি। সো এই যে ফিক্সড অ্যাসেট বানাচ্ছি, নর্মাল এক্সপেন্স যদি আমি করি, কখনো কোনো খরচা করি, তাহলে কি হয়, এটা অপারেটিং এক্সপেন্স হিসাবে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ হয়। বাট আমি যখন একটা ফিক্সড অ্যাসেট ডেভেলপ করবো, ঠিক আছে, বা যদি আমার ইন্টারনালি কোনো অ্যাসেট যদি আমি ডেভেলপ করতে চাই, তাহলে যে এক্সপেন্সটা আমি বিয়ার করবো সেটাকে কিন্তু চাইলেই আমি অপারেটিং এক্সপেন্সে শো করতে পারবো না। যদি জানি যে আজকে যে এক্সপেন্স হচ্ছে সেটাতে আমার অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, সেটার ফিউচার ইকোনমিক বেনিফিট আছে, তাইলে উই কল দ্যাট ডেভেলপমেন্ট এক্সপেন্স, এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স মাস্ট বি ক্যাপিটালাইজড। সো নন কারেন্ট অ্যাসেট হিসাবে তাকে রেকগনাইজ করবো, আর ক্যাশ আর পেয়েবল কে আমরা ক্রেডিট করবো। এটা যেটা হয় ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে হয়, তারা যখন আজকে একটা নতুন ড্রাগস ডেভেলপ করে, সো তারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যে খরচাগুলা করে, ঠিক আছে, সেই কস্টকে আমরা ইমিডিয়েটলি অপারেটিং এক্সপেন্সে চার্জ করি না, তাকে আমরা কি করি, তাকে আমরা ক্যাপেক্স হিসাবে ধরি, তাকে নন কারেন্ট অ্যাসেট হিসাবে রেকগনাইজ করি। কারণ কি, কারণ আজকে যে আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করছেন বা যে এক্সপেন্ডিচারটা করছেন সেটা আপনাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দিবে। ওই ফিউচার ইকোনমিক বেনিফিট দিয়ে তো আপনি প্রফিট রান করবেন। সো সেটার এক্সপেন্স ইমিডিয়েটলি চার্জ করবেন না, সেটার এক্সপেন্সকে আপনি ক্যাপিটালাইজ করার পারমিশন আছে। ঠিক আছে, আর আদার ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এটা আপনাদের জন্য জানা ইম্পর্টেন্ট, এটা বইতে আছে, পেটেন্ট আছে, লাইসেন্স আছে। আপনি ধরেন আজকে একটা কোনো কোম্পানির ওষুধ কোম্পানির, অন্য একটা ওষুধ কোম্পানির লেটস জাস্ট সে যে আপনি একটা প্যারাসিটামল সেল করার লাইসেন্স পেলেন, তার মানে বাংলাদেশে সোল ডিস্ট্রিবিউটর আপনি একটা পার্টিকুলার মেডিসিন সেল করতে পারবেন। সো দ্যাট ইজ আ পেটেন্ট, এন্ড এই পেটেন্ট আপনি কি করবেন, 10 বছর যেহেতু আপনি ইউজ করবেন, এটা কিন্তু গুডউইল না, এটা গুডউইল ছাড়া আপনার লাইসেন্স, যে আপনি এমজিএইচ বাংলাদেশে নান্দোস চেইন অপারেট করতে পারবেন ফর 10 ইয়ার্স। ঠিক আছে, আপনি ট্রান্সকম আপনি 10 বছরের জন্য আপনি কেএফসি কে দেশে নিয়ে আসবেন। সো যে কস্ট আপনি দিয়েছেন কেএফসি কে আনার জন্য বা ন্যান্ডোস কে আনার জন্য, এই কস্ট কিন্তু আপনি কি করবেন, আজকে বসে আজকেই তো আপনি এক্সপেন্স করবেন না, রাইট? আপনি যে লাইসেন্সটা কিনেছেন, এই লাইসেন্সটা হবে আপনার ব্যালেন্স শিটে থাকবে অ্যাজ আ পেটেন্ট এক্সপেন্স, ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আর তাকে কি করবেন, তাকে আপনার অ্যামোর্টাইজ করতে হবে, 10 বছর ধরে তাকে অ্যামোর্টাইজ করতে হবে ওভার দ্য লাইফ অফ দ্য পেটেন্ট, ওভার দ্য লাইফ অফ দি অ্যামোর্টাইজ অফ দি আপনার লাইসেন্স আর কি আপনার। ঠিক আছে, আর তাকে ইম্পেয়ারমেন্ট রিভিউ করতে হবে। হতে পারে যে আপনি 10 বছর তাকে
রাখছেন ব্যালেন্স শিটে, কিন্তু দেখা গেল যে পেটেন্টের ভ্যালু মানুষ এখন নান্দোজে যাচ্ছেন বা কেএফসি খাচ্ছেন, তখন কি করতে হবে? তখন তাকে ইম্পেয়ারমেন্ট টেস্ট করে তার ভ্যালু কমিয়ে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, দিস ইজ দি নলেজ দ্যাট ইউ মাস্ট হ্যাভ। আর যেটা হচ্ছে আমাদের নোটস, নোটসে কি থাকে? আমার কস্ট এন্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকবে, আমার যদি অ্যাডিশন অফ ফিক্সড অ্যাসেট থাকে, ডিসপোজাল থাকলে তাকে শো করতে হবে, ডেপ্রিসিয়েশন শো করবেন, রিভ্যালুয়েশন শো করবেন, আর ক্লোজিং ব্যালেন্স শো করবেন। আর আরেকটা কথা, এটা অনেকে কনফিউজ করে, এটা আমাদের এমসিকিউ তে আসছে, দেখে আমি নিয়ে আসছি, যে অনেকে করে কি ডিসপোজাল প্রসিডটাকেও নিয়ে আসে আপনার নোটস টু ব্যালেন্স শিট। ঠিক আছে, বা গেইন লস যদি ডিসপোজাল হয় তাকেও দেখা যায় নন কারেন্ট অ্যাসেটের নোটে নিয়ে আসে, বাট these two are not part of your notes to the balance sheet as per IS 16. ঠিক আছে, this is very important to know. That is it. End of the chapter. Any questions? Anybody? আমার অফিসিয়ালি ক্লাস কমপ্লিট। ঠিক আছে, সো টু থিংস ক্যান হ্যাপেন। আমি আপনাদেরকে বলি, আমার যেহেতু ধরেন আপনাদের সাথে 10টা ক্লাস ছিল, 10টা ক্লাস ওভার, হয়তো আমার আরেকটা চ্যাপ্টার আছে যে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা হয়তো আমাদের যে আরেকজন আপনাদের একজন ফ্যাকাল্টি আছে ওনাকে হয়তো আমি বলতে পারি যে আপনাদের সাথে ক্লাসটা নিতে, দ্যাট ইজ ওয়ান অপশন। আর যদি আমি ইফ আই গেট আ ক্লাস, তখন হয়তো আমি আপনাদেরকে হয়তো নিতে পারি এটা। ঠিক আছে, সো আইদার অর উইল হ্যাপেন, বাট আপনাদের ক্লাস গুলো করা হবে সব। ঠিক আছে, এনি কোশ্চেন্স এনিবডি? স্যার ইন কেস আমরা কোনো মানে স্টাডি করতে গেলে কোনো ডিফিকাল্টিজ যদি পাই, তখন স্যার আপনার সাথে কমিউনিকেট করার মানে কোন মাধ্যমে কমিউনিকেট করা যাবে? আনিস, আপনাদের ব্যাচটার ব্যাপারে আমি আই হ্যাভ এন অবজারভেশন। I have never faced this silent a batch and I have never faced this non-communicative a batch. ঠিক আছে, ইউজুয়ালি আই এম ওপেন, স্টুডেন্টদের কোনো চ্যালেঞ্জ হলে আই এম অলওয়েজ ওপেন, সো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমাকে মেইল করতে পারেন, আই ক্যান অ্যান্সার এন্ড রেসপন্ড। ঠিক আছে, বাট যেটা আমি বলি যে ফার্স্ট অফ অল হচ্ছে যেটা আমার সিলেবাসের বাইরে যেটা আছে, আই ক্যান ডেফিনেটলি রেসপন্ড, বাট চেষ্টা করবেন যে মুনা মার্জানা আছে তার কাছ থেকে ওটা ক্লিয়ার করে নিলেন, এক। আর দ্বিতীয়ত আমি বলি জিনিসটা যে আই এম অলওয়েজ ওপেন, এতটুকুই বলে শেষ করি আর কি। ঠিক আছে, আমাকে মেইল করে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট, বুঝেন বা না বুঝেন, প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করে আটকান, দেন সেই জিনিসগুলো নিয়ে আপনারা আসবেন, বিকজ দিস ইজ নট এন ইজি সিলেবাস, আমি বারবার বলি। এন্ড আমাদের এখন কোশ্চেন ব্যাংক হওয়াতে টেস্টেবল এরিয়া অনেক ভ্যাস্ট। ঠিক আছে, আমি যেটা বুঝতে পারছি আপনাদের মধ্যে যারা জানছেন বুঝছেন, ইউ গাইজ নো ভেরি ওয়েল। আর বাকিরা যারা ধরে নন এক্সিস্টেন্ট, মানে আই প্রে ফর ইউর সোল যে আপনার এক্সামে যেটা ভালো করে বের হয়ে আসতে পারেন, বিকজ এটা কিন্তু যথেষ্ট মানে কনসেপচুয়াল চ্যাপ্টার, টাফ চ্যাপ্টার কিছু জিনিস, যেমন চ্যাপ্টার 6 এ আমি অ্যাকচুয়ালি ফেসছি আপনাদের রেসপন্সের ইয়েটা। আমি আপনাদের ক্লাস থেকে তানভীরকে যেমন দেখেছি, প্রতীককে দেখেছি, দীপ্তকে দেখেছি, আপনাকে কিছুটা পেয়েছি, আতিককে পেয়েছি, যে হু রেসপন্স এন্ড হু নোজ যে জিনিসগুলা কি বা কঠিন এরিয়া গুলা কি। সো ইউ উইল ফেয়ার বেটার ইন ইউর এক্সামস। ওকে, সো দিস ইজ ইট। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম।